আসসালামু আলাইকুম। তো আমরা তোমার উদ্ভিদ বিজ্ঞানের 4 নম্বর অধ্যায় অণুজীবটা শুরু করছিলাম, অলরেডি একটা ক্লাস হয়ে গেছে। এবং গত ক্লাসে আমরা মোটামুটি ভাইরাস টপিকটা শুরু করছিলাম, তোমাদেরকে ভাইরাসের বেসিক ধারণা দিয়েছি বইয়েরও, মানে ভাইরাসের প্রথম দিকের কিছু অংশ শেষ করছি। আমরা গত ক্লাসে যেখান থেকে শেষ করছি আজকে সেখান থেকে শুরু করব। তো আজকে আমাদের ভাইরাসের পার্ট 2 ভিডিও, গত ক্লাস ছিল পার্ট 1, আজকে হলো পার্ট 2 ভিডিও হবে। তো কথা না বাড়ায় চলো বইতে যাই। বইতে আমি প্রথমে তোমাদেরকে দাগাই দিব, আজকে যতটুকু পড়াবো দেন হলো পড়ানো শুরু করবো। তো তোমরা ভাইরাসে যাও, গতদিন তোমাদেরকে ভাইরাসের প্রকারভেদের আগ পর্যন্ত পড়াইছিলাম। ভাইরাসের প্রকারভেদের আগ পর্যন্ত তোমাদেরকে পড়াইছিলাম, লাস্ট টপিক ছিল এনজাইম। আজকে আমরা ভাইরাসের প্রকারভেদ থেকে শুরু করব। তো তোমরা ভাইরাসের প্রকারভেদে চলে আসো। চলে আসার পরে তোমরা চলে যাও 1 নাম্বার দিয়ে লেখা রয়েছে আকৃতি অনুযায়ী। তো আকৃতি অনুযায়ী এতটুকু দাগাও, দাগানোর পরে 1 নাম্বারে দণ্ডাকার ব্র্যাকেটে রড শেপ এতটুকু দাগাও। দাগানোর পরে 4টা উদাহরণ দেওয়া আছে, উদাহরণ 4টা দাগাও। টোবাকো মোজাইক ভাইরাস, আলফা আলফা মোজাইক ভাইরাস, মাম্পস ভাইরাস, 3টা দিয়ে আছে, 3টাই দাগাও। দেন হলো 2 নাম্বার আসো, 2 নাম্বারে গোলাকার ব্র্যাকেটে স্পেরিকাল এতটুকু দাগাও, উদাহরণ গুলা দাগাও। পোলিও, টিআইবি, এইচআইভি, ডেঙ্গু এতটুকু দাগাও। দেন হলো 3 নাম্বারে তোমার হলো ঘনক্ষেত্রকার বা বহুভুজাকার ব্র্যাকেটে তোমার কিউবিকাল আর হলো পলিগো পলিগোনাল। তো এই 4টাই দাগাও। এই 4টা দাগানোর পরে তোমার তারপরে ভিতরে দেখো লেখা আছে পাউরুটির মতো, এখানে পাউরুটির মতো এতটুকু দাগাও। দাগানোর পরে দেখো 2টা এক্সাম্পল দিয়ে আছে, হারপিস ভ্যাকসিনিয়া, হারপিস ভ্যাকসিনিয়া এতটুকু দাগাও। দাগাইলা দেন 4 নাম্বারে আসো, 4 নাম্বারে লেখা আছে ব্যাঙাচি আকৃতির ব্র্যাকেটের ট্যাডপোল শেপ এতটুকু দাগাও। দাগানোর পরে তোমার উদাহরণ দিয়ে আছে T2, T4, T6, এই 3টা উদাহরণ দাগাও। এরপরে তোমার 5 নাম্বারে আসো, 5 নাম্বারে তোমার হলো সিলিন্ড্রিকাল বা সূত্রাকার এতটুকু দাগাও, সিলিন্ড্রিকাল বা সূত্রাকার এতটুকু দাগাও। ব্র্যাকেটে লেখা আছে থ্রিড শেপ, ব্র্যাকেটে লেখা আছে থ্রিড শেপ এতটুকু দাগাও, ব্র্যাকেটে লেখা আছে থ্রিড শেপ এতটুকু দাগাও। দেন হলো তোমার হলো হলো উদাহরণে তোমার ইবোলা ভাইরাস আর মটোরের স্টিক ভাইরাস, উদাহরণ 2টা দেখাও। দেন হলো তোমার কত 6 নাম্বারে ডিম্বাকার ব্র্যাকেটে ওভার শেপ এতটুকু দাগাও। দাগানোর পরে উদাহরণে তোমার দিয়ে আছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এতটুকু দাগাও। দাগাইলা দাগানোর পরে তোমার 2 নাম্বারে নিউক্লিক অ্যাসিডের এতটুকু দাগাও, 2 নাম্বার দিয়ে নিউক্লিক অ্যাসিডের এতটুকু দাগাও। দাগানোর পরে তোমার 1 নাম্বারে লেখা আছে ডিএনএ ভাইরাস, ডিএনএ ভাইরাস, ডিএনএ ভাইরাস এতটুকু দাগাও। দাগানোর পরে এর উদাহরণগুলো দাগাও। উদাহরণে তোমার T2 দাগাও, ভ্যাকসিনিয়া দাগাও, ভেরিওলা দাগাও, টিআইভি দাগাও। আর ওদিকে তোমার হারপিস ওয়ার্ডটা দাগাও, এখানে তোমার অ্যাডিনো হারপিস সিমপ্লেক্স লেখা রয়েছে, তোমরা ভিতর থেকে শুধু হারপিস ওয়ার্ডটা দাগাও, আর কিছু দাগানো লাগবে না, আর কিছু দাগানো লাগবে না। এইটা দাগাইলা, দাগানোর পরে দেখো পাশে লেখা আছে তো পাশে ওইখানে তুমি ব্রাকেটের X174 এতটুকু দাগাও, ব্রাকেটের X174 এতটুকু দাগাও। M13 কোলিফাজ এতটুকু দাগাও, M13 কোলিফাজ এতটুকু দাগাও। তার একটু পরে তোমার লেখা আছে ভাইরাসের ডিএনএ 1 সূত্রক এতটুকু দাগাও, ভাইরাসের ডিএনএ 1 সূত্রক এতটুকু দাগাও। দেন 2 নাম্বারে যাও, 2 নাম্বারে তোমার আরএনএ ভাইরাস লেখা রয়েছে, আরএনএ ভাইরাস দাগাও, আরএনএ ভাইরাস দাগাইলা। দাগানোর পরে তৃতীয় লাইনে লেখা আছে, দেখো ব্রাকেটে লেখা আছে রিও ভাইরাস এতটুকু দাগাও। তারপরে লেখা আছে ধানের বামন রোগের ভাইরাস এতটুকু দাগাও। দাগানোর পরে তোমার পাশে লেখা আছে ভাইরাসের আরএনএ দ্বিসূত্রক এতটুকু দাগাও, ভাইরাসের আরএনএ দ্বিসূত্রক এতটুকু দাগাও। তারপরে তোমার 3 নাম্বারে আসো, 3 নাম্বারে তোমার লেখা আছে তোমার বহিস্থ আবরণ অনুযায়ী, বহিস্থ আবরণ অনুযায়ী 1 নাম্বারে লেখা আছে বহিস্থ আবরণহীন ভাইরাস এতটুকু দাগাও, বহিস্থ আবরণহীন ভাইরাস। এখানে তোমার হলো বহিস্থ আবরণহীন ভাইরাস এতটুকু দাগাইলে হবে। তবে 2 নাম্বারে যাও, 2 নাম্বারে বহিস্থ আবরণী যুক্ত ভাইরাস, বহিস্থ আবরণী যুক্ত ভাইরাস এতটুকু দাগাও। দাগানোর পরে ভিতরে তোমার 3টা এক্সাম্পল দিয়ে আছে ইনফ্লুয়েঞ্জা, হারপিস, এইচআইভি, এই 3টা এক্সাম্পল দাগাও, এই 3টা এক্সাম্পল দাগাও। তারপরে 4 নাম্বারে আসো, 4 নাম্বারে লেখা আছে পোষক দেহ অনুসারে, পোষক দেহ অনুসারে এতটুকু দাগাও, পোষক দেহ অনুসারে এতটুকু দাগাও। 1 নাম্বারে তোমার উদ্ভিদ ভাইরাস এতটুকু দাগাও, 1 নাম্বারে উদ্ভিদ ভাইরাস এতটুকু দাগাও। পাশে তোমার 3টা এক্সাম্পল দিয়ে আছে, 3টা এক্সাম্পল দিয়ে আছে টিএমবি, বিন ইয়েলো ভাইরাস, বিওআইভি, এই 2টা এক্সাম্পল দাগাও, এই 2টা এক্সাম্পল দাগাও, টিএমবি আর বিন ইয়েলো ভাইরাস, এই 2টা এক্সাম্পল দাগাও। 2 নাম্বারে প্রাণী ভাইরাস দিকে আছে, প্রাণী ভাইরাসটা দাগাও। দাগানোর পরে তোমার 3টা এক্সাম্পল দিয়ে আছে এইচআইভি, ভ্যাকসিনিয়া, করোনা এতটুকু দাগাও। দাগাইলা তারপরে 3 নাম্বারে আসো, 3 নাম্বারে তোমার ব্যাকটেরিওফাজ বা ফাজ ভাইরাস লিখা আছে, এটা দাগাও। দাগানোর পরে তোমার ভিতরে দেখো একটা ওয়ার্ড লিখা আছে ব্যাকটেরিয়া, এই ওয়ার্ড লিখা আছে ব্যাকটেরিয়া এতটুকু দাগাও। দাগানোর পরে তোমরা যেমনে চলে যাও, যেমন T2, T4, T6, এই 3টা উদাহরণ দাগাও। 3টা উদাহরণ দাগাইলা, দাগানোর পরে তোমার হলো ইসে যাও, হলো 4 নাম্বারে যাও, 4 নাম্বারে তোমার হলো সায়ানোফাস, সায়ানোফাস ওয়ার্ডটা দাগাও। তোমার ভিতরে শুরুতে লেখা আছে সায়ানো ব্যাকটেরিয়া ব্র্যাকেটে নীলাভ সবুজ শৈবাল এতটুকু দাগাও। এতটুকু দাগাইলা, দাগানোর পরে যেমন দিয়ে দেখো লেখা আছে LPP1, LPP2, এই 2টা এক্সাম্পল দাগাও, LPP1 আর LPP2 এই 2টা এক্সাম্পল দাগাও। তারপরে 5-এ আসো, পাশে আসো, তো পাশে
পাশের দ্বিতীয় লাইনে তোমার লেখা আছে এইচআইভি একটি রিট্রোভাইরাস। এইচআইভি একটি রিট্রোভাইরাস এতটুকু দাগাও, এইচআইভি একটি রিট্রোভাইরাস এতটুকু দাগাও। দাগানোর পরে তোমার হলো অন্যান্য ধরন, 6 নাম্বার দিয়ে লেখা আছে অন্যান্য ধরন। তো এর প্রথম লাইনে লেখা আছে ভাইরাস ছত্রাককে আক্রমণ করে, ভাইরাস ছত্রাককে আক্রমণ করে এতটুকু দাগায়। দাগানোর পরে তোমার পাশে মাইকোফাস লেখা আছে, মাইকোফাস লেখা আছে এতটুকু দাগাও, মাইকোফাস লেখা আছে এতটুকু দাগাও। দ্বিতীয় লাইনে আসো, দ্বিতীয় লাইনে দেখো উদ্ভিদ ওয়ার্ড আছে, দ্বিতীয় লাইনের মাঝখানে উদ্ভিদ ওয়ার্ড আছে, উদ্ভিদ ওয়ার্ডটা দাগাও। তার পাশে লেখা আছে ভাইরাসকে ফাইটোফাস, ভাইরাসকে ফাইটোফাস এতটুকু দাগাও, ভাইরাসকে ফাইটোফাস এতটুকু দাগাও। দেন হলো তার তৃতীয় লাইনে দেখো প্রাণী ওয়ার্ড আছে, প্রাণী ওয়ার্ডটা দাগাও, প্রাণী ওয়ার্ডটা দাগাও। দেন হলো তার পাশে ভাইরাসকে জুফাস এতটুকু দাগাও, ভাইরাসকে জুফাস এতটুকু দাগাও। দাগানোর পরে পরের পৃষ্ঠায় চলে আসো, পরের পৃষ্ঠায় হলো তোমার আরএনএ ভাইরাস আর ডিএনএ ভাইরাসের মধ্যে পার্থক্য। আরএনএ ভাইরাস আর ডিএনএ ভাইরাসের মধ্যে পার্থক্যের একটা ছক দেওয়া আছে, তো এই ছকটা আমাদের দাগানো লাগবে। তো তোমরা আরএনএ ভাইরাস আর ডিএনএ ভাইরাসে যাও। 1 নাম্বার পয়েন্টে আরএনএ ভাইরাসের ক্ষেত্রে দণ্ডাকার বা সূত্রাকার এতটুকু দেখাও, দণ্ডাকার বা সূত্রাকার এতটুকু দেখাও। ডিএনএ ভাইরাসের ক্ষেত্রে কিছু দাগানো লাগবে না। দেন হলো 2 নাম্বারে আরএনএ ভাইরাসের ক্ষেত্রে আরএনএ দাগাও আর ডিএনএ ভাইরাসের ক্ষেত্রে ডিএনএ দাগাও। 3 নাম্বারে তোমার আরএনএ ভাইরাসের ক্ষেত্রে উদ্ভিদ আর সায়ানোফাজ ওয়ার্ডটা দাগাও। 3 নাম্বারে তোমার আরএনএ ভাইরাসের ক্ষেত্রে উদ্ভিদ আর সায়ানোফাজ ওয়ার্ডটা দাগাও। তারপর একটু ওটা পরে দেখো লেখা আছে ফুলকপির মোজাইক ভাইরাস ডিএনএ ভাইরাস এতটুকু দাগাও। তো তোমার 3 নাম্বারে আরএনএ ভাইরাসের ক্ষেত্রে উদ্ভিদ ওয়ার্ডটা দাগাও, সায়ানোফাজ ওয়ার্ডটা দাগাও। তারপরে ফুলকপির মোজাইক ভাইরাস ডিএনএ ভাইরাস এতটুকু দাগাও। আর হলো ডিএনএ ভাইরাসের ক্ষেত্রে প্রাণী ওয়ার্ডটা দাগাও আর ব্যাকটেরিওফাজ দাগাও, প্রাণী ওয়ার্ডটা দাগাও আর ব্যাকটেরিওফাজ দাগাও। প্রাণী ওয়ার্ডটা দাগাও আর ব্যাকটেরিওফাজ দাগাও, এতটুকু দাগাইলা। দাগানোর পরে তোমার 4 নাম্বারে আসো। তো আরএনএ এর ক্ষেত্রে 4 নাম্বারে তোমার আরএনএ এক সূত্রক ধানের বামন রোগ ও রিও ভাইরাস এর আরএনএ ডি সূত্র। তো এতটুকু দেখো আরএনএ এক সূত্রক দাগাও প্রথমে, তারপরে ধানের বামন রোগ ও রিও ভাইরাসের আরএনএ দ্বি সূত্রক এতটুকু দাগাও। ডিএনএ এর ক্ষেত্রে ডিএনএ দ্বি সূত্রক এতটুকু দাগাও, ডিএনএ দ্বি সূত্রক এতটুকু দাগাও। তারপরে তোমার লেখা আছে X174 ও M13 কোলিফাস ডিএনএ এক সূত্রক এতটুকু দাগাও, এতটুকু দাগাও, আর কিছু দাগানো লাগবে না। দেন আরএনএ ভাইরাসের 5 নাম্বারে উদ্ভিদ দেহে এতটুকু দাগাও, উদ্ভিদ দেহে এতটুকু দাগাও। ডিএনএ ভাইরাসের 5 নাম্বারে প্রাণী দেহে এতটুকু দাগাও। আরএনএ ভাইরাসের 6 নাম্বারে এনভেলপ থাকে না এতটুকু দাগাও। ডিএনএ ভাইরাসের 6 নাম্বারে এনভেলপ থাকে এতটুকু দাগাও। আরএনএ ভাইরাসের 7 নাম্বারে কিচ্ছু দাগানো লাগবে না। ডিএনএ ভাইরাসের 7 নাম্বারে তোমার T2 ভ্যাকসিনিয়া ভেরিওলা টিআইভি আর ওদিকে হারপিস এইগুলো দেখাও। T2 ভ্যাকসিনিয়া ভেরিওলা টিআইভি আর ইন্ডো হারপিসের মধ্যে হারপিস ওয়ার্ডটা দেখাও। এতটুকু দাগাইলেই হচ্ছে। তো এতটুকু দাগাইলা। দাগানোর পরে তোমরা নিচে চলে আসো, নিচে তোমার হলো ভাইরাসের পরজীবিতা নামক একটা প্যারা শুরু হয়েছে, ভাইরাসের পরজীবিতা। তো ভাইরাসের পরজীবিতা ওয়ার্ডটা দাগাও, এই ভাইরাসের পরজীবিতা ওয়ার্ডটা দাগাও। আর দাগানোর পরে প্রথম প্যারা বাদ দিয়ে দ্বিতীয় প্যারায় আসো। দ্বিতীয় প্যারার তৃতীয় লাইনে তোমার বোল্ড করে লেখা আছে ভাইরাসের প্রোটিন আবরণটি নির্ণয় করে ভাইরাসের আক্রমণের সুনির্দিষ্টতা। ভাইরাসের প্রোটিন আবরণটি নির্ণয় করে তার আক্রমণের সুনির্দিষ্টতা। এই পুরা লাইনটুকু দাগাও, এই পুরা লাইনটুকু দাগাইলা। দাগানোর পরে তৃতীয় লাইনে চলে আসো। তৃতীয় লাইনে তোমার লেখা আছে মানে এর 1 লাইন নিচে চলে আসো। তো এইটাই তৃতীয় লাইন, এর 1 লাইন নিচে চলে আসো। তো 1 লাইন নিচে তোমার লেখা আছে ঠান্ডা লাগার ভাইরাস, ঠান্ডা লাগার ভাইরাস। তার একটু পরে লেখা আছে শ্বাসতন্ত্র এতটুকু দাগাও। তার দেখো এই লাইনের লাস্টে তোমার লেখা আছে চিকেন পক্স ভাইরাস, চিকেন পক্স ভাইরাস ত্বক কোষ এতটুকু দাগাও। দেন তার একটু পরে তোমার লেখা আছে পোলিও ভাইরাস, পোলিও ভাইরাস ওয়ার্ডটা দাগাও। দেন তারপরে লেখা আছে শ্বাসনালী, ঊর্ধ্বতন শ্বাসনালী এতটুকু দাগাও। অন্তর ওয়ার্ডটা দাগাও। তারপরে স্নায়ু কোষ এতটুকু দাগাও, স্নায়ু কোষ এতটুকু দাগাও। তারপরে লেখা আছে আক্রমণ করতে পারে, আক্রমণ করতে পারে। তো এতটুকু দাগাও। তাহলে কি তোমার হলো পোলিও ভাইরাস দাগাবা, ঊর্ধ্বতন শ্বাসনালী দাগাবা, অন্তর দাগাবা, স্নায়ু কোষ দাগাবা, আক্রমণ করতে পারে এতটুকু দাগাবা। দাগানোর পরে দেখো তারপরের প্যারায় চলে আসো। তারপরের প্যারায় তোমার হলো তারপরের প্যারার শুরুর লাইনে লেখা আছে T2 ব্যাকটেরিওফাজ ইকোলি ব্যাকটেরিয়াকেই আক্রমণ করতে পারে এতটুকু দাগাও। দেন তার পাশের লাইনে লেখা আছে টিএমবি ভাইরাস কেবল তামাক গাছকেই আক্রমণ করে, টিএমবি ভাইরাস কেবল তামাক গাছকেই আক্রমণ করে এতটুকু দাগাও। দাগাইলা। দাগানোর পরে দেখো আরেকটা প্যারা শুরু হয়েছে, প্যারার নাম হলো ইমার্জিং ভাইরাস। তো এখানে ইমার্জিং ভাইরাস ওয়ার্ডটা দাগাও, ইমার্জিং ভাইরাস ওয়ার্ডটা দাগাও। দাগানোর পরে দ্বিতীয় লাইনে দেখো লেখা আছে ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা, ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা এতটুকু দাগাও, ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা এতটুকু দাগাও। দাগাইলা। দাগানোর পরে এই ফ্লুর 1 লাইন পরে দেখো লেখা আছে এইচআইভি এর প্রকৃত পোষক বানর যা পরে মানুষের ছড়িয়ে পড়ে এতটুকু দাগাও। এই লাইনটুকু পুরা দাগাও, এই লাইনটুকু পুরা দাগাইলা। দাগানোর পরে তোমার 1 লাইন নিচে চলে যাও, 1 লাইন নিচে দেখো কয়টা এক্সাম্পল দিয়ে আছে এইচআইভি, সার্স, নাইল, ইবোলা। তো এই এক্সাম্পল গুলা দাগাও,
এক্সাম্পল গুলা দাগাইলা, দাগানোর পরে দেখো একটা প্যারা শুরু হয়েছে ভিরিয়ন, তো এই প্যারায় ঢুকো। এই প্যারা তোমার প্রথম লাইনে লাস্টে লেখা আছে সংক্রমণ ক্ষমতা সম্পন্ন সম্পূর্ণ ভাইরাস কণাকে ভিরিয়ন বলে। সংক্রমণ ক্ষমতা সম্পন্ন সম্পূর্ণ ভাইরাস কণাকে ভিরিয়ন বলে, এই পুরা লাইনটুকু দাগাও। দাগাইলা, দাগানোর পরে তোমার পাশের লাইনে লেখা আছে সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাসকে বলা হয় নিউক্লিয় ক্যাপসিড, এই পুরা লাইনটুকু দাগাও। দাগাইলা, দাগানোর পরে পরের পৃষ্ঠায় চলে আসো। তো পরের পৃষ্ঠায় দেখো একটা বোল করে একটা প্যারা শুরু, মানে বোল করে একটা টপিক শুরু হয়েছে। টপিকের নাম হলো সাব ভাইরাল সত্তা। তো সাব ভাইরাল সত্তা ওয়ার্ডটা দাগাও। দাগানোর পরে প্রথমে আছে তোমার ভিরোয়েডস, তো ভিরোয়েডস ওয়ার্ডটা দাগাও। দাগানোর পরে এর প্রথম লাইনে লেখা আছে সংক্রামক আরএনএ, এতটুকু দাগাও। সংক্রামক আরএনএ এতটুকু দাগাও। দাগাইলা, দাগানোর পরে তৃতীয় লাইনে আসো। তৃতীয় লাইনে তোমার লেখা আছে কেবলমাত্র উদ্ভিদেই ভিরোয়েডস পাওয়া যায়, কেবলমাত্র উদ্ভিদেই ভিরোয়েডস পাওয়া যায়, এটা দেখাও। দেখানোর পরে এক লাইন নিচে চলে আসে। এক লাইনের নিচে তোমার লেখা আছে হেপাটাইটিস ডি এর কারণ হলো ভিরোয়েডস, হেপাটাইটিস ডি এর কারণ ভিরোয়েডস, এতটুকু দেখাও। হেপাটাইটিস ডি এর কারণ ভিরোয়েডস, এতটুকু দাগাও। দেখানোর পরে তোমার পাশের লাইনে লেখা আছে নারিকেল গাছে ক্যাডার্ন রোগ তৈরি করে, নারিকেল গাছে ক্যাডার্ন রোগ তৈরি করে, এতটুকু দাগাও। এখন হলো এরপরে আসো তোমার আরেকটা টপিক শুরু হয়েছে প্রিয়ন্স, তো প্রিয়ন্স ওয়ার্ডটা দাগাও। প্রিয়ন্স ওয়ার্ডটা দাগানোর পরে দেখো তোমার হলো প্রথম লাইনে লেখা আছে সংক্রামক প্রোটিন ফাইব্রিল, সংক্রামক প্রোটিন ফাইব্রিল, এতটুকু দাগাও। এতটুকু দাগাইলা, দাগানোর পরে তোমার এর হলো দ্বিতীয় লাইনে লেখা আছে এর দ্বিতীয় লাইনে লেখা আছে নিউক্লিক অ্যাসিড বিন প্রোটিন আবরণ, এতটুকু দাগাও। নিউক্লিক অ্যাসিড বিন প্রোটিন আবরণ, এতটুকু দাগাও। দাগানোর পরে তোমার পাশে লেখা আছে যে মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ক্রু এবং ক্রুসফেল্ট রোগ, এতটুকু দাগাও। তার পাশে তোমার লেখা আছে হলো ভেড়া ও ছাগলের স্ক্র্যাপি, এতটুকু দাগাও। তারপরে তার একটু উপরে বোল্ড করে লেখা আছে ম্যাটকাও, এতটুকু দাগাও। এই দাগাবা। দাগানোর পরে তোমরা পরে আসো, পরে আরেকটা জিনিস শুরু হয়েছে স্যাটেলাইট, এখানে শুধু স্যাটেলাইট ওয়ার্ডটা দাগাও। স্যাটেলাইট ওয়ার্ডটা দাগাও, আর কিচ্ছু দাগানো লাগবে না। নিচে চলে আসো, নিচে দেখো ভিরিয়ন, ভিরয়েডস আর প্রিয়ন্স এর মধ্যে পার্থক্য রয়েছে। তো এই ছকে আসলে তোমরা সবই দাগাবা। সব দাগানো বলতে তোমরা প্রথমে এক নাম্বারে আসো। এক নাম্বারে ভিরিয়নের ক্ষেত্রে আরএনএ অথবা ডিএনএ থাকে, দাগাবা। ভিরয়েডস এর ক্ষেত্রে আরএনএ থাকে, এতটুকু দাগাবা। দেন হলো দুই নাম্বারে আসো। দুই নাম্বারে ভিরিয়নের ক্ষেত্রে প্রোটিন থাকে, এতটুকু দাগাবা। আর হলো ভিরয়েডস এর ক্ষেত্রে কিছু দাগাবা না। প্রিয়ন্স এর ক্ষেত্রে শুধু প্রোটিন থাকে, এতটুকু দাগাবা। দেন হলো তিন নাম্বারে আসো। তিন নাম্বারে তোমার ভিরিয়নের ক্ষেত্রে উদ্ভিদ ও প্রাণীর রোগ সৃষ্টি করে, এতটুকু দাগাবা। ভিরয়েডস এর ক্ষেত্রে শুধু উদ্ভিদের রোগ সৃষ্টি করে, এতটুকু দাগাবা। আর প্রিয়ন্স এর ক্ষেত্রে শুধু প্রাণীর রোগ সৃষ্টি করে, এতটুকু দাগাবা। দাগাইলা, দাগানোর পরে তোমরা পাশের পৃষ্ঠায় চলে আসো। পাশের পৃষ্ঠায় চলে আসো। তো পাশের পৃষ্ঠায় তোমার হলো আছে, তোমার হলো টি2 ব্যাকটেরিওফাজ আছে, দুই দেরিকা আছে টি2 ব্যাকটেরিওফাজ। তো তোমরা একটা কাজ করো, দেখো এর গঠন দিয়ে আছে পাশে, এর গঠনটা আঁকানো আছে। তো তোমরা কি করবা, এর গঠনের উপরে একটা টিক চিহ্ন মারো। তো কলম দিয়ে এর গঠনের উপরে, মানে এর যে একটা স্ট্রাকচার আঁকায় দেয়া আছে, এই আঁকানোর উপরে একটা টিক চিহ্ন মারো। মারলার পরে তোমার তিন নাম্বারে আছে হলো তোমার করোনা ভাইরাস। তো করোনা ভাইরাসে তোমার কিছুই দাগানো লাগবে না, একদম লাস্টের লাইনে দেখো লেখা আছে কোভিড-19 কে প্যান্ডেমিক অর্থাৎ বৈশ্বিক মহামারী হিসেবে 11 মার্চ 2020 তারিখে ঘোষণা করা হয়। এই লাইনটা একটু দাগাইলেও দাগাইতে পারো, না দাগাইলেও সমস্যা নেই। এটা তোমার মানে এটা আসলে আমি মেডিকেল পরীক্ষার জন্য এই লাইনটা লাগতো, এটা জিকেতে আসতে পারতো, এই জন্য এটা আমার দাগানো। এটা তোমরা চাইলে দাগাতে পারো, নাও দাগাইতে পারো। গেল। দেন পাশের লাইনে চলে আসো, পাশে মানে পাশের পৃষ্ঠায় চলে আসো। পাশের পৃষ্ঠায় তোমার লেখা আছে একটা বক্সের ভিতরে লেখা আছে এন্ডেমিক, এন্ডেমিক ওয়ার্ডটা দাগাও। এন্ডেমিক ওয়ার্ডটা দাগাও। তারপরে তোমার লেখা আছে সংকীর্ণ অঞ্চল, সংকীর্ণ অঞ্চলে এতটুকু দাগাও। দাগাইলা, দাগানোর পরে লেখা আছে মধ্যপ্রাচ্যের মার্স কপ, মধ্যপ্রাচ্যের মার্স কপ, এতটুকু দাগাও। মধ্যপ্রাচ্যের মার্স কপ, এতটুকু দাগাও। দাগাইলা, তারপরে তোমার আছে হলে এপিডেমিক, এপিডেমিক ওয়ার্ডটা দাগাও। তারপরে তোমার এপিডেমিক ওয়ার্ডটা দাগাইলা, দাগানোর পরে দেখো এখানে ভিতরে লেখা আছে বিস্তীর্ণ অঞ্চল, বিস্তীর্ণ অঞ্চল, বিস্তীর্ণ অঞ্চল ওয়ার্ডটা দাগাও। তারপরে তোমার লেখা আছে পশ্চিম আফ্রিকার ইবোলা ভাইরাস, পশ্চিম আফ্রিকার ইবোলা ভাইরাস, এতটুকু দাগাও। দেন আছে তোমার প্যান্ডেমিক, প্যান্ডেমিক ওয়ার্ডটা দেখাও। তারপরে লেখা আছে বিশ্বের অধিকাংশ দেশ, বিশ্বের অধিকাংশ দেশ, এটা দেখাও। তারপরে তোমার লেখা আছে কোভিড-19। তো আজকের ক্লাসে আমরা এই পর্যন্তই পড়াবো। তারপরে তোমার হলো ভাইরাসের সংখ্যা বৃদ্ধি আছে, ওটা আমরা নেক্সট ক্লাসে নিব। তো এই পর্যন্ত তোমরা একটু দাগায় নাও, তোমরা একটু মানে ভিডিওটা পজ করো বা আমার কথাগুলো শোনো, বাট শুনে একটু দাগায় নাও। অনেকের মনে হইতে পারে দাগাও কেন, বুঝলেই তো হচ্ছে। দাগানো কেন, দাগানো হলো তোমার লং টাইম মনে রাখার জন্য। লং টাইম মনে রাখার জন্য তোমার দুইটা জিনিস, আমি এই যে দাগাইছি, এই কথাগুলো শুনে বইটা দাগায় নেয়া, আর দ্বিতীয়ত আমি যেগুলো বুঝাবো ওই অনুযায়ী একটা নোট করা। এই দুইটা জিনিস তুমি রেখে দিবা, দেখবা সারা জীবন তুমি জাস্ট মানে তুমি অবশ্যই ভুলে যাবা। প্রথমবার করলে অবশ্যই তুমি ভুলে যাবা, বাট তুমি 2-3 মাস পরে যখন ওই নোটটা সামনে নিয়ে বসবা, দেখবা যে 20 মিনিটে এই যে এখন এত টাইম ধরে যা পড়েছি সব তোমার মাথার ভিতরে খেলে যাবে।
এই জন্য তোমার দাগানো লাগবে, তাহলে তোমার পড়াটা গোছানো থাকবে। কোনগুলা বাদ দেওয়া লাগবে, কোনগুলা পড়া লাগবে তুমি বই দেখলেই বুঝতে পারবা। তারপরেও যদি কিছু বুঝতে না পারো তাহলে তুমি তোমার নোট খাতায় চলে যাবা। তো তোমার প্রথমত বই, তারপরে নোট খাতা, এর জন্য তোমার দাগানো লাগবে। দাগানো খুব ইম্পর্টেন্ট। অনেকের মনে হইতে পারে দাগাবো কেন, আমি একবার স্কিপ করে জাস্ট জিনিসটা বুঝি। বুঝবো ঠিক আছে, তুমি বুঝতে পারলা, বাট তোমার জিনিসটা তো একটা গুছানো লাগবে, তোমার তো একটা অর্গানাইজড ওয়ে লাগবে। তো অর্গানাইজড ওয়ে হলো দাগায় না। এই জন্য তোমরা ভিডিওটা পজ করো বা একটু আগে পরে যাও, কিন্তু তোমরা দাগায় না। তোমরা যেভাবে হোক দাগায় না। তো অনেকের সাথে আমার বই না মিলতে পারে, লাইন না মিলতে পারে, তোমরা একটু আগে পিছে খোঁজো। এই যে তোমরা খুঁজতেছো, এই যে তোমরা দেখে দেখে দাগাচ্ছ, আমার কথাগুলো শুনতেছো, এইভাবেও কিন্তু তোমাদের কিছু পড়া হয়ে যাচ্ছে। এইভাবেও কিন্তু ধরো আমি তোমাকে 100% পড়াচ্ছি, আমি বলতেছি, এইগুলা শুনেও তোমার দেখো 20 থেকে 30% পড়া হয়ে যাবে। তুমি বুঝতে পারবা যে একটু পরে ভাইয়া বুঝাবে, ভাইয়া আসলে কি বুঝাবে, কি কি বুঝাবে, ওইগুলা তোমরা বুঝতে পারবা। কোন কোন জিনিসগুলা বুঝাবে, ভাইয়া কি কি স্কিপ করবে, সব তোমরা বুঝতে পারবে। এই জন্য তোমরা আগে পড়ে করে একটু জিনিসটা একটু দাগায় নাও, তোমরা দাগায় নাও, তারপরে আমি জিনিসটা তোমাদেরকে বোঝানো শুরু করবো। তো আই গেস তোমরা সবাই বিষয় সবকিছু দাগায় নিছো। তো এখন আমি তোমাদেরকে আজকের আমাদের যে টপিকটা ওটা তোমাদেরকে বোঝানো শুরু করবো। তো আজকে আমাদের টপিক ভাইরাজি, ভাইরাজেরই পার্ট 2 ভিডিও আজকে। তো আমরা ভাইরাজের প্রথমে বুঝবো হলো প্রকারভেদ। তো আজকে আমরা মেইনলি ভাইরাসের প্রকারভেদ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এমসিকিউ এর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তো এই জিনিসটা আজকে আমরা বুঝবো, দেখি এটা আমরা কেমনে বুঝতে পারি। তো এখানে তোমার ভাইরাসকে অনেক কিছুর উপরে বেস করে ভাগ করা হয়, ভাইরাসকে অনেক কিছুর উপরে বেস করে ভাগ করা হয়। তো প্রথম যে ভাগটা আছে সেটা কিসের উপরে বেস করে, সেটা হলো তোমার ইসের উপরে বেস করে, আকৃতির উপরে, অর্থাৎ ভাইরাসের আকৃতির উপরে বেস করে প্রথম ভাগটা, প্রথম ভাগটা হলো ভাইরাসের আকৃতির উপরে বেস করে। তো আকৃতির উপরে বেস করে, তো প্রথমে তো 1 নম্বরে আকৃতির উপরে বেস করে ভাইরাসের প্রথম ভাগ কি, প্রথম ভাগ হলো দণ্ডাকার, অর্থাৎ যেসব ভাগ কি দণ্ডের মতো, অর্থাৎ লাঠির মতো লম্বা, ইংলিশে তোমার রড শেপ। তো আমাদের ইংলিশটাও একটু হালকা পাতলা জানা লাগবে। এইচএসসি তে অতটা ইম্পর্টেন্ট না, বাট একদম ইম্পর্টেন্ট না এমন বলবো না, বাট মেডিকেল অ্যাডমিশনের জন্য এর ইংলিশ গুলো তোমার জানা লাগবে, মাস্ট। মেডিকেল অ্যাডমিশনের জন্য এর ইংলিশ গুলো জানা মাস্ট। তো দণ্ডাকার, তো দণ্ডাকার কি তোমার হলো, এটাকে ইংলিশে তোমার রড শেপ বলে। তো এখানে মেইনলি আমাদের এক্সাম্পল গুলা জানা লাগবে, কারণ তোমরা নাম দেখেই বুঝতে পারবে যে কোনটার আকৃতি কিরকম। দণ্ডাকার মানে কি লাঠির মতো। তো এটা আলাদাভাবে তোমাদের জানা লাগবে, পড়া লাগবে না যে দণ্ডাকারের আকৃতি কিরকম। জাস্ট তোমাদের এক্সাম্পল গুলা জানা লাগবে যে কারা হলো এই দণ্ডাকার আকৃতির ভাইরাস। তো দণ্ডাকার আকৃতির ভাইরাস কারা কারা, টিএমভি টোবাকো মোজাইক ভাইরাস, আলফা আলফা মোজাইক ভাইরাস, আলফা 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 মোজাইক ভাইরাস, আর হলো কি মামস ভাইরাস। তো এটা মনে রাখার তেমন কোনো টেকনিক নাই, এটা তোমাদের একটু মুখস্থ করা লাগবে। দেখো এটা মোজাইক ভাইরাস, এটা মোজাইক ভাইরাস। তো মোজাইক ভাইরাসরা রড শেপ, একবারে তুমি ইনকমন বলে দিলা যে মোজাইক ভাইরাস। তো মোজাইক ভাইরাস রড শেপ, কোন মোজাইক, টোবাকো মোজাইক। কোন মোজাইক, আলফা আলফা মোজাইক। তো এইভাবে কিন্তু তোমরা দুইটা পেয়ে গেলা। আরেকটা কি, যেহেতু মোজাইক, মোজাইক কি দে, এমতে মোজাইক, এমতে কি, এমতে হলো মামস। এইভাবে তোমরা মনে রাখো। অর্থাৎ দণ্ডাকার ভাইরাস মনে রাখার টেকনিক হলো এম, দণ্ডাকার ভাইরাস মনে রাখার টেকনিক কি এম, কি এমতে হলো তোমার মোজাইক, এমতে মোজাইক, এমতে কি, এমতে হলো মামস, এমতে মামস। তো মোজাইক কি কি, মোজাইকে আছে হলো টি, টি মোজাইক অর্থাৎ টোবাকো মোজাইক, মোজাইকে কি আছে আলফা আলফা মোজাইক অর্থাৎ এ মোজাইক, আর মামস মানে মামস। তো এইভাবে তোমরা দণ্ডাকার ভাইরাস গুলো মাথায় রাখবা, এর এক্সাম্পল গুলো মনে রাখার এই হলো একমাত্র টেকনিক। তো এইভাবে তোমরা শিখবা দণ্ডাকার। এরপরে কি আছে, এরপরে আছে হলো তোমার গোলাকার। তো গোলাকার কিরকম সেটা তোমরা বুঝতে পারতেছো। গোলাকার মানে কি, গোলাকার মানে হলো গোল আকৃতি, গোল আকৃতির। তো তোমার এখানে তোমার ইংলিশে স্পেরিক্যাল লেখা আছে। এখন অনেকে তো বলবা যে ভাইয়া গোলাকারের ইংলিশ তো রাউন্ড, রাউন্ডের, তো এখানে স্পেরিক্যাল কেন লেখা। এখন স্পেরিক্যাল, স্পেয়ার মানে হলো গোলা, অর্থাৎ জিনিসটাকে আমরা যে গোলাকার বলতে যে রাউন্ড বোঝাই, অর্থাৎ এটা এরকম একটা বৃত্তকে বোঝায়। বাট ভাইরাস তো একটা, এই বৃত্ত কি, বৃত্ত হলো একটা ওয়ান ডাইমেনশন জিনিস, একটা কি, একটা ওয়ান ডাইমেনশনাল জিনিস। আর ভাইরাস তো তোমার হলো কি, ভাইরাস হলো তোমার প্রকৃতিতে এক্সিস্ট করে। তো প্রকৃতিতে এক্সিস্ট করা মানুষ, উদ্ভিদ, এগুলো তো ওয়ান ডাইমেনশনাল হয় না, এগুলো তোমার কত ডাইমেনশনাল, এগুলো হলো তোমার 3 ডাইমেনশনাল হয়। মানুষ বলো, উদ্ভিদ বলো, সবই কি হয়, 3 ডাইমেনশনাল হয়। তার মানে কি, আমার ভাইরাসও হলো 3 ডাইমেনশনাল। তো গোলের 3 ডাইমেনশনাল হলো গোলক, অর্থাৎ গোলাকার, গোলাকার হলো 1 ডাইমেনশনাল, বাট গোলক, গোলক কি, গোলক হলো তোমার 3 ডাইমেনশনাল। তো গোলকের ইংলিশ হলো স্পেয়ার, গোলকের ইংলিশ কি, গোলকের ইংলিশ হলো স্পেয়ার। আর যেহেতু আমরা ভাইরাস পড়তেছি, তো ভাইরাস তো 3 ডাইমেনশনাল, এই জন্য কি এটা গোলাকার, মানে গোলাকার বলতে গোলককেই বোঝাচ্ছে। আর ইংলিশে স্পেরিক্যাল বলছে, যেটা হলো গোলকের ইংলিশ, অর্থাৎ 3 ডাইমেনশনাল গোলাকার। এটা হলো কাহিনী।
তো এখন কথা হলো এই গোলাকার, গোলাকারের এক্সাম্পল কি, আমাদের জাস্ট এক্সাম্পল গুলা জানা লাগবে। তো এক্সাম্পল মনে রাখার টেকনিক হলো, এর এক্সাম্পল হলো এইচআইভি আর টিআইভি, এইচআইভি আর টিআইভি। তার মানে কি এর এক্সাম্পল কি, যারা হলো এই যে আইভি টাইপের অর্থাৎ এইচআইভি আর হলো টিআইভি। তো তোমরা দেখো এই আইভি দ্বারা কিন্তু তোমার দুইটা আইভি, এইচআইভি যদি তুমি মনে রাখো এমনি টিআইভি তোমার মাথায় চলে আসবে, এইচ এর জায়গায় জাস্ট টিটা বসানো লাগবে। দুইটা এক্সাম্পল শেষ। আর এই দুইটা বাদে আরো দুইটা এক্সাম্পল জানা লাগবে, ডেঙ্গু আর পোলিও। তো এই দুইটা একটু মুখস্থ করা লাগবে, তেমন কোনো টেকনিক নেই মনে রাখার জন্য। ডেঙ্গু আর পোলিও তো মুখস্থ রাখবা, ডেঙ্গু পোলিও আর আইভি, আইভিতে এইচআইভি টিআইভি দুইটা আইভি আছে। তো ঝামেলা বাঁধবে এই ডেঙ্গু আর পোলিও, বাট তোমার পরীক্ষায় আসলে এই ডেঙ্গু আর পোলিওটাই বেশি আসে। তো খুব ভালোভাবে মাথায় রাখবা যে গোলাকার হলো ডেঙ্গু পোলিও, গোলাকার কারা ডেঙ্গু আর পোলিও, গোলাকার কারা ডেঙ্গু আর পোলিও, আর কি আইভি, এইচআইভি টিআইভি, আইভি এইচআইভি টিআইভি। এইভাবে তোমরা গোলাকার ভাইরাস গুলো মনে রাখবা। তো গোলাকার গেল, তো আমরা দুইটা শেষ করলাম। এরপরে কি শিখবো, এবারে 3 নাম্বারে আসি। 3 নাম্বারে কি ঘনক্ষেত্রাকার। তো 3 নাম্বার আলার আবার অনেক নাম আছে। তো তোমার এমসিকিউ তে তোমার নর্মালি আমরা যেই নামটা দেয় ওই নাম্বারের জায়গায় আরেকটা নাম দিয়ে দিই, এই জন্য আমাদের সবগুলা নামই জানা রাখবে। প্রথমত এর নামগুলো জানা লাগবে। এর নাম কি, এর নাম হলো ঘনক্ষেত্রাকার। মানে এটা কেমন টাইপের, এটা ঘনক্ষেত্রাকার বা কেমন হয়, বা হলে এটা বহুভুজাকার, ওই বহুভুজাকার। এখানে তোমার ইংলিশ গুলা দিয়ে আছে, ঘনক্ষেত্রাকার ইংলিশ হলো কিউবয়েডাল, কিউবয়েডাল। আর বহুভুজাকারের ইংলিশ হলো পলিগোনাল, পলিগোনাল, পলিগোনাল। আরেকটা জিনিস এটা হলো পাউরুটির মতো, পাউরুটির মতো। এখন তোমার এমসিকিউতে যাইতে পারে যে নিচের কোন ভাইরাসটি পাউরুটির মতো দেখতে, নিচের কোন ভাইরাসটি বহুভুজাকার, নিচের কোন ভাইরাসটি ঘনক্ষেত্রকার। বাংলায় সুন্দর মতো লিখতে পারে যে নিচের কোন ভাইরাসটি কিউবয়েডাল, ইংলিশে কিউবয়েডাল না লিখে বাংলায় কয় রশ্মি দস্যু এই কিউবয়েডাল লিখে দিল, বাংলায় পলিগোনাল লিখে দিল। এই জন্য আমাদের 5টা নামই মনে রাখা লাগবে। যে এখন আমরা যে এক্সাম্পল গুলা শিখবো এগুলাকে এই 5টা নামেই রাখা যাইতে পারে। এগুলো ঘনক্ষেত্রাকার ভাইরাস, এগুলো বহুভুজাকার ভাইরাস, এগুলো পাউরুটির মতো ভাইরাস। এই জন্য আমাদের নামগুলো প্রথমত জানা লাগবে। এখন এক্সাম্পল, এক্সাম্পল দুইটা, দুইটা কি কি, একটা হলো তোমার হারপিস, হারপিস, আর এটা হলো ভ্যাকসিনিয়া। তো আমি এটার এক্সাম্পলে খুব সমস্যায় পড়ে যেতাম, মানে আমার গুলাই যেত, মানে যখন পড়তাম তখন মনে থাকতো, বাট কিছুদিন পরে আর মনে রাখতে পারতাম না। তখন আমি একটা টেকনিক বের করেছি, তো টেকনিকটা আমার ক্ষেত্রে খুব ভালো মতো খাটে, তোমাদের ক্ষেত্রে খাটবে কিনা জানি না। মানে আমি ধরো ক্যাডেট কলেজে পড়তাম, তো ক্যাডেট কলেজে তোমার হলো আমার এক ফ্রেন্ড ছিল। তো ওই ফ্রেন্ডকে আমরা কি বলতাম, মানে ফ্রেন্ডের মধ্যে থাকে না ফ্রেন্ডকে তোমার বিভিন্ন নামে, নিক নেমে ডাকা, টিজ নেমে ডাকা। তো ওই ফ্রেন্ডকে আমরা হাবু নামে ডাকতাম, ওই ফ্রেন্ডকে আমরা কি বলতাম, ওই ফ্রেন্ডকে আমরা হাবু ভাই বলে ডাকতাম। তো ওই ফ্রেন্ডকে আমরা হাবু ভাই বলে ডাকতাম। তো ওই হাবু থেকে ওই হাবু জিনিসটা আমার মাথায় ওই টাইমে আসছিল। তো ওই হাবুটাকে ইউজ করে আমি এই ভাইরাসকে মনে রাখতাম। তো তোমরা হাবু দ্বারা মনে রাখতে পারো, বাট তোমাদের ক্ষেত্রে এই জিনিসটা অতটা খাটবে না, কারণ কি তোমাদের তো মানে ওরকম টিজ নেমে তোমরা তোমাদের কোনো ফ্রেন্ডকে হাবু ডাকবা কি ডাকবা না সেটা তো আমার জানার কথা না। তা আমি আমার ক্ষেত্রে এই জিনিসটা আমার ক্ষেত্রে খুব ভালো খাটতো, আমি এই জন্য হাবু দ্বারা বানাই নিয়েছিলাম এই ভাইরাসটা। তো তোমাদের হাবু যদি না খাটে তোমরা নিজের মতো কিছু একটা বানাই নিতে পারো, বা আমার হাবুটাও মনে রাখতে পারো। তো আমি এই ভাইরাসটা মনে রাখতাম হাবু দ্বারা, হাবু দ্বারা, হাবু। মানে আমি হাবু জিনিসটা কখনো বুঝতাম না, কারণ আমি ওরে সবচেয়ে বেশি হাবু ভাই বলে টিজ করতাম। এই কারণে আমার জিনিসটা খুব ভালোভাবে হাবু ওয়ার্ডটা মনে থাকতো। তো হাবু থেকেই, হাবুতে কি হতে হলো তোমার হারপিস, হতে হারপিস ভতে ভ্যাকসিন, হতে হারপিস ভতে ভ্যাকসিন। তো আমি এই জিনিসটা কখনো তারপরে আর কখনো ভুলিনি, যখন আমি হাবু হিসেবে জিনিসটা ঠিক করে রাখছি। তো এর নামগুলো তোমার জানা লাগবে, আর তুমি এই হাবু ওয়ার্ডটা ইউজ করতে পারো, হাবু করে এই উদাহরণ দুইটা তোমার জানা লাগবে। তো গেল, আমরা এটা শেষ করলাম। এরপরে কি আছে, এরপরে আছে হলো তোমার ব্যাঙাচি আকৃতির ভাইরাস, ব্যাঙাচি আকৃতির, ব্যাঙাচি আকৃতির, ব্যাঙাচি হচ্ছে ওই যে ব্যাঙের বাচ্চা, ব্যাঙাচি আকৃতির ভাইরাস, ব্যাঙাচি আকৃতির ভাইরাস। তো ব্যাঙাচি আকৃতির ভাইরাস, তো এদেরকে ইংলিশে ট্যাডপোল শেপ বলা হয়, এদেরকে ইংলিশে ট্যাডপোল শেপ বলা হয়। এখন এই ভাইরাস মুখস্থ করার একটা সুবিধা হলো, তুমি যদি এর নামটা মাথায় রাখতে পারো, এর নামটা মাথায় রাখতে পারো, তাহলে এই ভাইরাসের উদাহরণগুলো মনে রাখতে পারবে। কেন, ব্যাঙাচি, ব্যাঙাচি যদি মনে রাখো, ব্যাঙাচির ইংলিশ হলো ট্যাডপোল, এটা অনেকেই জানো, না জানলেও একটু মাথায় রাখবে যে ব্যাঙাচির ইংলিশ হলো ট্যাডপোল। ট্যাডপোল থেকে তুমি এক্সাম্পল পেয়ে যাবে, ট্যাডপোল শুরু হয়েছে কি টি দ্বারা, তো এর এক্সাম্পল হলো টি, এর এক্সাম্পলও কি টি। কেমনে টি, টিতে কি, টিতে হলো তোমার T2, T4, T6, এইগুলা হলো তোমার ব্যাঙাচি আকৃতি ভাইরাসের উদাহরণ, T2, T4, T6 এইগুলা। তো এই কি ব্যাঙাচির ইংলিশ ট্যাডপোল, ট্যাডপোল, T4 ট্যাডপোল, T4 টিতে T2, T4, T6। এইভাবে তোমরা হলো ব্যাঙাচি আকৃতির ভাইরাস গুলোর এক্সাম্পল মনে রাখবা। T4 টেডপল, টিতে হলো এক্সাম্পল কি T2, T4, T6। তো এখান থেকে এক্সাম্পল বের করবে, এটা তোমরা সব ভুল বানাবে। এরপরে কি আছে, এরপরে আছে হলো আরেকটা একটু মানে ফালতু টাইপের একটা আছে তোমার সিলিন্ড্রিকাল, সিলিন্ড্রিকাল, সিলিন্ড্রিকাল,
সিলিন্ড্রিকাল বা হলো তোমার কি, বা হলো সূত্রাকার। সূত্রাকার ইংলিশে কি বলা হয়, ইংলিশে বলা হয় হলো থ্রিড শেপ। থ্রিড শেপ, সিলিন্ড্রিকাল বা সূত্রাকার ইংলিশে তোমার কি বলে, ইংলিশে বলে থ্রেড শেপ। তো সুতার ইংলিশ হলো থ্রেড, তোমরা অনেকে জানো সুতার ইংলিশ হলো থ্রেড। তো এই যে সূত্রাকার, এটার ইংলিশ হলো থ্রেড শেপ। তো এখানে তোমার সিলিন্ড্রিকাল আর সূত্রাকার এই দুইটা একটু মনে রাখা লাগবে, অর্থাৎ এর নামটা একটু বিটগুটে টাইপের, আর মিল নেই। অর্থাৎ সিলিন্ডার এক রকমের, সুতা আরেক রকমের, কেন দুইটাকে এক বলছে, এখন এই জিনিসটা আসলে আমার প্রপার মানে আমার জানা নেই। তো তোমরা এটা একটু মুখস্থ রাখবা। তো মুখস্থ রাখার জন্য তোমরা একটা জিনিস মাথায় রাখতে পারো, দন্তের স, দন্তের স, দন্তের সটা তোমরা একটু মাথায় রাখবা, যে দন্তের স, দন্তের সতে সিলিন্ড্রিকাল, দন্তের সতে সূত্রাকার, দন্তের সটা মাথায় রাখবা। তাহলে দন্তের সদে এই প্রকারভেদটা, এই প্রকারভেদটা কি দ্বারা, দন্তের সতে সিলিন্ড্রিকাল, দন্তের সতে হলো সূত্রাকার। এখন আমাদের এক্সাম্পল গুলো মাথায় রাখা লাগবে। তো এর এখানে দুইটা এক্সাম্পল দিয়ে আছে, কি কি, ইবোলা, ইবোলা আর মটরের স্ট্রিক ভাইরাস, মটরের স্ট্রিক ভাইরাস, স্ট্রিক ভাইরাস। তো এই যে এখানে মনে রাখার টেকনিক হলো দন্তের স, অর্থাৎ এই প্রকারভেদটা আমরা পুরো দন্তের সটা মনে রাখবো। নাম কি, সিলিন্ড্রিকাল বা সূত্রাকার, দুইটাই দন্তের স। স্টিক ভাইরাস, অর্থাৎ যত স্টিক ভাইরাস সবাই হলো সিলিন্ড্রিকাল বা সূত্রাকার, যত স্টিক ভাইরাস সবাই কি সিলিন্ড্রিকাল বা সূত্রাকার। আর এই স্টিক ভাইরাসও দন্তের সাথে শুরু হয়েছে, দন্তের সাথে সিলিন্ড্রিকাল, দন্তের সাথে সূত্রাকার, দন্তের সাথে কি স্টিক। তো স্টিক ভাইরাস গুলা কি, স্টিক ভাইরাস গুলো হলো সূত্রাকার, যেটা মটরের হোক বা ফুলকপির হোক বা বেগুনের হোক, স্টিক ভাইরাস মানে সূত্রাকার। তো আমরা এখানে স্টিক ওয়ার্ডটা মনে রাখবো, আর ইবোলাটা একটু কষ্ট করে মনে রাখবো, ইবোলাটা একটু কষ্ট করে মনে রাখবো, কারণ এখানে আর কোনো টেকনিক নাই। তো এবার দন্তের স দ্বারা আমরা এই 5 নাম্বারটা মনে রাখবো, দন্তের স। দন্তের সদে আমরা এই নামও মনে রাখতে পারবো, দন্তের সদে এক্সাম্পলও মনে রাখতে পারবো, ইবোলাটা একটু মুখস্থ রাখা লাগবে। তো এখান থেকে আমরা 5ও শেষ করলাম। দেন 6 নাম্বার কি, 6 নাম্বার হলো তোমার ডিম্বাকার। ডিম্বাকার, তো ডিম্বাকারের ইংলিশ হলো ওভাল শেপ। তো এটা তোমরা একবার পড়লে তোমাদের মাথায় খেলে যাবে যে ডিম্বাকারের ইংলিশ হলো ওভাল, মানে এই ডিম্বাকার জিনিসটা অনেক জায়গায় কাজে লাগে, এই জন্য এটা একটু মাথায় রাখা ভালো। তো ডিম্বাকার কি, ওভাল শেপ। তো এর এক্সাম্পল কি, এর এক্সাম্পল হলো ইনফ্লুয়েঞ্জা। তো এটা তেমন কোনো তোমার নাই, হলো সিস্টেম নাই, তোমরা এটা একটু মুখস্থ রাখবে যে ডিম্বাকার কারা, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ডিম্বাকার বা ওভাল শেপ ভাইরাস হলো ইনফ্লুয়েঞ্জা, ডিম্বাকার বা ওভাল শেপ ভাইরাস হলো ইনফ্লুয়েঞ্জা। তো এটা তোমরা এইভাবে একটু মাথায় রাখবা যে ডিম্বাকার বা ওভাল শেপ ভাইরাস হলো ইনফ্লুয়েঞ্জা, এইভাবে তোমরা একটু মাথায় রাখবা। তো আকৃতি অনুযায়ী কিন্তু আমরা সবগুলা প্রকারভেদ পড়ে ফেলছি, আকৃতি অনুযায়ী আমরা সবগুলা প্রকারভেদ পড়ে ফেলছি। আমাদের 6টা প্রকারভেদ ছিল, 6টায় আমরা কোনো না কোনো টেকনিকে পড়ছি। যে ডন ডাকার কেমনে পড়ছি, এম দি, এমতে মোজাইক, এমতে মামস। মোজাইক হলো দুই ধরনের, হলো টবাকো আর আলফা আলফা আর মাম, এভাবে ডন ডাকার পড়ছি। দেন হলো তোমার হলো গোলাকার, গোলাকার কেমনে পড়ছে, আইভি, HIV TIV, আর ডেঙ্গু আর পোলিও মুখস্থ। দেন হলো তোমার কি ঘনক্ষেত্রাকার বা পাউরুটির মতো, বা হলো তোমার কি বলে বহুভুজাকার, এটা কেমনে বসছি, হাবু, এটা কি দ্বারা বসছি, এটা হলো তোমার হাবু দ্বারা বসছি। এরপরে ব্যাঙাচি আকৃতির বা ট্যাডপোল শেপ, টি দ্বারা বসছি, টিতে T2 T4 T6। তারপরে কি, তারপরে হলো তোমার কি, তারপরে বলছি সিলিন্ড্রিকাল বা সূত্রাকার, কি দ্বারা বসছি, দন্তের সাথে সিলিন্ড্রিকাল, দন্তের সাথে সূত্রাকার, দন্তের সাথে স্টিক, ইবোলাটা মুখস্থ করা লাগবে। আর এরপরে আছে হলো তোমার কি, এরপরে আছে হলো তোমার ডিম্বাকার, যেটা ইনফ্লুয়েঞ্জা, এটা একটু মুখস্থ করা লাগবে। তো এইভাবে তোমরা আকৃতি অনুযায়ী প্রকারভেদটাও একটু করে নিবা, কারণ এটা এর থেকে ইজিয়েস্ট কোনো ওয়ে পাবা না এটা মনে রাখা, এটাই মোস্ট ইজিয়েস্ট ওয়ে। এইভাবে কয়েকবার পড়ো, প্রথমে মনে হইতে পারে যে এইভাবে আরো কমপ্লেক্স মনে রাখা, কিন্তু জিনিসটা এরকম না, কারণ আমাদের ব্রেনে একটা বিষয় আছে। ব্রেন তুমি যদি নর্মালি পড়ো, ব্রেন জিনিসটা ওইভাবে ক্যাচ করতে পারবে না, বাট এরকম ভাবে যদি পড়ো, আমি যেভাবে পড়াচ্ছি, দেখবা ব্রেন ক্যাচ করতে পারবা। তোমার মনে হবে যে হ্যাঁ আমার ব্রেন ক্যাচ করতে পারবে না, বাট 2 থেকে 3 বার এমনি পড়ো, দেখবা তোমার ব্রেন ক্যাচ করে ফেলছে, তোমার অজান্তেই তোমার ব্রেন জিনিসটা ক্যাচ করে ফেলছে। তুমি দেখবা যে তুমি পড়ছো, তোমার মনে হচ্ছে তোমার মনে নাই, বাট তুমি যদি ওই রিলেটেড কোনো প্রশ্ন দেখো, ওই রিলেটেড যদি কোনো MCQ দেখো, অপশন দেখবা, দেখবা যে তোমার মাথার ভিতরে জিনিসটা খেলে যাচ্ছে, তোমার মাথায় ওই জিনিসটা অটোমেটিক্যালি চলে আসছে। তো তুমি ভাবতেও পারবা না যে জিনিসটা তোমার মাথায় আসবে, বাট জিনিসটা তোমার মাথায় চলে আসবে। তো এইভাবে পড়া লাগবে, এইভাবে পড়লে তুমি পুরো বইটা একসাথে মাথায় রাখতে পারবা, এই জন্য এইভাবে পড়া লাগবে। এভাবে তোমার প্রথম অক্ষর দিয়ে পড়া লাগবে, একটা ওয়ার্ড দ্বারা পড়া লাগবে, এইভাবে করলে মাথা ক্যাচ করতে পারে। বা তুমি যদি ছন্দ দ্বারা পড়ো, তোমার প্রথমত ওই জিনিসটা মুখস্থ করা লাগবে, ছন্দ মুখস্থ করা লাগবে। আহ, তারপরে ওই ছন্দ দ্বারা কি তাও মুখস্থ করা লাগবে, ওটা পুরো মুখস্থ, ওইখানে তোমার ব্রেনের ক্যাচ করার কিছু নাই। বাট এটা হলো টেকনিক্যাল পড়া। তোমার প্রথম হয় এম দ্বারা পড়া, দন্তের স দ্বারা পড়া, টি দ্বারা পড়া, এটা হলো টেকনিক্যাল পড়া। এটা পড়লে তোমার হলো দেখবা অপশন দেখলে, প্রশ্ন দেখলে জিনিসটা আংশিক ভাবে তোমার মাথায় চলে আসছে। তো ওইভাবে তোমরা অ্যান্সার করতে পারো, কয়েকবার বলবা দেখবা হয়ে যাবে। তো প্রথমে মনে হবে না, বাট আমার উপর একটু বিলিভ রাখো, একটু বিশ্বাস রাখবা, দেখবা যে তোমাদের মাথায় খেলে গেছে জিনিসটা। এই হলো কাহিনী। তো আমরা হলো তোমার প্রথম প্রকার যেটা হলো আকৃতি অনুযায়ী, ওটা হলো শেষ করে ফেললাম।
তো আকৃতি অনুযায়ী আমাদের প্রকারভেদ শেষ। এরপরে কি অনুযায়ী প্রকারভেদ? এরপরে হলো নিউক্লিক অ্যাসিড অনুযায়ী প্রকারভেদ। নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড অনুযায়ী প্রকারভেদ। তো প্রথমে একটা কথা বলে রাখি, এখানে আমরা আমরা ভাইরাসের 4 থেকে 5টা ধরন অনুযায়ী প্রকারভেদ পড়বো। এর মধ্যে সবচেয়ে অ্যাকুরেট হলো এই প্রকারভেদটা, এটা হলো সবচেয়ে অ্যাকুরেট প্রকারভেদ। অর্থাৎ এইভাবে ভাইরাসের যেই ভাগটা পড়া যায় ওটা হলো সবচেয়ে অ্যাকুরেট প্রকারভেদ। এছাড়া আকৃতি অনুযায়ী, আবরণ অনুযায়ী, তারপরে পোষক দেহ অনুযায়ী এইসব প্রকারভেদ অতটা অ্যাকুরেট না। এটা হলো সবচেয়ে প্রপার প্রকারভেদ, এটা হলো একদম অ্যাকুরেট। তো এই ক্ষেত্রে কি, এই নিউক্লিক অ্যাসিড অনুযায়ী ভাইরাসকে তোমার দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো তোমার ডিএনএ ভাইরাস, আর একটা হলো তোমার আরএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাস আর আরএনএ ভাইরাস, আর আরএনএ ভাইরাস। তো তোমরা নাম দেখেই বুঝতে পারতেছো কিন্তু নামগুলো কিভাবে হয়েছে। অর্থাৎ তোমার এই ডিএনএ ভাইরাস গুলাতে নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএ থাকে, আর আরএনএ ভাইরাস গুলাতে নিউক্লিক অ্যাসিড হিসেবে আরএনএ থাকে। এটা তোমরা নাম দেখে বুঝে ফেলতেছো। এটা আমার তোমাকে আলাদাভাবে বলা লাগতেছে না। আমার তোমাকে আলাদাভাবে কি বলা লাগবে? আমার তোমাকে আলাদাভাবে এক্সাম্পল গুলো পড়ানো লাগবে, এক্সাম্পল গুলো পড়ানো লাগবে। তো ডিএনএ ভাইরাস, তো এখানে 6টা ডিএনএ ভাইরাস আছে। তো 6টা ডিএনএ ভাইরাস মনে রাখার টেকনিক আছে। কি কি টেকনিক? টি, ভ, আর হলো তোমার এইচ, এই 3টা জিনিস দ্বারা তুমি 6টা ডিএনএ ভাইরাস কভার করতে পারবা। কিভাবে কভার করবো? টিতে, টিতে টিআইভি, অলরেডি তুমি টিআইভি কে চিনো, তো টিতে তোমার টিআইভি মাথায় চলে আসবে। অলরেডি তুমি টি2 কে চিনো, আকৃতি অনুযায়ী যদি পড়ো তুমি টি2 কেও চিনে গেছো, তুমি টিআইভি কেও চিনে গেছো। তো টিতে কিন্তু তোমার এই বইতে এই 2টা ভাইরাসই আছে। টি দিয়ে তুমি এতক্ষণই যে ভাইরাসের নামগুলা পড়ছো এই 2টা ভাইরাসই টি দিয়ে আছে, একটা হলো টিআইভি আর একটা হলো টি2। টি4 টি6 আছে, বা টি2 তো সবার আগে আসতেছে। তো টি দ্বারা টিআইভি টি2, টি দ্বারা টিআইভি টি2। ভ, তো তুমি যদি বইটা পড়ো এই পর্যন্ত যে ভাইরাসের গুলো নাম পড়ছো এর মধ্যে ভ দ্বারা 2টা ভাইরাস পড়ছো, একটা হলো ভ্যাকসিনিয়া, একটা হলো ভ্যাকসিনিয়া যেটা কোথায় পড়ছিলা? ওই যে পাউরুটি আকৃতির বহুভুজাকার ভাইরাস। একটা হলো ভ্যারিওলা, এটা কোথায় পড়ছিলা? সবচেয়ে বড় প্রাণী ভাইরাস, সবচেয়ে বড় প্রাণী ভাইরাস হলো ভ্যারিওলা। তো এই যে ভ দ্বারা 2টা ভাইরাস গেল। এইচ, তো এইচ দ্বারা কি? এইচ দ্বারা হারপিস, এটা তোমরা অলরেডি পড়ে ফেলছো। কোথায় পড়ছো? ওই যে তোমার বহিস্থ আবরণ যুক্ত ভাইরাস, বহিস্থ আবরণ যুক্ত ভাইরাস বা লিপো ভাইরাস কারা? এইচআইভি করোনা, এইচ থেকে হারপিস, আইতে ইনফ্লুয়েঞ্জা, এইচ ওই যে হারপিস, তো ওইখান থেকে হারপিস, এটাও তুমি অলরেডি পড়ে ফেলছো। আর এইচ দ্বারা আরেকটা পড়া লাগবে যেটা তোমাদের বইতে নেই, তোমরা ডিএনএ ভাইরাসের পাশে লিখে রাখো, পরে পাবা, হেপাটাইটিস বি। হেপ বি লেখা হয়, এটাকে তোমার পুরো হেপাটাইটিস বি হয়। তো এই হেপাটাইটিস বিও হলো একটা ডিএনএ ভাইরাস। তো এটা তোমরা পরে পাবা, এখানে নাই, বাট পরে পাবা। তো এখন পড়ে রাখলে তোমার পড়াটা এর সাথে পড়া হয়ে যাবে। তো পরে তোমার আরেকটা জিনিস পড়া লাগতেছে না। তো এইচ দ্বারা হারপিস, এইচ দ্বারা হলো হেপাটাইটিস বি, এইচ দ্বারা হারপিস, এইচ দ্বারা হেপাটাইটিস বি। তো এই 6টা ভাইরাস হলো তোমার ডিএনএ ভাইরাস। তো তোমরা এমনি মনে রাখবা, টিতে টিতে টিআইবি টি2, ভতে ভ্যাকসিনিয়া ভ্যারিওলা, এইচ তে হারপিস আর হেপাটাইটিস বি। এখন তুমি বলতে পারো ভাইয়া বইতে তো অ্যাডিনো হারপিস সিমপ্লেক্স আছে। এখন তোমার বইতে কি আছে এটা বিষয় নেই, এগুলো তোমার এমসিকিউতে আসে। এগুলো তোমার কখনো সিকিউতে আসবে না, এগুলো তোমার কোথায় আসবে? এমসিকিউতে আসবে। এমসিকিউতে তোমার কখনো এমন থাকবে না, অ্যাডিনো কখনো থাকবে না, এমসিকিউতে কখনো সিমপ্লেক্স থাকবে না। এমসিকিউতে হয় থাকবে অ্যাডিনো হারপিস সিমপ্লেক্স, হয় শুধু হারপিস। হারপিস বাদে কখনো এই ভাইরাসের নাম আনা সম্ভব না, কারণ এই ভাইরাসের মূল নাম হলো হারপিস। ওটাকে একটু মডিফাই করে অ্যাডিনো হারপিস সিমপ্লেক্স বলছে, বাট মূল নাম হলো হারপিস। এজন্য আমি তোমাকে হারপিস পড়াইছি যাতে তোমার কোনো সমস্যা না হয়। হারপিস আসলেও তুমি পারো, অ্যাডিনো হারপিস সিমপ্লেক্স আসলেও তুমি পারো, কারণ তুমি অ্যাডিনো হারপিস সিমপ্লেক্স আসলে ভিতরে দেখতেছো হারপিস, তার মানে হলো ডিএনএ ভাইরাস। এজন্য আমি ভিতর থেকে তোমাকে হারপিসটা বের করে এনে দিছি। কেন আনছি? কারণ আমার এইচ দ্বারা মনে রাখা লাগবে। তো এইচ তে হারপিস, এইচ তে হেপাটাইটিস বি, ভতে ভ্যাকসিনিয়া, ভতে ভ্যারিওলা, টিতে টিআইবি, টিতে টি2। বিলিভ মি, এর থেকে কোনো ইজিয়েস্ট টেকনিক তুমি জীবনে কোনো জায়গায় পাবা না ডিএনএ ভাইরাস মনে রাখার জন্য। টিতে হলো টিআইবি টি2, ভতে হলো ভ্যাকসিনিয়া ভ্যারিওলা, আর এইচ থেকে এইচতে হলো হারপিস আর হেপাটাইটিস বি। এই টেকনিকে আমরা 6টা তোমার ডিএনএ ভাইরাস মুখস্থ করব। এই টেকনিকে কি করব? এই টেকনিকে হলো আমরা 6টা ডিএনএ ভাইরাস মুখস্থ করব। তো এইভাবে আমরা 6টা ডিএনএ ভাইরাস মুখস্থ করব। এটা হলো প্রথম কথা। দেন দ্বিতীয় কথা কি, তো টেকনিকটা শিখলা সেটা থাকুক। এরপরে আমাদের আরেকটা জিনিস জানা, এখন এই যে 6টা ভাইরাস, তো এর মধ্যে কি থাকে? এদের মধ্যে নিউক্লিক অ্যাসিড হলো ডিএনএ। এখন আমরা জানি ডিএনএ দ্বিসূত্রক হয় আর আরএনএ একসূত্রক হয়, ডিএনএ দ্বিসূত্রক হয় আর আরএনএ একসূত্রক হয়। তাহলে এদের মধ্যে যেহেতু ডিএনএ আছে, তার মানে এদের মধ্যে কেমন ডিএনএ আছে? দ্বিসূত্রক ডিএনএ আছে, দ্বিসূত্রক ডিএনএ আছে। এখন কিছু কিছু ভাইরাস আছে, কিছু ভাইরাস আছে যাদের মধ্যে তুমি একসূত্রক ডিএনএ পাবা, একসূত্রক ডিএনএ পাবা। তো এই ভাইরাসের 2টা ভাইরাসের নাম দিয়ে আছে, এই 2টা ভাইরাস আমাদের মাথায় রাখা লাগে। এখন দ্বিসূত্রক ডিএনএ আর একসূত্রক ডিএনএ এর মধ্যে পার্থক্য কি? তোমার মাথায় একটা প্রশ্ন আসতে হবে, ভাই একসূত্রক ডিএনএ তাহলে তো এটা আরএনএ হয়ে গেল।
এটা তো আরএনএ হয়ে গেল না, এটা আরএনএ হয়নি। কেন আরএনএ হয়নি? কারণ এটা এক সূত্রক ঠিক আছে, বাট এর মধ্যে নাইট্রোজেন গঠিত বেস অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর থায়ামিন আছে। যদি থায়ামিনের জায়গায় ইউরাসিল থাকতো তাইলে এটা আরএনএ হয়ে যেত, বাট এটা এক সূত্রক হওয়ার পরেও এর মধ্যে শুধু থায়ামিন আছে, এর জন্য একে আমরা এক সূত্রক ডিএনএ বলতেছি, একে আমরা আরএনএ বলতেছি না। এখন অ্যাসিড ডিএনএ দুইটা এক্সাম্পল দিয়ে আছে, কি কি? একটা হলো তোমার X174, X174, আর একটা হলো M13। এতটুকু মাথায় রাখবা। পরে তোমার হলো কোলিফাস বলা আছে, তো কোলিফাস তুমি মনে না রাখলে তোমার কোনো সমস্যা হবে না, বাট তোমরা একটু মনে রাখবা, কোলিফাসটা মাঝে মধ্যে দিতে পারে যে কোলিফাস হলো এক সূত্রক ডিএনএ ভাইরাস, এই জন্য কোলিফাস ওয়ার্ডটা একটু মনে রাখবা। কোলিফাসটা আমরা একদম ছেড়ে দিব না, আমরা কোলিফাসটা একটু মনে রাখবো। মানে এই ভাইরাস গুলার নাম এরকম, মানে এটার নাম হলো X174 কোলিফাস, এটার নাম হলো M13 কোলিফাস, এরকম এদের নাম। এটা X174 কোলিফাস, আর একটা হলো M13 কোলিফাস, এদের ডিএনএ হলো এক সূত্র। এতটুকু জানা লাগবে। পাশে দেখো একটা গোত্রের নাম দিয়ে আছে, তো এই গোত্রের নাম তোমরা কোনোদিন পড়বা না। আমি তোমাদেরকে যা দাগাই দিছি, আমি তোমাদেরকে শুধু দাগাই দিছি যে X174 আর M13 কোলিফাস, এই দুইটা দাগাই দিছি। কারণ কি, এই দুইটা নাম তোমার জানা লাগবে, আর এদের কি বৈশিষ্ট্য, কি এদের এক সূত্রক ডিএনএ থাকে। ওইসব গোত্র তত্ত্র কিছু পড়বা না, জাস্ট হলো এই এক্সাম্পল দুইটা পড়বা, যে আমি যতটুকু লিখে দিছি এতটুকু পড়বা, আর কিছু না। এই 100 ডিএনএ থাকে, কাদের থাকে? X174 আর M13 কোলিফাসে, এতটুকু জানলেই হচ্ছে। জাস্ট X174, এইটাও তো মনে হয় X174 M13। এভাবে তোমরা এটা মাথায় রাখবা, তো আমাদের ডিএনএ ভাইরাস হয়ে যাবে। এইভাবে বললে আমাদের ডিএনএ ভাইরাসটা কমপ্লিট। তো ডিএনএ ভাইরাস শেষ। এরপরে আসবো আমরা আরএনএ ভাইরাসে। এরপরে আসবো আমরা কিসে? আরএনএ ভাইরাস। তো আরএনএ ভাইরাস তো তোমরা নাম দেখেই বুঝতে পারতেছো যে এখানে নিউক্লিক অ্যাসিড হিসেবে কি থাকে? এখানে নিউক্লিক অ্যাসিড হিসেবে আরএনএ থাকে। এখানে নিউক্লিক অ্যাসিড হিসেবে কি থাকে? আরএনএ থাকে। তো এর আগে তোমাদের আলাদাভাবে আমার দাগাই দেওয়া লাগবে যে এখানে নিউক্লিক অ্যাসিড আরএনএ থাকে, নাম দেখেই বুঝানো বা বুঝাইতে, মানে নাম দেখেই বোঝা যাচ্ছে। মানে আমার পড়ানো কি, আমার পড়ানো হলো এক্সাম্পল গুলো তোমাদের পড়ানো। তো দেখো তোমাদের বইতে অনেকগুলো আরএনএ ভাইরাসের এক্সাম্পল দিয়ে আছে, বাট আমি তোমাদেরকে কিচ্ছু দাগাই দিইনি। কেন দাগাই দিইনি? কারণ হলো তুমি যে এখানে যে ডিএনএ ভাইরাস গুলো পড়েছো, ডিএনএ ভাইরাস, ডিএনএ ভাইরাস যে 6টা ডিএনএ ভাইরাস পড়েছে, এই 6টা ডিএনএ ভাইরাস ব্যতীত, ব্যতীত বইয়ের সকল ভাইরাস, বইয়ের সকল ভাইরাস, সকল ভাইরাস অর্থাৎ এই 6টা ভাইরাস বাদে এই বইতে যতগুলো ভাইরাসের নাম লেখা আছে প্রতিটা ভাইরাস আরএনএ ভাইরাস। এই 6টা ভাইরাস ব্যতীত এই বইতে যতগুলা ভাইরাসের নাম লেখা আছে প্রতিটা ভাইরাস আরএনএ ভাইরাস। তো তোমার কি আলাদাভাবে আরএনএ ভাইরাস পড়া লাগবে? জীবনেও পড়বা না, তুমি জাস্ট 6টা ডিএনএ ভাইরাস পড়বা, পড়ার পরে বলবা এই 6টা ভাইরাস বাদে আমার বইতে যত ভাইরাস আছে সব হলো আরএনএ ভাইরাস। কোনো সিঙ্গেল কোনো এক্সাম্পল পড়বা না, জাস্ট এই কথাটা বলবা। 6টা ভাইরাস টিআইবি, টি2, ভ্যাকসিনিয়া, ভ্যারিওলা, হেপাটাইটিস বি, হার্পিস, 6টা ভাইরাস ব্যতীত আমার বইয়ের সকল ভাইরাসই হলো আরএনএ ভাইরাস। আমার সকলের বইয়ের সকল ভাইরাস কি? আরএনএ ভাইরাস। তো এটা হলো সবচেয়ে বড় টেকনিক। ডিএনএ ভাইরাস পড়লে আরএনএ ভাইরাস পড়া হয়ে যাবে, কারণ কি ওই 6টা বাদে বাকি সব। এটা হলো প্রথম কথা। তো এটা তোমরা বুঝতে পারছো, তো কখনো এক্সাম্পল পড়বা না, জাস্ট ডিএনএ ভাইরাস পড়বা, আরএনএ ভাইরাস পড়বে না, ওইটা বাদে সকল ভাইরাসই হলো আরএনএ ভাইরাস। গেল। এখন দ্বিতীয় কথা কি? দ্বিতীয় কথা হলো এই আরএনএ এরও একটা বৈশিষ্ট্য আছে। সাধারণত কি হয়? সাধারণত আরএনএ এক সূত্রক হয়, বাট কিছু কিছু ভাইরাস আছে যাদের মধ্যে ওই যে ডিএনএ এর মতো উল্টা কাজ হয়, দ্বিসূত্রক আরএনএ পাওয়া যায়। কিছু কিছু ভাইরাস আছে যাতে যাতে কি বলে, যাতে তুমি দ্বিসূত্রক আরএনএ পাবা। কিছু ভাইরাসে দ্বিসূত্রক আরএনএ পাওয়া যায়। তো আমাদের ভাইরাস গুলোর নাম জানা লাগবে। একটা হলো রিও ভাইরাস, রিও ভাইরাস। আরেকটা কি? আরেকটা হলো ধানের বামন রোগের ভাইরাস, ধানের বামন রোগের ভাইরাস, বামন রোগের ভাইরাস। তো এই দুইটা নাম আমাদের মাথায় রাখা লাগবে। আমাদের ওই গোত্র কিছু জানা লাগবে না, আমরা জানবো যে আরএনএ এক সূত্রক হয়। তো ডিএনএ ভাইরাস ব্যতীত বইয়ের সকল ভাইরাস যে আরএনএ ভাইরাস, এইগুলাতে এক সূত্রক আরএনএ পাওয়া যায়। বাট কিছু এক্সেপশনাল ভাইরাস আছে যেগুলোতে আমরা দ্বিসূত্রক আরএনএ পাবো। তো এরকম এক্সেপশনাল ভাইরাস কারা? রিও ভাইরাস আর ধানের ধানের বামন রোগের ভাইরাস। এই দুইটা এক্সাম্পল আমাদের মাথায় রাখা লাগবে, আমাদের ওই গোত্র কিছু শেখা লাগবে না। তো ডিএনএ এক সূত্রক কাদের? ডিএনএ এক সূত্রক হলো X174 M13 কোলিফাসের। আর আরএনএ দ্বিসূত্রক কাদের? রিও ভাইরাস আর ধানের বামন রোগের ভাইরাস। আর ডিএনএ নরমাল ডিএনএ অর্থাৎ দ্বিসূত্রক ডিএনএ কাদের? 6টা ভাইরাসের। টিতে টিআইবি, টি2, ভতে ভ্যাকসিনিয়া, ভেরিওলা, আর হলো তোমার এইচতে হার্পিস, আর হলো তোমার হলো হলো হেপাটাইটিস বি, আর হলো তোমার হলো আরএনএ ভাইরাস। আর এই 6টা ভাইরাস ব্যতীত যত ভাইরাস আছে, এই 6টা ভাইরাস ব্যতীত যত ভাইরাস আছে সবই কি? সবই হলো তোমার আরএনএ ভাইরাস, সবই হলো আরএনএ ভাইরাস। আর এখানে একটা জিনিস খেয়াল রাখবে, যে সব আরএনএ ভাইরাস আছে এদের আরএনএ হলো এক সূত্রক। আর এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবে, এই যে এইচতে কিন্তু হেপাটাইটিস, এইচআইভি না, এইচতে কিন্তু এইচআইভি না, এটা একটু খেয়াল রাখবে। অনেকে আবার আমি টি ভয় এইচ লিখে দিছি, তোমরা এইচতে একটা হারপিস বের করলা আর একটা এইচআইভি বের করবা, কিন্তু এইচআইভি না, এইচআইভি কিন্তু আরএনএ ভাইরাস, এইচআইভি আরএনএ ভাইরাস। তো এটা খেয়াল রাখবা যে এইচআইভি কিন্তু
ইসের মধ্যে পড়ে না, এইচআইভি কিন্তু তোমার ডিএনএ ভাইরাস না। তো এইটা একটু মুখস্থ রাখবা, টি ভ এইচ দ্বারা তোমার মনে রাখাটা অনেক ইজি হয়ে যাবে, দেন ওইগুলা পড়ে নিবা। তো এই দুইটা ইজিলি টি আর ভ দ্বারা হয়ে যাবে, বাট এইচ দ্বারা একটু সমস্যা হইতে পারে, তাই এইচটা একটু প্রপারলি পড়বা। আর এইচআইভি এর সাথে গুলাবা না, সব ঠিক করে দিলাম। তো এইভাবে আমরা নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী ভাইরাসটা পড়ে নিব। গেল আরেকটা প্রকারভেদ আমাদের শেষ হয়ে গেল। তো আমাদের দুইটা ধরন শেষ। দেন তৃতীয় ধরন। তৃতীয় ধরন কি অনুযায়ী? তৃতীয় ধরন হলো তোমার বহিস্থ আবরণ। তৃতীয় ধরন কি অনুযায়ী? তৃতীয় ধরনটা হলো তোমার বহিস্থ আবরণ অনুযায়ী। তো বহিস্থ আবরণ অনুযায়ী ভাইরাস, এটা তোমাদেরকে আগেই পড়ানো হয়ে গেছে যে দুই টাইপের ভাইরাস হতে পারে, একটা হলো আবরণ যুক্ত ভাইরাস, বহিস্থ আবরণ যুক্ত ভাইরাস, আবরণ যুক্ত ভাইরাস। তো আবরণ যুক্ত ভাইরাস, তো এদেরকে তোমার কি বলা হয়? এটা তোমাদেরকে আগে বলছি, এদেরকে তোমার লিপো ভাইরাস বলা হয়, লিপো ভাইরাস বলা হয়, লিপো ভাইরাস বলা হয়। তো আবরণ যুক্ত ভাইরাস, এদেরকে লিপো ভাইরাস বলা হয়। এখন এদের বৈশিষ্ট্য কি? এদের হলো একটা বহিস্থ আবরণ থাকে যেটাকে এনভেলপ বলা হয়। তো এটা তোমরা জানো, এখন আমাদের এক্সাম্পল জানা লাগবে। তো এক্সাম্পল আমি তোমাকে অলরেডি শিখাই দিচ্ছি। এক্সাম্পল কি? এইচআইভি করোনা, এইচআইভি করোনা, এইচআইভি করোনা। তো এইচআইভি করোনা মানে দুইটা ভাইরাস না, এইচ থেকে এইচ তে আমার সেই হারপিস, এইচ তে হলো আমার সেই হারপিস, আই তে কি? আই তে হলো তোমার ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা। আর হলো এইচআইভি মিলে এইচআইভি, আর হলো আমার করোনা। তো এই দুইটা ভাইরাস দ্বারা তুমি হলো চারটা ভাইরাস মনে রাখতে পারো। এইচআইভির এইচ তে হারপিস, আই তে ইনফ্লুয়েঞ্জা, পুরো এইচআইভি মিলে এইচআইভি আর করোনা। তো এই হলো আমার চারটা বহিস্থ আবরণী যুক্ত ভাইরাস, যাদেরকে লিপো ভাইরাসও বলা হয়, কারণ আমার বহিস্থ আবরণটা লিপোপ্রোটিন নির্মিত, এই জন্য এদেরকে লিপো ভাইরাসও বলা হয়। এরপরে কি আছে? 2 নম্বরে আছে হলো আবরণবিহীন ভাইরাস, অর্থাৎ যাদের আবরণ নেই, আবরণবিহীন ভাইরাস। তো যারা আবরণবিহীন ভাইরাস, তো আবরণটা অনেকটা ভাইরাসের কাপড়ের মতো কাজ করে, অর্থাৎ কাপড়, ধরো মানুষের কাপড় থাকলে ভালো, না থাকলে যে মানুষ মরে যাবে এরকম না, মানুষ বাইসে থাকবে। তো তোমার নিউক্লিক অ্যাসিড আর ক্যাপসিড আবরণ, এই দুটা হলো আমাদের দেহ, ভাইরাসের দেহ। আর হলো আবরণ হলো ভাইরাসের কাপড়, যেটা না থাকলেও কোনো সমস্যা নেই। যেহেতু কাপড় থাকে না, অর্থাৎ এই যে আবরণবিহীন ভাইরাস, এদের হলো কাপড় থাকে না। আর কাপড় না থাকলে আমরা কি বলি? কাপড় না থাকলে আমরা নগ্ন বলি। তো এরা কি? এরা হলো নগ্ন ভাইরাস। এরা কি? এরা হলো তোমার নগ্ন ভাইরাস। তো আবরণবিহীন ভাইরাসকে কি বলা হয়? নগ্ন ভাইরাস বলা হয়। কারণ কি? এদের কাপড় নেই, এদের কাপড় নেই। কারণ কি? এই আবরণকে আমরা আমাদের কাপড়ের সাথে তুলনা করছি, এদের কাপড় নেই। তো এই নগ্ন ভাইরাস। তো এটা আমরা কেমনে মনে রাখবো? চারটা, চারটা আবরণ যুক্ত ভাইরাস ব্যতীত, চারটা আবরণ যুক্ত ভাইরাস ব্যতীত, ভাইরাস ব্যতীত বইয়ের সকল ভাইরাস, বইয়ের সকল ভাইরাস। তো এই যে এইচআইভি করোনা দ্বারা আমরা যে চারটা ভাইরাস পড়লাম, এরা বাদে এই বইতে তোমরা যত ভাইরাস পড়বা সবাই হলো তোমার আবরণবিহীন ভাইরাস, সবাই হলো তোমার নগ্ন ভাইরাস, শুধুমাত্র এইচআইভি করোনা হারপিস ইনফ্লুয়েঞ্জা এই চারটা ভাইরাস ব্যতীত তুমি বইতে যতগুলা ভাইরাস পড়বা সবাই কি? সবাই হলো তোমার আবরণবিহীন ভাইরাস, সবাই হলো তোমার আবরণবিহীন বা নগ্ন ভাইরাস। তো এইভাবে আমরা মনে রাখবো, জাস্ট হলো আমরা আবরণযুক্ত ভাইরাস এইচআইভি করোনাটা মনে রাখবো, আর বা আবরণবিহীন মনে রাখবো না, আমরা জাস্ট মনে রাখবো এই চারটা বাদে বাকি সবাই হলো আবরণবিহীন ভাইরাস বা নগ্ন ভাইরাস। তো গেল আমার বহিস্থ আবরণ অনুযায়ী প্রকারভেদটাও হয়ে গেল। তো আরেকটা প্রকারভেদ আমাদের শেষ হয়ে গেল। তো বহিস্থ আবরণের আবরণের ধরন অনুযায়ী প্রকারভেদ শেষ করলাম আমরা। Then 4 নম্বরে কি আছে? 4 নম্বরে আছে হলো তোমার পোষক দেহ, পোষক দেহ, দেহ অনুযায়ী প্রকারভেদ। তো 4 নম্বর কি? 4 নম্বর হলো তোমার পোষক দেহ অনুযায়ী প্রকারভেদ। অর্থাৎ পোষক দেহ বলতে তোমার মানে ভাইরাসের মধ্যে আমি তোমাদেরকে বলছি নির্দিষ্টতা আছে, অর্থাৎ কিছু ভাইরাস প্রাণীকে আক্রমণ করে, কিছু ভাইরাস হলো তোমার হলো উদ্ভিদকে আক্রমণ করে, কেউ ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, কেউ সায়ানো ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। এর উপরে ভিত্তি করে তোমার হলো ভাইরাসের তোমার প্রকারভেদ করা হয়েছে। তো পোষক দেহ অনুযায়ী তোমার ভাইরাসের প্রকারভেদ, তো ভাইরাসকে পোষক দেহ অনুযায়ী 4 ভাগে ভাগ করা হয়। তো প্রথমে আছে কি? প্রথমে আছে হলো তোমার উদ্ভিদ ভাইরাস, উদ্ভিদ ভাইরাস। অর্থাৎ নাম দেখে বুঝতে পারতেছি এগুলো হলো এমন ভাইরাস যারা উদ্ভিদ, শুধুমাত্র উদ্ভিদকে আক্রমণ করে। তো ওদের একটা নাম আছে, ফাইটোফাজ বলা হয়, যেটা তোমাদেরকে পরে দিয়ে আছে, এদেরকে তোমার ফাইটোফাজ বলা হয়, ফাইটোফাজ বলা হয়। তো এরা হলো উদ্ভিদ ভাইরাস। এরপরে কি আছে? এরপরে আছে হলো তোমার প্রাণী ভাইরাস, প্রাণী ভাইরাস, প্রাণী ভাইরাস। তো প্রাণী ভাইরাস, তো প্রাণী ভাইরাসকে তোমার একটা নাম দিয়ে আছে, এদেরকে তোমার কি বলা হয়? জুফাজ বলা হয়, এদেরকে জুফাজ বলা হয়। এখন আমি এদের এক্সাম্পল গুলো, আমাদের তো এদের এক্সাম্পল জানা লাগবে, নাম জানলাম ঠিক আছে, এখন এর পরবর্তীতে এক্সাম্পল জানা লাগবে, কারণ এরা কি কাজ করে আমরা জানি, এরা হলো উদ্ভিদকে আক্রমণ করে, এরা হলো প্রাণীকে আক্রমণ করে। এখন এদের এক্সাম্পল গুলো আমরা কেমনে শিখবো? এদের এক্সাম্পল শেখার একটা টেকনিক আছে।
তোমরা একটা জিনিস মাথায় রাখবা, আমরা এতক্ষণ তো প্রকারভেদ পড়লাম, তো এই যে প্রাণী ভাইরাস, তো প্রাণী ভাইরাস হলো আমরা এতক্ষণ পড়া যে ডিএনএ ভাইরাস আর আবরণী যুক্ত ভাইরাস। তো আমরা এতক্ষণ যে ডিএনএ ভাইরাস আর আবরণী যুক্ত ভাইরাস পড়লাম, এরাই হলো তোমার প্রাণী ভাইরাস। তো তুমি ডিএনএ ভাইরাসের উদাহরণ পড়ছো, আবরণী যুক্ত ভাইরাসের উদাহরণ পড়ছো, এখন তুমি দুইটাকে একসাথে করো, করে বলো কি যে এগুলাই হলো প্রাণী ভাইরাসের এক্সাম্পল। তোমার আলাদাভাবে এক্সাম্পল পড়া লাগবে না, তুমি জাস্ট বলবা যে এতক্ষণে পড়া ডিএনএ ভাইরাস আর আবরণী যুক্ত ভাইরাসই হলো আমার এই প্রাণী ভাইরাস। এতক্ষণে পড়া ডিএনএ ভাইরাস আর আবরণী যুক্ত ভাইরাসই কি আমার প্রাণী ভাইরাস। এতক্ষণে পড়া আমার ডিএনএ ভাইরাস আর আবরণী যুক্ত ভাইরাসই কি আমার প্রাণী ভাইরাস। তাহলে উদ্ভিদ ভাইরাস কারা? তাহলে এর উল্টা, তার মানে কি উদ্ভিদ ভাইরাস হলে এতক্ষণে পড়া আরএনএ ভাইরাস, এতক্ষণে পড়া আরএনএ ভাইরাস। আর কি? আবরণী বিহীন ভাইরাস। আবরণী বিহীন ভাইরাস। তো এই জিনিসটা আমরা মাথায় রাখবো না, আমরা জাস্ট মাথায় রাখবো যে এইগুলা হলো প্রাণী ভাইরাস, আর এইগুলা বাদে বাকি সব হলো উদ্ভিদ ভাইরাস। এগুলা বাদে বাকি সব হলো উদ্ভিদ ভাইরাস। কিছু এক্সেপশনাল থাকবে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ট্রিক্সটাই খাটবে। ট্রিক্স হলো প্রাণী ভাইরাস, আমরা প্রাণী ভাইরাসও পড়বো না। আমরা প্রাণী ভাইরাস কিভাবে পড়বো? আমরা এতক্ষণ ডিএনএ ভাইরাস পড়েছি, আবরণী যুক্ত ভাইরাস পড়েছি, তো এইগুলার এক্সাম্পল পড়েছি তোমার হলো কি ডিএনএ ভাইরাসের 6টা এক্সাম্পল পড়েছি, আবরণী যুক্ত ভাইরাসের 4টা এক্সাম্পল পড়েছি, তাহলে ওভারঅল মানে 10টা হচ্ছে। এবং 10টার মধ্যে কিছু সেম আছে, সব মিলাই টিলাই 8টা থেকে 10টা হচ্ছে। তো এই 8টা থেকে 10টাই হলো আমার প্রাণী ভাইরাসের এক্সাম্পল, এই 8টা থেকে 10টাই হলো প্রাণী ভাইরাসের এক্সাম্পল। তো এই 8-10টা বাদে বাকি সব ভাইরাস হলো উদ্ভিদ ভাইরাস। এই 8-10টা বাদে হলো বাকি সব ভাইরাস হলো উদ্ভিদ ভাইরাস। এই জিনিসটা তোমার হলো 80% ক্ষেত্রে খাটবে, কিছু এক্সেপশনাল থাকবে। আমি তোমাদেরকে বলছি বায়োলজি অলওয়েজ ম্যাক্সিমাম জিনিসটা কাজ করে, যেহেতু 80% ক্ষেত্রে এই লজিকটা খাটবে, সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে আসলে এরকম হয় যে ডিএনএ ভাইরাস আর আবরণী যুক্ত ভাইরাস হলো প্রাণী ভাইরাস, আর এইগুলা বাদে বাকি সব ভাইরাস কি উদ্ভিদ ভাইরাস। তো এইভাবে আমরা এর এক্সাম্পল গুলো মনে রাখবো, আলাদাভাবে এর এক্সাম্পল আমরা পড়বো না, জাস্ট এটা এমনি মনে রাখবো আর এইটা আবার এমনি মনে রাখবো যে বাকি সব হলো উদ্ভিদ ভাইরাস। তো এইভাবে আমরা এই দুইটা ভাইরাস কভার করবো, এটা 80% ক্ষেত্রে খাটবে। কিছু এক্সেপশনাল তোমরা পাবা, যেটা আমরা একটু পরে পড়বো। তো দুইটা প্রকারভেদ আমাদের শেষ। 3 নম্বরে কি আছে? 3 নম্বরে আছে হলো তোমার ব্যাকটেরিওফাজ। তো ব্যাকটেরিওফাজকে তোমার ফাজ ভাইরাসও বলা হয়, তো এটা একটু মাথায় রাখবা। ব্যাকটেরিওফাজকে বা ফাজ ভাইরাসও বলা হয়। তো এরা কারা? এরা হলো সেই ব্যাকটেরিয়া যারা কাকে আক্রমণ করে, যারা হলো তোমার ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। এরা সেই হলো ভাইরাস যারা হলো ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। এরা সেই ভাইরাস যারা হলো ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। তো এরা কারা? এদের এক্সাম্পল জানা লাগে। তো এদের এক্সাম্পল হলো টি, অর্থাৎ টি ভাইরাসগুলো হলো ব্যাকটেরিওফাজ। অর্থাৎ টিতে কি? টিতে T2, টিতে T4, টিতে হলো T6, এই হলো এরা। তো এরা মাথায় রাখা লাগবে। অর্থাৎ এরা কিন্তু আরেকটা প্রকারভেদের মধ্যে পড়ে, তোমার ব্যাঙাচি আকৃতির ভাইরাস। অর্থাৎ ব্যাঙাচি আকৃতির ভাইরাসই হলো তোমার ব্যাকটেরিওফাজ ভাইরাস। ব্যাঙাচি আকৃতির ভাইরাসই কি? তোমার ব্যাকটেরিওফাজ ভাইরাস। অর্থাৎ তুমি ব্যাঙাচি আকৃতির ভাইরাসে যে এক্সাম্পল গুলো পড়ছো, ওইগুলা হলো তোমার ব্যাকটেরিওফাজ ভাইরাসের মধ্যে পড়ে। তো ব্যাকটেরিওফাজ কারা? তোমার ওই ব্যাঙাচি আকৃতির ভাইরাস। অর্থাৎ টি ভাইরাস যেগুলো T2, T4, T6, টি ভাইরাস গুলাই হলো তোমার হলো ব্যাকটেরিওফাজ বা ব্যাঙাচি আকৃতির ভাইরাস, দুইটা একই জিনিস। তো এইগুলা এক্সেপশনাল, কারণ এই টি ভাইরাসকে আমরা কোথায় পড়ছিলাম? টি ভাইরাসকে হলো আমরা ডিএনএ ভাইরাসের মধ্যে পড়ছিলাম, বা তার মানে কি এর ডিএনএ ভাইরাস হওয়ার কথা, কিন্তু এই কিন্তু ডিএনএ ভাইরাস নেই, হলো তোমার ব্যাকটেরিওফাজ বা ফাজ ভাইরাস। এই জন্য তোমাদের মাথায় রাখা লাগবে যে হলো এইটা হলো এক্সেপশনাল, বাট বাকি সবকিছুই হলো তোমার হলো প্রাণী ভাইরাস। ডিএনএর ভিতরে বাকি যে 5টা আছে, 5টাই হলো প্রাণী ভাইরাস। এই জন্য আমরা বলতে পারি যে ডিএনএ ভাইরাস হলো প্রাণী ভাইরাস, এটা হলো একটু এক্সেপশনাল। তো ব্যাকটেরিওফাজের ক্ষেত্রে মাথায় রাখা যে ব্যাকটেরিওফাজ বা ফাজ ভাইরাস কারা? টি ভাইরাস গুলো। টি ভাইরাস গুলো আবার ব্যাঙাচি আকৃতির ভাইরাস বা ট্যাডপোল শেপ ভাইরাস, ওই টি থেকে আমরা টি আনছি। টি ভাইরাস কারা? T2, T4, T6। তো এইভাবে তোমরা তোমাদের মতো করে পড়ে নিবা। এই হলো একটা। আরেকটা এক্সেপশনাল, এটা তো 3 গেল, 4 নম্বরে কি আছে? 4 নম্বরে আছে হলো সায়ানোফাজ। তো সায়ানোফাজ কারা? নাম দেখে বুঝতে পারতেছো এরা কাদের আক্রমণ করে। এরা হলো সায়ানো ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। সায়ানো ব্যাকটেরিয়া, বা এদেরকে বাংলায় কি বলা হয়? নীলাভ সবুজ শৈবাল বলা হয়। নীলাভ সবুজ শৈবাল। তো এরা কেন শৈবাল, কেন ব্যাকটেরিয়া, এটা তোমাদেরকে আমি আগে অনেকবার বলছি, তো নতুন করে কিছু বলতেছি না। এরা আসলে ব্যাকটেরিয়া, বাট এককালে এদেরকে শৈবাল ধরা হতো, এদের নাম ছিল নীলাভ সবুজ শৈবাল, কারণ এদের বৈশিষ্ট্যটা এককালে শৈবালের সাথে অনেক মিলতো। মানে এককালে শৈবালের সাথে অনেক মিলতো, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে এদের বৈশিষ্ট্যগুলা ব্যাকটেরিয়ার সাথে বেশি মিল আছে।
এই জন্য পরবর্তীতে এদেরকে ব্যাকটেরিয়ার ভিতরে ফেলায় সায়ানোব্যাকটেরিয়া করা হয়েছে। বাট এককালে যেহেতু নীলাভ সবুজ শৈবাল নাম ছিল তাই ওই নামটা থেকে গেছে। নীলাভ সবুজ শৈবাল নাম থাকার কারণে এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, এই হলো কাহিনী। তো এদেরকে কিছু শ্রেণীর ব্যাকটেরিয়া হলো কিছু শ্রেণীর হলো হলো ভাইরাস আক্রমণ করে। তো ওই ভাইরাসগুলো কারা? ওই ভাইরাসগুলো হলো এলপিপি ভাইরাস, LPP1, LPP2, এই ভাইরাসগুলো, অর্থাৎ এলপিপি ভাইরাস এদেরকে আক্রমণ করে। এরা পুরোপুরি আলাদা, তো এরা মাথায় রাখা লাগবে। অর্থাৎ টি ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, এলপিপি ভাইরাস হলো সায়ানোব্যাকটেরিয়াকে আক্রমণ করে। এইগুলা বাদে সকল ডিএনএ ভাইরাস আর হলো তোমার ভাইরাস, সকল ডিএনএ ভাইরাস আর হলো আবরণী যুক্ত ভাইরাস হলো প্রাণীকে আক্রমণ করে, আর বাকি সব হলো উদ্ভিদ ভাইরাস। এইভাবে আমরা মনে রাখবো। তো এইভাবে আমরা মনে রাখবো। তো মনে রাখার টেকনিকটা একটু গুছাই লিখে দিই তোমাদের। তো পোষক দেহ অনুসারে চারটা প্রকার। একে কি? একে হলো উদ্ভিদ। উদ্ভিদকে কি বলা হয়? ফাইটোফাজ বলা হয়, ফাইটো। দুয়ে কি? দুয়ে হলো প্রাণী। প্রাণীকে জুওফাজ বলা হয়। তিনে কি? তিনে হলো ব্যাকটেরিয়াকে ব্যাকটেরিওফাজ বলা হয়, ব্যাকটেরিওফাজ বা শুধু ফাজ বলা হয়। এটা একটু মাথায় রাখা লাগবে, শুধু ফাজ মানে ব্যাকটেরিওফাজ। তো অনেক সময় ফাজ মানে কি আমরা গুলায় ফেলি, তো শুধু ফাজ মানে ব্যাকটেরিওফাজ। আর 4 নম্বরে কি? 4 নম্বরে হলো সায়ানোফাজ। এখন কথা হলো এক্সাম্পল। তো এক্সাম্পল আমরা সায়ানোফাজের এক্সাম্পল এলপিপি, ব্যাকটেরিওফাজের এক্সাম্পল টি, প্রাণীর এক্সাম্পল ডিএনএ ভাইরাস প্লাস হলো আবরণী যুক্ত ভাইরাস, আবরণী ভাইরাস। আর বাকি যা আছে বাকি সব কি? বাকি সব হলো উদ্ভিদ ভাইরাস। এইভাবে আমরা মনে রাখবো। সায়ানোফাজ এলপিপি, ব্যাকটেরিওফাজ টি, আর প্রাণী কি? প্রাণী হলো ডিএনএ প্লাস আবরণী, ডিএনএ প্লাস আবরণী হলো প্রাণী, আর বাকি সব হলো উদ্ভিদ। এইভাবে আমরা এক্সাম্পল গুলো মনে রাখবো। এটা হলো তোমার পোষক দেহ অনুযায়ী 4 প্রকার। তো এইগুলা বাদে আরেকটা ভাগ আছে, অর্থাৎ ওইটা হলো পোষকদের প্রকার ভেদের মধ্যে পড়ে না, বা তোমরা জেনে রাখবা। যেসব যেসব ভাইরাস হলো তোমার ছত্রাককে আক্রমণ করে, ছত্রাককে আক্রমণ করে তাদেরকে তোমার মাইক্রোফাজ বলা হয়, তো এটা একটু মাথায় রাখবা। মাইক্রোফাজ বলা হয় অর্থাৎ যেসব ভাইরাস হলো তোমার ছত্রাককে আক্রমণ করে তাদেরকে মাইক্রোফাজ বলে। এটা কিন্তু পোষক দেহ অনুসারে প্রকার ভেদের মধ্যে পড়ে না, বাট তোমাদের জানার জন্য একটু মাথায় রাখবা যে ছত্রাককে আক্রমণকারী ভাইরাসকে মাইক্রোফাজ বলে, এতটুকুই। বাট এটা কিন্তু পোষকদের প্রকার ভেদের মধ্যে পড়ে না, কারণ পোষক দেহ অনুযায়ী এই 4টা প্রকারই। বাট এটা প্রকার ভেদের মধ্যে পড়ে না, বাট তোমরা একটু জানা রাখবা যে মাইক্রোফাজ হলো ছত্রাককে আক্রমণকারী ভাইরাস। তো এতটুকু জানলে আমাদের হচ্ছে, আমাদের পোষক দেহ অনুসারে প্রকারভেদ শেষ। তো এটা আমরা ডাইরেক্টলি কোনো নাম মনে রাখবো না। এটা এলপিপি, এটা টি, এটা ডিএনএ ভাইরাস প্লাস আবরণী যুক্ত ভাইরাস, আর এইগুলো বাদে বাকি সব ভাইরাস কি? উদ্ভিদ ভাইরাস। এইভাবে আমরা মনে রাখবো। আমাদের 4টা প্রকারভেদ শেষ। তো 4টা প্রকারভেদ শেষ। এরপরে আরেকটা জিনিস মাথায় রাখা লাগবে, এইচআইভি। এইচআইভি কে তোমার রিট্রো ভাইরাস বলা হয়। তো এটা তোমরা আগে থেকেই জানো, এইচআইভি কে রিট্রো ভাইরাস বলা হয়। কেন বলা হয়? কারণ হলো এইচআইভি তে একটা প্রসেস দেখা যায়, এই প্রসেসটার নাম হলো রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপশন ট্রান্সক্রিপশন এই রিভার্স ট্রান্সক্রিপশন যাদের মধ্যে হয় তাদেরকে তোমার রিট্রো ভাইরাস বলা হয়। এদের ক্ষেত্রে কি হয়? এদের ক্ষেত্রে এদের যে ভাইরাল আরএনএটা থাকে, ওই ভাইরাল আরএনএটা ডিএনএ তে পরিণত হয়। তো এই প্রসেসকেই তোমার হলো রিভার্স ট্রান্সক্রিপশন বলা হয়। অর্থাৎ রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় ভাইরাসের যে ভাইরাল আরএনএ থাকে ওটা হলো ডিএনএ তে পরিণত হয়। আর এই রিভার্স ট্রান্সক্রিপশন যেসব ভাইরাসে হয় তাদেরকে তোমার রিট্রো ভাইরাস বলা হয়। 2টা ভাইরাসের নাম তোমরা জানো, এইচআইভি এখানে দিয়ে আছে। এছাড়া করোনাতেও তোমার হলো হয়, করোনাতেও এই রিভার্স ট্রান্সক্রিপশন দেখা যায়। তাহলে করোনা হলো রিট্রো ভাইরাস, তো এইচআইভি, করোনা এগুলো হলো রিট্রো ভাইরাস। তো এটা একটু জানা লাগবে। তো এটা হলো আরেকটা প্রকারভেদ, যেটা হলো রিট্রো ভাইরাস। এরপরে কিছু কথা বলা আছে যে ছত্রাকের আক্রমণকারী ভাইরাস মাইক্রোফাস, উদ্ভিদকে আক্রমণকারী ফাইটোফাস, প্রাণীকে আক্রমণকারী জুওফাস, এগুলো তোমাদেরকে আমি আগেই জানাই দিচ্ছি। আর এটা জাস্ট আলাদাভাবে মনে রাখবো, এইচআইভি হলো রিট্রো ভাইরাস, কারণ এখানে রিভার্স ট্রান্সক্রিপশন নামক একটা প্রক্রিয়া হয়, এর মধ্যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকে। এইচআইভি তে রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়া হয়, এখানে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকে। এখানে মূলত এর যে ভাইরাল আরএনএ থাকে, এটা একটা আরএনএ ভাইরাস, এর ভাইরাল আরএনএটা ডিএনএ তে পরিণত হয়। আর এটা কি? এটা হলো তোমার হলো এই জন্য একে তোমার রিট্রো ভাইরাস বলা হয়। তো এটা একটু মাথায় রাখবো। তো আমাদের প্রকারভেদ আমাদের শেষ, আমাদের ভাইরাসের প্রকারভেদ শেষ। আমরা ভাইরাসের শ্রেণী বিভাগ বা প্রকারভেদ যাই বলো, এটা আমরা এই টু জেড সব শেষ করে ফেললাম। এরপর একটা ছক দিয়ে আছে, অর্থাৎ এতক্ষণে যা শিখছি তার উপরে বেস করে একটা ছক দিয়ে আছে। তো এই ছকটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো ছকটা কি? ছকটা হলো তোমার আরএনএ ভাইরাস আর ডিএনএ ভাইরাসের মধ্যে পার্থক্য। ছক হলো তোমার আরএনএ ভাইরাস আর ডিএনএ ভাইরাসের মধ্যে পার্থক্য, তাই তো? হ্যাঁ। চলো চলো চলে আসি। তো আমাদের প্রথমে কি? আরএনএ ভাইরাস আর ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস আর হলো তোমার ডিএনএ।
ডিএনএ ভাইরাস। তো প্রথমে আসি 1 নাম্বার পয়েন্ট। 1 নাম্বার পয়েন্টে কি বলছে? আকৃতি। তো তোমরা দেখো, আমরা যে যে তোমার আকৃতি অনুযায়ী ভাইরাসের যে প্রকারভেদ পড়ছিলাম, ওইখানে তো আমরা 6টা আকৃতি পড়ছি, 6টা আকৃতি পড়ছি। তো ওর মধ্যে আমরা দেখো প্রথমে হলো আমরা পাইছি কি, প্রথমে পাইছি হলো ডন্ডাকার। তো ডন্ডাকারে 3টা ভাইরাস পড়েছি, 2টা মোজাইক, একটা টিএমবি ভাইরাস, আরেকটা হলো কি, আরেকটা হলো তোমার ই ভাইরাস হলো, একটা টিএমবি ভাইরাস, আরেকটা কি, আরেকটা হলো তোমার হলো ই মোজাইক ভাইরাস, তোমার হলো আলফা আলফা মোজাইক ভাইরাস, আরেকটা হলো মামস ভাইরাস। এই 3টা এক্সাম্পল পড়ছো। দেখো 3টা এক্সাম্পলই হলো আরএনএ ভাইরাস। এই 3টা এক্সাম্পলের 3টাই হলো আরএনএ ভাইরাস, অর্থাৎ 3টার মধ্যেই হলো কি, 3টার মধ্যে হলো তোমার আরএনএ থাকে। আমি কেমনে বুঝলাম? কারণ কি, ওই যে ডিএনএ তে আমরা 6টা এক্সাম্পল পড়ছিলাম, ওই 6টার মধ্যে কিন্তু এই 3টা নেই। তার মানে কি, তার মানে তোমার আরএনএ ভাইরাস গুলো কেমন হয়? তোমার দণ্ডাকার হয়, দণ্ডাকার হয়। এরপরে কি আছে? এরপরে গোলাকার পরিস্থিতি। তো গোলাকার কি, গোলাকারের মধ্যে তোমার যে এক্সাম্পল গুলো আছে কি কি আছে? তোমার টিআইবি আছে, এইচআইবি আছে, ডেঙ্গু আছে, পোলিও আছে। এর মধ্যে টিআইবি কিন্তু তোমার ডিএনএ ভাইরাস, তার মানে আমরা ইকে নিতে পারবো না, আমরা গোলাকারকে নিতে পারবো না, কারণ ওর মধ্যে ভেজাল আছে, ওটা বাদ। দেন 3 নাম্বারে কি বসছি? 3 নাম্বারে তোমার হলো বসতে হলো তোমার হারপিস, হাবু, হারপিস আর ভ্যাকসিনিয়া, সরি, হারপিস আর হলো ভ্যাকসিন, এই 2টা বসছি। তো দেখো ওই ঘনক্ষেত্রাকারে পড়ছিলাম হারপিস আর ভ্যাকসিনিয়া। দেখো হারপিসও হলো তোমার হলো ডিএনএ ভাইরাস, আর ভ্যাকসিনিয়া হলো ডিএনএ ভাইরাস, তার মানে কি আমরা ঘনক্ষেত্রাকারকেও নিতে পারবো না। দেন 4 নাম্বারে কি বসছি? 4 নাম্বারে বসতে হলো তোমার 4 নাম্বারে কি বললাম, 4 নাম্বারে কি বসছি? 4 নাম্বারে বসতে হলো তোমার ব্যাঙাচি আকৃতির। তো ব্যাঙাচি আকৃতির, ব্যাঙাচি আকৃতি ট্যাট পোষের, অর্থাৎ টি2, টি4, টি6। তো আমরা ওই যে 6টা ভাইরাসের মধ্যে টি2 কে বসলাম, টি2 কি ডিএনএ, তার মানে কি আমরা ব্যাঙাচিও নিতে পারবো না। এরপরে কি আছে? এরপরে হলো সিলিন্ড্রিকাল বা সূত্রাকার আছে। তো সিলিন্ড্রিকাল বা সূত্রাকার, এখানে তোমার ইবোলা আছে আর মোটরিস্টিক ভাইরাস আছে, 2টাই আরএনএ ভাইরাস। তো এটাকে আমরা নিতে পারবো, তার মানে কি সূত্রাকার, দণ্ডাকার হইতে পারে, সূত্রাকার হইতে পারে, আরএনএ ভাইরাস সূত্রাকার হইতে পারে, কারণ এর মধ্যে কি, এর মধ্যে তোমার হলো ই আছে, এর মধ্যে হলো কি আছে, এর মধ্যে হলো তোমার হলো দুইটাই কি, দুইটাই হলো আরএনএ ভাইরাস। এরপরে কি আছে? এরপরে আছে হলো তোমার এরপরে হলো তোমার ডিম্বাকার। তো ডিম্বাকারে তোমার এক্সাম্পল আছে ইনফ্লুয়েঞ্জা। তো ইনফ্লুয়েঞ্জা আরএনএ ভাইরাস, ঠিক আছে, বাট এই ডিম্বাকারের আরো কিছু এক্সাম্পল আছে, মানে ডিম্বাকারের মধ্যে তোমার কিছু ডিএনএ ভাইরাসও আছে। ডিম্বাকারকে নেব না, আমরা মেইনলি নিব যে দণ্ডাকার আর সূত্রাকার, এই 2টা হলো তোমার আরএনএ ভাইরাস। আর হলো ডিএনএ ভাইরাস কি, ডিএনএ ভাইরাস হলো অন্য আকৃতির, অর্থাৎ গোলাকার, মানে ইটা তোমরা নিতে পারো, ঘনক্ষেত্রাকারটা নিতে পারো, ঘনক্ষেত্রাকার, আর ব্যাঙাচি আকৃতিটা নিতে পারো, ব্যাঙাচি আকৃতিটা নিতে পারো। কেন নিতে পারো? কারণ ব্যাঙাচি আকৃতিতে যে 3টা আছে, 3টাই মূলত তোমার ডিএনএ ভাইরাস। অর্থাৎ আমি টি2 তোমাদেরকে পড়াইছি, বা তোমাদের বইতে টি4, টি6 নেই, বা টি4, টি6 হলো ডিএনএ ভাইরাস। এই জন্য ব্যাঙাচি আকৃতির 3টাই হলো ডিএনএ ভাইরাস, ঘনক্ষেত্রাকারের 2টাই হলো ডিএনএ ভাইরাস। এই জন্য ডিএনএ ভাইরাস কি, ঘনক্ষেত্রাকার প্লাস ব্যাঙাচি আকৃতি, এটা হলো লজিক্যাল, তাহলে তোমার ভালো মনে থাকবে, বা তোমাদের বইতে যেমন দিয়ে আছে অমনি তোমরা মনে রাখতে পারবা। বা তোমরা যদি আকৃতি অনুযায়ী প্রকারভেদ পড়ো, তাহলে এই 1 নাম্বার পয়েন্টটা মাথায় রাখতে পারবো, যদি আমার মতো করে পড়ো, যে তোমরা দণ্ডাকার আর সূত্রাকারে আরএনএ ভাইরাসকে নিবা, আর হলো ঘনক্ষেত্রকার আর হলো ব্যাঙাচি আকৃতিতে ডিএনএ ভাইরাসকে নিবা, এইভাবে তোমরা 2টা নিয়ে নিবা। এইভাবে তোমরা নিয়ে নিবা যে ঘনক্ষেত্রাকার আর হলো ব্যাঙাচি আকৃতি হলো ডিএনএ ভাইরাস, আর দণ্ডাকার আর সূত্রাকার কি, আরএনএ ভাইরাস। কারণ কি, আমি আকৃতি অনুযায়ী প্রকার পড়ছি, তো এর মধ্যে ঘনক্ষেত্রাকার আর ব্যাঙাচি আকৃতিতে সবগুলা হলো ডিএনএ ভাইরাস, আর দণ্ডাকার আর সূত্রাকারে সবগুলো হলো আরএনএ ভাইরাস, এই কারণে আমরা এইগুলা লিখছি। বাকিগুলোর মধ্যে ভেজাল আছে। গেল 1 নাম্বার, গেল আকৃতি অনুযায়ী থেকে এটা বের করা যাবে। 2 নাম্বার কি, 2 নাম্বার হলো এখানে নিউক্লিক অ্যাসিড হিসেবে কি থাকে? তো নিউক্লিক অ্যাসিড হিসেবে কি থাকে? আরএনএ ভাইরাসে আরএনএ থাকবে, আর ডিএনএ ভাইরাসে ডিএনএ থাকবে। তো এটা নতুন কিছু না, এটা তোমরা নাম দেখে বুঝে যাচ্ছ। তো 2 নাম্বার গেল। দেন 3 নাম্বারে কিসের কথা বলা আছে? 3 নাম্বারে বলা আছে হলো তোমার ওই ইসের কাহিনী, হলো মানে কোন কোন ভাইরাস, অর্থাৎ পোষক দেহ অনুসারে, পোষক দেহ অনুসারে, অর্থাৎ এই এই পয়েন্টটা আসছে আকৃতি অনুযায়ী প্রকারভেদ থেকে, এই পয়েন্টটা আসছে নিউক্লিক অ্যাসিড অনুযায়ী প্রকারভেদ থেকে, অর্থাৎ কি আছে ওই অনুযায়ী। আর এই পয়েন্টটা কোথা থেকে আসে? এই পয়েন্টটা হলো পোষক দেহ অনুসারে প্রকারভেদ অনুসারে অনুযায়ী, অর্থাৎ পোষক দেহ অনুসারে প্রকারভেদ অনুযায়ী। তো দেখো পোষক দেহ অনুসারে 4 ভাগে ভাগ করা হয়। তো এই আমি তোমাদেরকে প্রাণী ভাইরাস পড়াইছি, প্রাণী ভাইরাস কি, ডিএনএ ভাইরাস প্লাস আবরণী যুক্ত ভাইরাস। তার মানে কি, আমার ডিএনএ ভাইরাস কি, ডিএনএ ভাইরাস হলো আমার প্রাণী ভাইরাস, ডিএনএ ভাইরাস হলো আমার প্রাণী ভাইরাস, প্রাণী ভাইরাস গেল। এরপরে কি, এরপরে হলো ডিএনএ ভাইরাসের মধ্যে কি আছে? প্রাণী ভাইরাস, ডিএনএ ভাইরাস, 6টা ডিএনএ ভাইরাস পড়েছি, তার মধ্যে কি 5টা হলো তোমার প্রাণী ভাইরাসে আছে, আর একটা টি2, টি2 কিন্তু তোমার ব্যাকটেরিও ফাজের মধ্যে পড়ে, টি2 কিন্তু ব্যাকটেরিও ফাজের মধ্যে পড়ে, বা টি2 কি, টি2 কিন্তু একটা ডিএনএ ভাইরাস, টি2 কিন্তু টি টি মানে শুধু টি2 না, টি2, টি4, টি6 সবই হলো তোমার ডিএনএ ভাইরাস।
আর এরা হলো কি, এরা হলো ব্যাকটেরিওফাজ। তার মানে কি প্রাণী ভাইরাস আর ব্যাকটেরিওফাজ পোষক দেহ অনুসারে এরা কি, এরা হলো তোমার ডিএনএ ভাইরাস। প্রাণী ভাইরাস আর ব্যাকটেরিওফাজ এরা কি, এরা হলো তোমার ডিএনএ ভাইরাস। প্রাণী ভাইরাস গুলাও ডিএনএ ভাইরাস, ব্যাকটেরিওফাজ হলো ডিএনএ ভাইরাস। কেন তোমরা জানো? কারণ ওই যে ছয়টা, তোমরা নাম যদি জানো, ছয়টার মধ্যে প্রাণী ভাইরাস পাঁচটা আর একটা হলো তোমার ব্যাকটেরিওফাজ, এই কারণে এটা। আর বাকি সব কি, বাকি সব হলো আরএনএ ভাইরাস। তো বাকি কি, উদ্ভিদ ভাইরাস, উদ্ভিদ ভাইরাস, উদ্ভিদ ভাইরাস। আর একটা কি পোষক দেহ, আর একটা কি সায়ানোফাস, সায়ানোফাস। তো একটু টেকনিক্যালি বললে কিন্তু এটাও তোমরা বের করতে পারবা, এটাও তোমরা বের করতে পারবা যে হলো তোমার ডিএনএ ভাইরাস কোনটা আর হলো আরএনএ ভাইরাস কোনটা, এটাও বের করা সম্ভব, এটা অত কঠিন কিছু না। গেল। এরপরে কি আছে 4 নম্বরে, তো পোষক দেহ অনুসারে আরেকটা পয়েন্ট বের করলাম। দেন কি 4 নম্বরে, 4 নম্বরে কি বলছে, সূত্রক, অর্থাৎ কি ওই যে এক্সেপশনাল যেটা, অর্থাৎ আরএনএ সাধারণত এক সূত্রক হয়, কিন্তু আরএনএ দ্বিসূত্রক কাদের? তো এখানে যারা পড়তেছি এরা সবাই আরএনএ হলো এক সূত্রক, বাট আরএনএ দ্বিসূত্রক কাদের? আরএনএ হলো দ্বিসূত্রক হলো আমার দুইজনের, একটা হলো তোমার রিও ভাইরাস, রিও ভাইরাস, আর একটা কি ধানের বামন রোগের ভাইরাস, বামন রোগের ভাইরাস, এটা তোমরা অলরেডি আগে পড়ে ফেলছো। তো ডিএনএ এর ক্ষেত্রে এক্সেপশনাল কি, ডিএনএ হলো এক সূত্রক, ডিএনএ এক সূত্রক, ডিএনএ এক সূত্রক কাদের? ডিএনএ এক সূত্রক হলো তোমার X174 আর হলো M13, M13 কোলিফাস। এই, তো এটা তোমাদের অলরেডি আগে থেকেই পড়া হয়ে গেছে। তো 4 নম্বরটাও আমাদের জানা। তো 4টা হলো, পাশে আসি, পাশে তো রোগ সৃষ্টি। তো তোমার কি, তোমার ডিএনএ ভাইরাস কি, ডিএনএ ভাইরাস হলো প্রাণী ভাইরাস, ডিএনএ ভাইরাস প্রাণী ভাইরাস, তার মানে এটা কোথায় রোগ সৃষ্টি করবে? প্রাণীতে রোগ সৃষ্টি করবে। আর আরএনএ ভাইরাস কি, আরএনএ ভাইরাস হলো উদ্ভিদ ভাইরাস, তার মানে কি এটা উদ্ভিদে রোগ সৃষ্টি করবে। তো এটাও তোমরা ওই প্রকারভেদ, এই ছকটা পারার জন্য তোমার প্রকারভেদ গুলো বোঝা লাগবে। ওই যে শ্রেণী বিন্যাস, বিভিন্ন ধরনের যে শ্রেণী বিন্যাস, ওইটা বোঝা, ওইটা বুঝলে তোমরা ছকের প্রতিটা পয়েন্টে পেরে যাবা। 5 নাম্বার গেল। 6 নম্বরে কি বলছে, আবরণী। তো 6 নম্বরে কি বলছে, আবরণী। দেখো ডিএনএ ভাইরাস, তো আবরণীতে আমরা কি কি বলছি, এইচআইভি করোনা, হারপিস ইনফ্লুয়েঞ্জা, এইচআইভি করোনা, হারপিস ইনফ্লুয়েঞ্জা। তো এর মধ্যে শুধুমাত্র একটা ভাইরাস আছে, শুধুমাত্র একটা ভাইরাস আছে, যেটা কি, যেটা হলো ডিএনএ ভাইরাস, আর বাকি সবই কিন্তু আরএনএ ভাইরাস। কিন্তু এখানে তোমার একটা পয়েন্ট দিছে যে কি, আরএনএ ভাইরাস হলো ডিএনএ ভাইরাস, ডিএনএ ভাইরাস কি, ডিএনএ ভাইরাস হলো এনভেলপ যুক্ত, এনভেলপ, এনভেলপ যুক্ত বা আবরণ যুক্ত, এনভেলপ যুক্ত। আর হলো তোমার আরএনএ ভাইরাস কি, এনভেলপ বিহীন, অর্থাৎ এনভেলপ থাকে না। এই জিনিসটা অতটা লজিক্যাল না, এই জিনিসটা অতটা লজিক্যাল না, কারণ তুমি দেখতে পাচ্ছ ডিএনএ হলো আবরণী যুক্ত 4টা ভাইরাসের মধ্যে 3টা আরএনএ ভাইরাস আর একটা শুধু ডিএনএ ভাইরাস, একটা শুধু ডিএনএ ভাইরাস। তো এটা তুমি অত লজিক্যালি নিতে পারবে না, বা যেহেতু তোমাদের বইতে দেয়া আছে, এটা একটু তোমাদের মনে রাখা লাগবে যে এটা লজিক্যাল না, তাও এটা একটু মনে রাখা লাগবে যে তোমার ডিএনএ ভাইরাসে আবরণ থাকে, আরএনএ ভাইরাসে আবরণ থাকে না, মানে এটা লজিক্যাল না, এটা ইললজিক্যাল একটা কথা। কারণ আরএনএ ভাইরাসেও আবরণ থাকতে পারে, ভালো অ্যামাউন্টের আরএনএ ভাইরাসে আবরণ আছে, কারণে এটা তুমি ডাইরেক্টলি বলতে পারবে না, যেহেতু বইতে বসে, তাই এটা একটু আলাদাভাবে মনে রাখবা। এটা ইললজিক্যাল একটা কথা যে ডিএনএ ভাইরাসে আবরণ থাকে আর আরএনএ ভাইরাসে আবরণ কি হয়, এনভেলপ থাকে না, এনভেলপ থাকে না, সরি থাকে না, আরএনএ ভাইরাসে থাকে না, ডিএনএ ভাইরাসে থাকে, এটা একটা ইললজিক্যাল কথা। তো এই পয়েন্টটা একটু মাথায় রাখা লাগবে বা একটু মুখস্থ করা লাগবে। দেন কি এক্সাম্পল, তো এক্সাম্পল আমরা কার শিখছি, আমরা কি আরএনএ ভাইরাসের এক্সাম্পল শিখছি না, বাকি সব, বাকি সব। তাহলে কারা বাদে বাকি সব, এই যে ডিএনএ ভাইরাস, টি, ভ, এইচ, টিতে দুইটা, টিতে হলো টি সিরিজের টি2, টি2 মানে খালি টি2 এরকম না, টি2, টি4, টি6 সবই ডিএনএ ভাইরাস, বাট বইতে টি2 আছে তাই আমি টু পড়াইছি, যে টি2 আর টিআইপি, ভতে ভ্যাকসিনিয়া ভ্যারিওলা, এইচতে হারপিস, আর হলো হেপাটাইটিস বি, এই হলো এক্সাম্পল। আর এইগুলা বাদে বাকি সবই হলো ডিএনএ ভাইরাস। তো সবগুলা পয়েন্ট, এই ছকের প্রতিটা পয়েন্ট তোমরা হলো থেকে পেয়ে যাবা। তোমরা ওই যদি হলো ভাইরাসের শ্রেণী বিন্যাসটা প্রপারলি পড়ো, তাহলে তোমরা প্রতিটা পয়েন্ট পেরে যাবা, শুধুমাত্র সমস্যা হবে এই পয়েন্টটাতে, যেটা তোমরা ওইখান থেকে বুঝতে পারবে না। এই জন্য এটা মুখস্থ রাখবা যে ডিএনএ ভাইরাসে আবরণ থাকে, ডিএনএ ভাইরাসে আবরণ থাকে, তাহলে থাকে না কার, আরএনএ ভাইরাসে। জাস্ট একটা পড়বা যে আবরণ থাকে ডিএনএ ভাইরাসে, থাকে না কিসে, আরএনএ ভাইরাসে। তো এটা শুধু পড়বা, তাহলে আমাদের শখটা শেষ হয়ে যাবে। তো আমাদের শখ শেষ। তো শখ শেষ হয়ে গেল আমাদের। এরপরে কি আছে, এরপরে টপিক হলো তোমার ভাইরাসের পরজীবিতা। এরপরে টপিকটা কি, এরপরে টপিকটা হলো তোমার ভাইরাসের পরজীবিতা, ভাইরাসের পরজীবিতা। অর্থাৎ এরা কি, এরা আমি এর আগেও তোমাদের সাথে এই কথাটা বলছি। তো ভাইরাসের পরজীবিতা এখানে বুঝাইছে
তোমার ভাইরাসের সুনির্দিষ্টতা, অর্থাৎ আমি তোমাদেরকে একটু আগে একটা কথা বলছি যে কি তোমার উদ্ভিদ, কিছু ভাইরাস আছে যারা শুধুমাত্র উদ্ভিদকে আক্রমণ করে, কিছু ভাইরাস আছে তারা শুধুমাত্র প্রাণীকেই আক্রমণ করে। ভাইরাসের সুনির্দিষ্টতা যে শুধু উদ্ভিদ প্রাণীতে থেমে থাকে এরকম না, কিছু ভাইরাস শুধুমাত্র প্রাণীকে তো আক্রমণ করে, প্লাস প্রাণীর কিছু নির্দিষ্ট অঙ্গকে আক্রমণ করে। অর্থাৎ ধরো একটা ভাইরাস সে আমাদের যকৃতে আক্রমণ করে, তার মানে সে শুধু আমাদের যকৃতে আক্রমণ করতে পারে, সে কখনো আমাদের ফুসফুস, হৃৎপিণ্ড, হাত পা এইসব জায়গায় আক্রমণ করতে পারবে না। এখন কথা হলো কেন পারবে না, কেন সে শুধু যকৃতে আক্রমণ করবে আর কোনো জায়গায় পারবে না? কারণ কি, কারণ হলো তোমার ওই যে তোমার ভাইরাসে কি থাকে, একটা প্রোটিন আবরণ থাকে যেটাকে ক্যাপসিড বলা হয়। ভাইরাসে কি থাকে, ভাইরাসে তোমার ক্যাপসিড থাকে। তো ক্যাপসিডে কি একটা বিশেষ প্রোটিন থাকে, এই বিশেষ প্রোটিন থাকে, একটা বিশেষ প্রোটিন থাকে। তো এই প্রোটিনের একটা রিসেপ্টর সাইট আছে, প্রোটিনের একটা রিসেপ্টর সাইট আছে। অর্থাৎ রিসেপ্টর সাইট বলতে এই প্রোটিন মূলত শনাক্তকারী প্রোটিন। এই প্রোটিন কি শনাক্তকারী প্রোটিন, অর্থাৎ এরা কি করে, এরা হলো কোষের আরেকটা প্রোটিনকে শনাক্ত করে। তো যেই প্রোটিনকে শনাক্ত করে বা যেই জায়গাকে শনাক্ত করে ওই জায়গাকে তোমার রিসেপ্টর সাইট বলা হয়। ওই জায়গাটাকে কি বলে, রিসেপ্টর সাইট বলে। কারণ কি এই যে তোমার ক্যাপসিডে যে বিশেষ প্রোটিন থাকে এই হলো শনাক্তকারী প্রোটিন, অর্থাৎ এই হলো শনাক্ত করতে পারে। অর্থাৎ কোষের প্রতিটা কোষের আমি বলেছি যে প্রতিটা কোষের কিছু বিশেষ প্রোটিন থাকে, যেই প্রোটিন দ্বারা আমরা মূলত কোষকে চিনতে পারি যে এই প্রোটিনে এই কোষ আছে, মানে এই কোষে এই প্রোটিন আছে, তার মানে এরা হলো এই কোষ। তো ওই বিশেষ প্রোটিন যেই জায়গা থাকে ওই জায়গাটাকে তোমার রিসেপ্টর সাইট বলা হয়, রিসেপ্টর সাইট বলা। তো ওই প্রোটিনকে শনাক্ত করতে পারে হলো ক্যাপসিডের ওই বিশেষ প্রোটিন। তো এই বিশেষ প্রোটিন হলো এক একটা, মানে এই শনাক্তকারী প্রোটিন হলো এক একটা প্রোটিনের জন্য এক একটা। তো এক একটা ভাইরাসে এক এক ধরনের এই বিশেষ প্রোটিন থাকে, আর ওই এক একটা বিশেষ প্রোটিন একটা নির্দিষ্ট কোষকেই তোমার হলো শনাক্ত করতে পারে। ফর এক্সাম্পল ধরো ভাইরাস তোমার হলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তো তোমার ফুসফুসে একটা বিশেষ প্রোটিন আছে, অর্থাৎ একটা রিসেপ্টর সাইট আছে, ওই রিসেপ্টর সাইটকে শনাক্তকারী প্রোটিন হলো তোমার ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আছে। বাট যকৃতে যে রিসেপ্টর সাইট আছে ওই রিসেপ্টর সাইটকে শনাক্তকারী প্রোটিন হলো তোমার ইনফ্লুয়েঞ্জাতে নাই। এই জন্য ইনফ্লুয়েঞ্জা শুধুমাত্র আমাদের ফুসফুসকেই আক্রমণ করতে পারবে, সেটা আমাদের যকৃতকে আক্রমণ করতে কখনোই পারবে না। কারণ কি, যকৃতের রিসেপ্টর সাইটের প্রোটিন ওর মধ্যে নেই। এটা হলো কাহিনী, এই জন্য তো এই কাহিনীটা হয়। এর জন্য ভাইরাসের পরজীবিতা, ভাইরাসের পরজীবিতা বা সুনির্দিষ্টতা, এই কাহিনী তো তোমরা বুঝতে পারছো যে কেন তো ভাইরাসের পরজীবিতা বা সুনির্দিষ্টতা, সুনির্দিষ্টতা এটা নির্ভর করে, এটা তাহলে কিসের উপরে নির্ভর করবে, এটা নির্ভর করে হলো তোমার ক্যাপসিডের উপরে। এটা কিসের উপরে নির্ভর করে, ক্যাপসিডের উপরে নির্ভর করে, ক্যাপসিড বা প্রোটিন আবরণের উপরে নির্ভর করে। তো ভাইরাসের কি, ভাইরাসের পরজীবিতা, ভাইরাসের পরজীবিতা বা সুনির্দিষ্টতা কিসের উপরে নির্ভর করে, তোমার ক্যাপসিড বা প্রোটিন আবরণের উপরে নির্ভর করে। অর্থাৎ ক্যাপসিড বা প্রোটিন আবরণ নিয়ে ঠিক করবে যে ভাইরাস কোন কোষকে আক্রমণ করবে, এটা যকৃৎ কোষকে আক্রমণ করবে না হলো তোমার ফুসফুস কোষকে আক্রমণ করবে। কারণ কি, ক্যাপসিডে ওই কোষের জন্য বিশেষ প্রোটিন আছে, বিশেষ শনাক্তকারী প্রোটিন আছে, যেটা হলো ওই কোষেরই তোমার হলো রিসেপ্টর সাইটকে শনাক্ত করতে পারবে। এই হলো কাহিনী। তো এই জন্য ভাইরাসের পরজীবিতা বা সুনির্দিষ্টতা কিসের উপরে নির্ভর করে, এটা নির্ভর করে হলো এর প্রোটিন আবরণ বা ক্যাপসিডের উপরে। এটা হলো প্রথম কথা। দেন দ্বিতীয় কথা কি, দ্বিতীয় কথা হলো এখন কোন ভাইরাসের কোন কোষের জন্য হলো বিশেষ প্রোটিন শনাক্তকারী প্রোটিনটা থাকে। তো এখানে কিছু দিয়ে আছে, ওইগুলো আমরা জানবো। তো প্রথমে কি আছে, প্রথমে আছে হলো তোমার ইসের ভাইরাস, হলো ঠান্ডা লাগার ভাইরাস। অর্থাৎ যেসব ভাইরাসের জন্য আমাদের ঠান্ডা লাগে, ঠান্ডা লাগার ভাইরাস। তো এই ভাইরাসের যে ক্যাপসিডটা থাকে, ওই ক্যাপসিডে যে বিশেষ প্রোটিন থাকে, ওই প্রোটিনের রিসেপ্টর সাইট তুমি শুধুমাত্র ইসে পাবা, ওই প্রোটিনের রিসেপ্টর সাইট তুমি শুধুমাত্র শ্বাসতন্ত্রে পাবা। শ্বাসতন্ত্র বলতে আমাদের হলো মানে পুরা শ্বাসতন্ত্র, অর্থাৎ আমাদের ফুসফুস, ট্রাকিয়া, ব্রঙ্কাস, এইগুলাতে হলো এই এই ঠান্ডা লাগার ভাইরাসে হলো হলো শনাক্তকারী প্রোটিনের রিসেপ্টর সাইটটা পাবা। এই জন্য ঠান্ডা লাগার ভাইরাস শুধুমাত্র আমাদের শ্বাসতন্ত্রে আক্রমণ করে, আমাদের ট্রাকিয়া, আমাদের ফুসফুস, ব্রঙ্কাস এইগুলাতে আক্রমণ করে, আর কোনো জায়গায় পারে না। কারণ কি, এর প্রোটিনের রিসেপ্টর সাইট আর কোনো জায়গায় নেই। তো ঠান্ডা লাগার ভাইরাস শ্বাসতন্ত্র। এরপরে কি আছে, এরপরে হলো তোমার, এরপরে কি আছে, এরপরে আছে হলো তোমার আহ এরপরে চিকেন পক্স ভাইরাস, চিকেন পক্স ভাইরাস, চিকেন পক্স ভাইরাস। তো পক্স কোথায় হয়, পক্স হলো আমাদের ত্বকে হয়, পক্স আমাদের কোথায় হয়, ত্বকে হয়। তার মানে কি, এর রিসেপ্টর সাইট আমরা কোথায় পাবো, ত্বক কোষে পাবো, ত্বক কোষে পাবো। এরপরে হলো পোলিও ভাইরাস। তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো পোলিও ভাইরাসটা। পোলিও ভাইরাসটা কেন ইম্পর্টেন্ট, কারণ এর রিসেপ্টর সাইট কয়েক জায়গায় পাওয়া যায়। এটা কিসে কিসে পাওয়া যায়, তোমার ঊর্ধ্ব শ্বাসনালীতে পাওয়া যায়, ঊর্ধ্ব শ্বাসনালীতে পাওয়া যায়, ঊর্ধ্ব শ্বাসনালীতে পাওয়া যায়। এখন ঊর্ধ্ব শ্বাসনালী কি, ঊর্ধ্ব শ্বাসনালী বলতে আমাদের শ্বাসনালীর হলো দুইটা প্রকার।
একটা হলো তোমার ঊর্ধ্ব শ্বাসনালী আর একটা হলো নিম্ন শ্বাসনালী। তো নিম্ন শ্বাসনালী কি, নিম্ন শ্বাসনালী হলো আমাদের ট্রাকিয়া আর ফুসফুস, এইটুকু মিলে আমাদের হলো নিম্ন শ্বাসনালী গঠন করে। আর ঊর্ধ্ব শ্বাসনালীর মধ্যে আমাদের হলো ষড়যন্ত্র পড়ে, তারপরে আমাদের হলো তোমার পড়ে ইউস্টেশিয়ান নালী পড়ে, তারপরে হলো আমাদের পড়ে আমাদের ষড়যন্ত্র পড়ে, ষড়যন্ত্র তো বললাম, আমাদের সাইনাস পড়ে, এই সবকিছু মিলে ঊর্ধ্ব শ্বাসনালীটা গঠন করে। তো এই ঊর্ধ্ব শ্বাসনালীর মধ্যে তোমার পোলিও ভাইরাসের রিসেপ্টর সাইটটা পাবা। শুধু তো ঊর্ধ্ব শ্বাসনালীতে পাবা এরকম না, আরো এক জায়গায় পাবা। কোথায় পাবা? ঊর্ধ্ব শ্বাসনালীতে পাবা, আর কোথায় পাবা, আর হলো আমাদের অন্ত্রে পাবা। অন্ত্র, অন্ত্র মানে আমাদের ক্ষুদ্রান্ত আর বৃহদন্ত্র, ক্ষুদ্রান্ত আর বৃহদন্ত্র। তো এই দুই জায়গাটা তুমি হলো এই হলো পাবা, এই ক্ষুদ্রান্ত আর বৃহদন্ত্রে তুমি হলো পলিও ভাইরাসের হলো পাবা, রিসেপ্টর সাইট পাবা। আর ঊর্ধ্ব শ্বাসনালী বলতে তোমার সাইনাস, ষড়যন্ত্র, ইউস্টেশিয়ান নালী, এইগুলাতে তুমি রিসেপ্টর সাইটটা পাবা। আর কোথায় পাবা? আর পাবা হলো আমাদের আমাদের স্নায়ু কোষে পাবা, স্নায়ু কোষে পাবা, স্নায়ু কোষে পাবা। তো এই তিন জায়গায় হলো তুমি পোলিও ভাইরাসের রিসেপ্টর সাইটটা পাবে। স্নায়ু কোষ বলতে মানে আমাদের স্নায়ু কোষ যেগুলো আছে, অর্থাৎ আমাদের যে বিভিন্ন স্নায়ু আসে, আমাদের বিভিন্ন ধরনের স্নায়ু আছে। স্নায়ু বলতে তোমার হলো আমাদের ভেগাস স্নায়ু আছে, তারপরে হলো আমাদের অপটিক স্নায়ু আছে, তারপরে আমাদের হলো তোমার অপটিক স্নায়ু আছে, তারপরে অডিটরি স্নায়ু আছে, এরকম বিভিন্ন স্নায়ু আছে। তো এই স্নায়ুতে তুমি হলো এই পোলিও ভাইরাসের রিসেপ্টর সাইটটা পাবা। তো এই পোলিও ভাইরাসটা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ তোমার এগুলো তোমার নর্মালি এইচএসসি তে আসে না, এগুলো তোমার মেডিকেল অ্যাডমিশনে আসে। অর্থাৎ তোমার প্রশ্নটা এরকম হয় যে পোলিও ভাইরাসের রিসেপ্টর সাইট নিচের কোন কোষে থাকে না। তো তিনটা এক্সাম্পল, তোমার তিনটা অপশন এখানে দিয়ে আছে, এখানে অন্য একটা কোষ দেবে, ওই কোষে থাকে না। তো এইভাবে আমাদের মাথায় রাখা লাগে। তো এটা তোমরা মাথায় রাখবা যে পোলিও ভাইরাসের তিন জায়গাটায় রিসেপ্টর সাইট পাবো, অন্ত্র, ঊর্ধ্ব শ্বাসনালী, স্নায়ু কোষ। অন্ত্র, ঊর্ধ্ব শ্বাসনালী, স্নায়ু কোষ, এই তিন জায়গাটায় তুমি পোলিও ভাইরাসের রিসেপ্টর সাইট পাবা। আর হলো চিকেন পক্স ভাইরাসের ত্বক কোষে, আর ঠান্ডা লাগার ভাইরাস শ্বাসতন্ত্রে। এই দুইটা অত ইম্পর্টেন্ট না, বাট এটা হলো সুপার 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 ইম্পর্টেন্ট, কারণ এই পরীক্ষায় আসলে এটাই আসবে। তো মাথায় রাখবো। গেল পোলিও ভাইরাস গেল, আরো কিছু এখানে বলা আছে, যেমন টি2। তো টি2 কি? টি2 হলো একটা ব্যাকটেরিওফাজ, অর্থাৎ এরা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। তো এই টি2 শুধুমাত্র একটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করতে পারে, সেটা কি ইকোলি। এটা ইকোলি বাদে অন্য কোনো ব্যাকটেরিয়াকে আক্রমণ করতে পারে না, এটা মাথায় রাখবা। দেন টিএমবি, টিএমবি কি? টোবাকো মোজাইক ভাইরাস। তো এই টিএমবি শুধুমাত্র তামাক গাছকে আক্রমণ করতে পারে, তামাক গাছকেই আক্রমণ করতে পারে। তো এই জিনিসগুলো দ্বারা আমরা বুঝতে পারতেছি যে একটা ভাইরাস শুধুমাত্র একটা নির্দিষ্ট জায়গায় আক্রমণ করতে পারে, একটা নির্দিষ্ট জায়গায় করতে পারে, একটা ভাইরাস সব জায়গায় আক্রমণ করতে পারে না। সেই জায়গাটায় আক্রমণ করতে পারে যেখানে এর ক্যাপসিডে থাকা শনাক্তকারী প্রোটিনের রিসেপ্টর সাইট থাকে। এই হলো কাহিনী। তো এগুলো তোমাদের একটু মাথায় রাখা লাগবে, আর এই জিনিসটা বোঝা লাগবে। তো গেল, আমরা ভাইরাসের পরজীবিতাটা শেষ করলাম। তো ভাইরাসের পরজীবিতা শেষ। এরপরে টপিক কি? এরপরে টপিক হলো ইমার্জিং ভাইরাস। এরপরে টপিক হলো তোমার ইমার্জিং ভাইরাস। এরপরের টপিক হলো তোমার ইমার্জিং ভাইরাস। এখন কথা হলো ইমার্জিং ভাইরাস কি? তো ইমার্জিং ভাইরাস কি, এটা জাস্ট তোমরা একটু জানার জন্য জেনে রাখবা। তো ইমার্জিং ভাইরাস হলো এমন ভাইরাস যাদের পোষক দেহ চেঞ্জ হয়। মানে একটু আগে আমি তোমাদেরকে বলছিলাম যে ভাইরাসের পোষক দেহ ফিক্স, অর্থাৎ একটা ভাইরাস মানুষকে আক্রমণ করে মানে সে মানুষকে আক্রমণ করবে, একটা ভাইরাস উদ্ভিদকে আক্রমণ করে মানে সে উদ্ভিদকে আক্রমণ করবে। বাট কিছু এক্সেপশনাল ভাইরাস আছে যারা কি, যারা এককালে একজনকে আক্রমণ করতো, বাট এখন আরেকজনকে আক্রমণ করে, অর্থাৎ এই একসাথে দুইজনকে কিন্তু আক্রমণ করে না। অর্থাৎ ফর এক্সাম্পল আমরা এইচআইভি কে আনতে পারি। এইচআইভি, তো এইচআইভি কি করতো? এইচআইভি হলো তোমার আগে আগে বানরকে বানরে আক্রমণ করতো। আগে হলো বানরের মধ্যে এইচআইভি দেখা যেত, পরে কি হয়? পরে হলো তোমার এইচআইভি কি করে? এইচআইভি হলো তোমার এখন মানুষকে আক্রমণ করে, এখন হলো মানুষকে আক্রমণ করে। তো তোমরা এই এক্সাম্পলটা নিতে পারো, অর্থাৎ তোমার আগের আমলে কি হতো? আগের আমলে মানুষ বানর দুইজনই ছিল, বাট এই এইচআইভি কি করতো? সে শুধু বানরকে আক্রমণ করতো, কারণ তার মধ্যে তার তার হলো ক্যাপসিড প্রোটিনের রিসেপ্টর সাইটটা শুধু হলো মানে শুধু ইসের মতো, শুধু হলো বানরের মধ্যে ছিল, শুধুমাত্র বানরের মধ্যে ছিল। বাট পরবর্তীতে কি হয়? পরবর্তীতে এটা কি করে? এটা মানুষকে আক্রমণ করা শুরু করে, এরা মানুষকে আক্রমণ করা শুরু করে। কেন শুরু করে? মানে এইচআইভি নিজের মধ্যে একটা পরিবর্তন তৈরি করে, নিজের মধ্যে একটা পরিবর্তন সৃষ্টি করে। কেমন পরিবর্তন? এই হলো এর ভিতরে যে এর ক্যাপসিড প্রোটিনের যে রিসেপ্টর, মানে এর ক্যাপসিড প্রোটিনে, সরি এর ক্যাপসিডে যে বিশেষ প্রোটিন থাকে, এ হলো এর এই বিশেষ প্রোটিনটাকে চেঞ্জ করে। কেমনে চেঞ্জ করে? তোমার হলো মিউটেশনের মাধ্যমে, মিউটেশনের মাধ্যমে, মিউটেশনের মাধ্যমে। অর্থাৎ তোমার মানে এইচআইভি, এইচআইভি এর যে শনাক্তকারী প্রোটিনটা কেমনে তৈরি করে? এইচআইভি তে প্রোটিন তৈরি হয় রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে। তো আমি তো তোমাদের রিভার্স ট্রান্সক্রিপশন টপিকটা পড়াইছি, তো তোমরা বুঝছো, মানে তোমরা জানো কিভাবে প্রোটিনটা তৈরি হয়। প্রোটিনটা কিভাবে তৈরি হয়? তোমার এইচআইভি, এইচআইভি তে কি থাকে? এইচআইভি তে তোমার হলো
সরি এইচআইভি তে কি থাকে তোমার আরএনএ থাকে। তো এই যে আরএনএটা থাকে, এই আরএনএটা কি হয়, এই আরএনএটা হলো তোমার রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে ডিএনএ তে পরিণত হয়। দেন এই ডিএনএটা তোমার রেপ্লিকেশন করে নতুন ডিএনএ তৈরি করে। দেন ওই ডিএনএটা আবার ট্রান্সক্রিপশন করে আরএনএ তৈরি করে। ওই সরি ট্রান্সক্রিপশন করে দেন ওই আরএনএটা আবার ট্রান্সক্রিপশন করে তোমার প্রোটিন তৈরি করে। তো এইভাবে এর মধ্যে প্রোটিনটা তৈরি হয়। তো এটা একরকম প্রোটিন তৈরি করতেছে। তো একরকম প্রোটিন তৈরি করে, যেই প্রোটিনটা কি, যেই প্রোটিনটা হলো এর ক্যাপসিডে থাকে, যেই প্রোটিনটা এর ক্যাপসিডে থাকে, যার কারণে এই বানরকে আক্রমণ করতো। কারণ কি ওই প্রোটিনের রিসেপ্টর সাইটটা কোথায় ছিল, বানরে ছিল। তো এইচআইভি কি করছে, এইচআইভি হলো নিজের হলো মিউটেশন ঘটাইছে। মিউটেশন ঘটাই কি করছে, মিউটেশন ঘটাই এর আরএনএটা চেঞ্জ করে ফেলছে। তো মিউটেশনে কি হয়, মিউটেশনে আরএনএ সিকোয়েন্স চেঞ্জ হয়ে যায়। তো আরএনএ সিকোয়েন্স চেঞ্জ হওয়া মানে কি, আরএনএ সিকোয়েন্স হওয়া চেঞ্জ হওয়া মানে আরএনএটাই চেঞ্জ হয়ে যাওয়া। তা আরএনএ যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কি এই আরএনএ থেকে তোমার আলটিমেটলি কি হয়, আমরা তো এই আরএনএ থেকেই যে প্রোটিনটা পাচ্ছি, প্রোটিনটা আমরা কোথা থেকে পাচ্ছি, এই আরএনএ থেকে পাচ্ছি। এবং মিউটেশনের মাধ্যমে যদি এই আরএনএটা যদি অন্য কোনো আরএনএ হয়ে যায়, ধরো এটা একটা অন্য কোনো আরএনএ, এটা অন্য কোনো আরএনএ, যদি অন্য কোনো আরএনএ হয় তাহলে কি আমার প্রোটিনটা কি আগের প্রোটিনই থাকবে, আমার নতুন প্রোটিন তৈরি হবে না, নতুন প্রোটিন তৈরি হবে, তাহলে কিন্তু প্রোটিন সেম থাকবে না। তো তখন যে বিশেষ প্রোটিনটা তৈরি হয় এই মিউটেশনের কারণে, ওই প্রোটিনটা কিন্তু আর বানরের রিসেপ্টর সাইটকে শনাক্ত করতে পারে না। ওই প্রোটিনটা তখন কি করে, মানুষের মধ্যে রিসেপ্টর সাইট পেয়ে যায়। এইচআইভি নিজের মধ্যে এই হলো পরিবর্তনটা করে। কিভাবে করে, এই মিউটেশন আর রিভার্স ট্রান্সক্রিপশন এই দুইটা প্রসেসের মাধ্যমে নিজের মধ্যে এই পরিবর্তন করে ও কি করে, ওর হলো নিজের ইটা করে ফেলা দেয়। অর্থাৎ সে কি করে, সে হলো তার পোষক দেহটা চেঞ্জ করে ফেলে। তো এরকম বৈশিষ্ট্যের কারণে এইচআইভি কে কি বলে, এইচআইভি কে তোমার ইমার্জিং হলো ভাইরাস বলা হয়। তো জিনিসটা যদি আমি তোমাদেরকে একটু গুছাই বলি, ইমার্জিং ভাইরাস হলো সেই ভাইরাস যাদের পোষক দেহ এককালে একরকম ছিল আর এখন অন্যরকম হয়ে গেছে। ফর এক্সাম্পল এইচআইভি, যার পোষক দেহ আগে বানর ছিল এখন মানুষ হয়ে গেছে। এখন কথা হলো এই পোষক দেহ কেমনে চেঞ্জ করলো। তো পোষক দেহ আসলে কেমনে ডিটারমাইন করে, এটা ডিটারমাইন করা হয় এদের ক্যাপসিডে থাকা প্রোটিনের কারণে। কারণ কি, এদের ক্যাপসিডে থাকা শনাক্তকারী প্রোটিন কি করে, এদের ক্যাপসিডে থাকা শনাক্তকারী প্রোটিন হলো তোমার হলো তোমার হলো রিসেপ্টর সাইট শনাক্ত করে। তো এইচআইভি তে আগে যেই হলো শনাক্তকারী প্রোটিন ছিল তারা হলো বানরের রিসেপ্টর সাইট শনাক্ত করতো। এখন যদি প্রোটিনটা চেঞ্জ হয়ে যায় তাহলে রিসেপ্টর সাইটও চেঞ্জ হয়ে যাবে। তো এই প্রোটিনটা চেঞ্জ হয় কেমনে, চেঞ্জ হয় তোমার হলো এইচআইভি যে আরএনএ থাকে, আরএনএ তে তোমার মিউটেশন ঘটে। মিউটেশন ঘটে কি হয়, আরএনএ সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ আমার আরএনএটা চেঞ্জ হয়ে যায়। পরবর্তীতে এই আরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে যে প্রোটিনটা তৈরি হয়, ওই প্রোটিনটাও অন্যরকম হয়ে যায়। যেই প্রোটিনটা রিসেপ্টর সাইট আর বানরে থাকে না, প্রোটিনটা রিসেপ্টর সাইট কোথায় পাওয়া যায়, তোমার মানুষে পাওয়া যায়। এইভাবে এরা হলো নিজের হলো পোষক দেহ চেঞ্জ করে। আর এদেরকে তোমার কি বলা হয়, এদেরকে তোমার ইমার্জিং ভাইরাস বলা হয়। সেম ওয়েতে তোমার হলো ফ্লু। তো ফ্লু হলে এককালে হলো তোমার কিছু হতো, পাখিতে হইতো, এখন এটা কিসে হচ্ছে, মানুষে হচ্ছে। এটা হলো মানুষে হচ্ছে, তো এর কারণ কি, এই সেম কারণ, এইভাবে এরা এদের মধ্যে চেঞ্জ করে। তারপরে তোমরা বুঝতে পারতেছো, তাই এই কারণে এদেরকে ইমার্জিং ভাইরাস বলা হয়। তো আসলে এই জিনিসটা বোঝার জন্য এত কিছু বললাম, আর তোমাদের মেইনলি এক্সাম্পল গুলা জানা লাগবে, তো আমি এক্সাম্পলে যাই। তোমরা বুঝতে পারলে জিনিসটা তোমাদের পড়া ইজি হয়ে যাবে। একটু বুঝালাম জাস্ট, মানে এক্সাম্পল গুলা জানা লাগবে, ইমার্জিং ভাইরাস কারা। তো অলরেডি দুইটা তোমরা পেয়ে গেছো, এইচআইভি আর হলো ফ্লু। আরো কিছু আছে সার্স। তো সার্স বলতে আমাদের করোনা ভাইরাসকে বোঝানো হয়েছে। সার্স হলো করোনা, অর্থাৎ করোনারই তোমার হলো করোনাকে আমরা তো করোনা চিনি, বাট করোনা আসলে কি জানো, করোনা আসলে এই জিনিস, সার্স কোভ টু। সার্স কোভ টু হলো তোমার মূলত করোনা, অর্থাৎ আমরা যে করোনাকে চিনি ওই করোনা মূলত সার্স কোভ টু। ওই করোনা কি, ওই করোনা হলো সার্সেরই একটা জাত। অর্থাৎ সার্সের অনেক জাত আছে, সার্স কোভ ওয়ান আছে, সার্স কোভ টু আছে, মার্স আছে, এগুলো সব সার্সের জাত। তো এই সার্সের যে কোভ টু ওটাই মূলত আমরা যে করোনাকে চিনি ওই করোনা। তো সার্স মূলত আমাদের করোনা ভাইরাস। তো এই হলো কথা। তো এই সার্সের জায়গায় তোমরা করোনাটাকেও একটু মাথায় রাখবা, একটা কি ইবোলা ভাইরাস আর একটা হলো তোমার নাইল ভাইরাস। এইগুলা হলো তোমার ইমার্জিং ভাইরাস। এখন মনে রাখবা কিভাবে, তো আমি কেমনে মনে রাখতাম, আমি এইচআইভি আর ফ্লুটা মনে রাখতাম, মানে একসাথে মনে রাখতাম। কারণ আমি এইচআইভিরও পোষক দেহ জানি, বর্তমান দেহ জানি, তোমার হলো ফ্লুরও আগের দেহ জানি, বর্তমান দেহ জানি, এই দুইটা আমি আগেই পড়ছি, তাই এইচআইভি ফ্লুটা আমি আগে ভাগে মনে রেখে নিতাম। এরপরে কি আছে, এরপরে হলো সার্স মনে রাখতাম, এরপরে সার্স মনে রাখতাম। তো সার্স যদি মনে রাখে, আমি জানি সার্স কোভ টু মানে করোনা, তার মানে কি করোনাও এর মধ্যে আছে। তোমার বইতে করোনার কথা বলা নেই, বাট করোনাও এর মধ্যে পড়ে। তো সার্স সার্স যদি আমার মাথায় আমি আনতে পারি তাহলে আমার করোনাও আমার মাথায় চলে আসে। এখন দেখো, করোনা
করোনা আর ইবোলা এই দুইটা কথা কিন্তু একদম মিল আছে, করোনা ইবোলা, তো করোনার সাথে মিল রেখে আমি ইবোলারে নিয়ে রাখতাম, আর নাইলটা একটু মুখস্থ রাখতাম, তো তোমরা এমনি মনে রাখতে পারো। আমি মনে এইচআইভি ফ্লু আগে থেকে আমার মনে থাকতো, এটা আমি কোনোদিন ভুলতাম না, যে সার্সটা মুখস্থ করতাম, সার্স মুখস্থ করলে আমার মাথায় চলে আসতো সার্স কোভ 2 মানে করোনা, তার মানে করোনা, করোনার ভাই হলো ইবোলা, করোনা ইবোলা, তাহলে ইবোলাও চলে আসতেছে, আর নাইলটা মুখস্থ করে নিবা। তো এইভাবে তোমরা হলো ইমার্জিং ভাইরাস গুলো মনে রাখতে পারো, বা তোমাদের যদি কোনো টেকনিক থাকে ওইভাবে মনে রাখতে পারো। তো আমার ইমার্জিং ভাইরাস শেষ। এখন আমরা কিছু ওয়ার্ড শিখবো, কিছু ওয়ার্ড শিখবো, আমরা কিছু ওয়ার্ড শিখবো। তো ওয়ার্ড গুলো আগে লিখি। ভিরিয়ন, তোমার হলো হলো নিউক্লিও ক্যাপসিড, নিউক্লিও ক্যাপসিড, ক্যাপসিড, তারপরে কি, তারপরে হলো তোমার ভিরয়েডস, প্রিয়ন্স, প্রিয়ন্স, আরেকটা কি, আরেকটা হলো তোমার আছে, এই চারটা জিনিস আমরা একসাথে শিখবো। কিভাবে একসাথে? ভিরিয়ন, ভিরিয়ন মানে কি, ভিরিয়নের মানে হলো এর মধ্যে হলো সংক্রমণ, এইগুলো উপরে লিখি, সংক্রমণ, সংক্রমণ, নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, আর হলো প্রোটিন আবরণ, প্রোটিন আবরণ, প্রোটিন আবরণ। তো এই হলো তোমার তিনটা জিনিস, এই তিনটা জিনিস উপরে বেস করে আমরা এইগুলা শিখবো। কিভাবে শিখবো? তো প্রথমে চলো ভিরিয়নে আসি, প্রথমে কি ভিরিয়নে আসি। তো ভিরিয়ন, ভিরিয়ন কি, এর মধ্যে সংক্রমণ ক্ষমতা আছে, তার মানে এটা ঠিক। এর মধ্যে নিউক্লিক অ্যাসিড আছে, ডিএনএও থাকতে পারে, আরএনএও থাকতে পারে, এটা আমরা এমনি লিখবো ডিএনএ বা আরএনএ, ডিএনএ বা আরএনএ, ডিএনএ বা আরএনএ। এটা কি প্রোটিন আবরণ, এর মধ্যে প্রোটিন আবরণও আছে, তো এর মধ্যে সবই আছে। এরপরে নিউক্লিক অ্যাসিড, এর মধ্যে সংক্রমণ ক্ষমতা নেই, এর মধ্যে সংক্রমণ ক্ষমতা নেই, বাট এর মধ্যে ডিএনএ বা আরএনএ যে কোনো একটা থাকতে পারে, এর মধ্যে ডিএনএ বা আরএনএ যে কোনো একটা থাকতে পারে। আর এর মধ্যে কি, এর মধ্যে অবশ্যই প্রোটিন আবরণ আছে, এর মধ্যে প্রোটিন আবরণ আছে। এরপরে ভিরয়েডস, ভিরয়েডস কি, এর মধ্যে সংক্রমণ ক্ষমতা আছে, বাট এর মধ্যে শুধুমাত্র আরএনএ আছে, ডিএনএ থাকবে না, তো এটা হলো আরএনএ, আর এর মধ্যে কোনো প্রোটিন আবরণ নেই, কাটা। এরপরে প্রিয়ন্স, প্রিয়ন্স কি, এর মধ্যে সংক্রমণ আছে, এর মধ্যে ডিএনএ আরএনএ কিচ্ছু নেই, কাটা, এর মধ্যে প্রোটিন আবরণ আছে। এইভাবে আমাদের এই চারটা পড়া লাগবে। অর্থাৎ ভিরিয়ন এমন একটা ভাইরাস যার মধ্যে সংক্রমণ ক্ষমতা আছে, যার মধ্যে নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, আরএনএ যে কোনো একটা থাকবে, প্লাস কি এর মধ্যে প্রোটিন আবরণ আছে। নিউক্লিক অ্যাসিড হলো এমন একটা ভাইরাস যার মধ্যে ডিএনএ, আরএনএ যে কোনো একটা আছে, প্রোটিন আবরণ আছে, বাট এর কোনো সংক্রমণ ক্ষমতা নেই। এরপরে হলো ভিরয়েডস, ভিরয়েডস কি, ভিরয়েডস এর মধ্যে প্রথম কথা হলো এর মধ্যে প্রোটিন আবরণ নেই, এর মধ্যে সংক্রমণ ক্ষমতা আছে, বাট এর মধ্যে ডিএনএ, আরএনএ এর মধ্যে শুধু আরএনএ আছে। এরপরে হলো প্রিয়ন্স, প্রিয়ন্স কি, প্রিয়ন্স হলো এর মধ্যে সংক্রমণ ক্ষমতা আছে, সংক্রমণ ক্ষমতা আছে, প্রোটিন আবরণ আছে, বাট এর মধ্যে কোনো নিউক্লিক অ্যাসিড নেই, এর মধ্যে কোনো নিউক্লিক। তো তোমরা এইভাবে জিনিসটা নোট করো, তাহলে একসাথে তোমার চারটা জিনিস পড়া হয়ে যাবে। একসাথে কি হবে, একসাথে তোমার চারটা জিনিস পড়া হয়ে যাবে। অর্থাৎ মনে রাখবা যে ভিরিয়ন কি, ভিরিয়নের সব আছে, নিউক্লিক অ্যাসিড কি, সংক্রমণ ক্ষমতা নেই, তোমার হলো কি, তোমার হলো ভিরয়েড কি, ভিরয়েডের হলো প্রোটিন আবরণ নেই, আর হলো কি প্রিয়ন্স, প্রিয়ন্সের কি নেই, প্রিয়ন্সের হলো তোমার নাই, প্রিয়ন্সের প্রোটিন আবরণ আছে। এইভাবে মনে রাখবা। আরো কিছু টেকনিক তোমাদেরকে শিখাবো এইভাবে, এটা হলো মনে রাখার প্রথম ধাপ, তো এইটা তোমরা একটু নোট করে নাও, এটা একটু নোট করে নাও। দেন দ্বিতীয় ধাপে যাই আমরা। তো ভিরিয়ন আর নিউক্লিও ক্যাপসিড এই দুইটাতে আমরা প্রথমে আসি। তো এটা শেষ, এটা তোমরা নোট করে নিবা। তো তোমাদের ভিরিয়ন আর নিউক্লিও ক্যাপসিড একসাথে পড়া লাগবে, ভিরিয়ন আর হলো নিউক্লিও ক্যাপসিড, নিউক্লিও ক্যাপসিড, নিউক্লিও ক্যাপসিড একসাথে পড়া লাগবে। কেন একসাথে পড়বা? কারণ কি, এই দুইটার মধ্যে এটার হলো সংক্রমণ ক্ষমতা আছে, মানে এটাও একটা পূর্ণাঙ্গ ভাইরাস, এই দুইটাই হলো পূর্ণাঙ্গ ভাইরাস, দুইটাই পূর্ণাঙ্গ ভাইরাস। কেন পূর্ণাঙ্গ ভাইরাস? পূর্ণাঙ্গ ভাইরাস কারণ কি, পূর্ণাঙ্গ ভাইরাস হওয়ার জন্য তোমার দুইটা জিনিস মাস্ট, একটা হলো নিউক্লিক অ্যাসিড, আরেকটা কি, আরেকটা হলো তোমার প্রোটিন আবরণ। তো এদের দুইজনেরই নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন আবরণ আছে, এদের দুইজনেরই নিউক্লিক অ্যাসিড, প্রোটিন আবরণ আছে, তাই এরা দুইজনই কি, এরা দুইজনই হলো পূর্ণাঙ্গ ভাইরাস, এই জন্য এদের একসাথে পড়বো। শুধুমাত্র একটাই পার্থক্য, এর কি, এর সংক্রমণ ক্ষমতা আছে, আর এর সংক্রমণ ক্ষমতা নাই, এতটুকুই পার্থক্য, বাট দুইজনই পূর্ণাঙ্গ ভাইরাস। তো এই দুইটা আমরা একসাথে পড়বো, এই দুটা পড়লাম, দেন বাকি দুইটা আছে ভিরয়েডস, ভিরয়েডস আর হলো প্রিয়ন্স, এই দুইটা আমরা একসাথে পড়বো, ভিরয়েডস আর প্রিয়ন্স, এই দুইটা আমরা একসাথে পড়বো। তো আমরা কি কেন এই দুইটা একসাথে পড়বো? কারণ কি, এটা হলো শুধুমাত্র আরএনএ, আর এটা কি, এরা শুধুমাত্র প্রোটিন আবরণ,
এর মধ্যে তোমার একই সাথে নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন আবরণ নেই, এর মধ্যেও একই সাথে প্রোটিন আবরণ আর নিউক্লিক অ্যাসিড নেই, এর মধ্যে শুধু প্রোটিন আবরণ আছে, এর মধ্যে শুধু নিউক্লিক অ্যাসিড আছে। এই কারণে কি এরা হলো তোমার পূর্ণাঙ্গ ভাইরাস না, এদেরকে তোমার কি বলে, এদেরকে তোমার সাব ভাইরাল সত্তা বলা হয়। এটা একটু মনে রাখা লাগবে। এরা হলো তোমার সাব ভাইরাল সত্তা। কারণ কি এদের মধ্যে একটা ভাইরাস থাকার জন্য যেই দুইটা জিনিস মাস্ট, নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন আবরণ দুইটা নেই, যে কোনো একটা আছে, এদেরকে সাব ভাইরাল সত্তা বলা হয়। এখন কোনটার মধ্যে কি আছে কেমনে মনে রাখবা, এই যে প্রিয়ন্সের প ফর প্রিয়ন্স, প ফর কি, প ফর হলো প্রোটিন আবরণ, প ফর হলো প্রোটিন আবরণ। তার মানে প্রোটিন আবরণ কার আছে, প্রিয়ন্সের আছে। প্রোটিন আবরণ কার আছে, প্রিয়ন্সের আছে। কারণ কি প ফর প্রিয়ন্স, প ফর হলো প্রোটিন আবরণ, প ফর পড়ে এমনি মনে রাখবা, প দিয়ে মনে রাখবা। কারণ কি প ফর প্রিয়ন্স, প ফর প্রোটিন আবরণ, তাহলে প্রিয়ন্সে কি আছে, প্রিয়ন্সে প্রোটিন আবরণ আছে। তার মানে ভিরয়েডসে কি, যেহেতু এরা সাব ভাইরাল সত্তা, তার মানে ভিরয়েডসে কি, এখানে প্রোটিন আবরণ আছে, তাহলে ভিরয়েডসে কি থাকবে, নিউক্লিক অ্যাসিড থাকবে। কোন নিউক্লিক অ্যাসিড থাকবে, আরএনএটা থাকবে, এটা একটু মনে রাখা লাগবে। নিউক্লিক অ্যাসিড থাকবে, এটা তোমরা এই প্রিয়ন্স থেকে বের করে ফেলতে পারবা, বাট কোনটা থাকবে ওটা তোমাদের মুখস্থ করা লাগবে। কোনটা থাকবে, আরএনএ থাকা লাগবে, কোনটা থাকবে, আরএনএ থাকা লাগবে। আর এখানে একটা কমন জিনিস কি, এই আরএনএ প্রোটিন দুইটাই কি, দুইটাই হলো সংক্রামক, অর্থাৎ দুইজনের কি, দুইজনের হলো সংক্রমণ ক্ষমতা আছে, সংক্রমণ ক্ষমতা আছে। এখন কথা হলো কে কাকে সংক্রমণ করে। এখন দেখো, প ফর প্রিয়ন্স, প ফর প্রোটিন, প ফর প্রাণী, প ফর কি, প্রাণী। তার মানে কি, কি কাকে সংক্রমণ করবে, প্রাণীকে সংক্রমণ করবে। প্রিয়ন্স কাকে সংক্রমণ করবে, প্রাণীকে করবে। তাহলে ভিরয়েডস কাকে করবে, বাদ থাকতেছে কি, উদ্ভিদ। উদ্ভিদকে সংক্রমণ করবে হলো ভিরয়েডস। ভিরয়েডস কাকে সংক্রমণ করবে, উদ্ভিদকে সংক্রমণ করবে। অর্থাৎ তুমি প দ্বারা কিন্তু সব বের করতে পারতেছো, পথে প্রিয়ন্স, পথে প্রোটিন, এরা প্রোটিন হলে ওটা আরএনএ, এরা দুইজনই সংক্রমণ। প ফর প্রাণী, তার মানে এরা প্রাণীকে সংক্রমণ করে, তার মানে ও কাকে সংক্রমণ করবে, ও হলো তোমার উদ্ভিদকে সংক্রমণ করবে। পরে আসি, তো উদ্ভিদকে সংক্রমণ কিভাবে, উদ্ভিদে তোমার ক্যাডাং রোগ সৃষ্টি করে। উদ্ভিদ, উদ্ভিদ বলতে তোমার নারিকেল তো একটা উদ্ভিদ, তো নারিকেলের ক্যাডাং রোগ সৃষ্টি করে, নারিকেলের ক্যাডাং রোগ সৃষ্টি করে। তো এইভাবে হলো সংক্রমণ করতেছে, এইভাবে সংক্রমণ করতেছে ভিরয়েস, নারিকেলে ক্যাডাং রোগ সৃষ্টি করে। এখন কথা হলো ক্যাডাং, এটা কেমনে মনে রাখবা, এই দেখো এখানেও ড আছে, এখানেও ড আছে, এজন্য ক্যাডাং হলো ভিরয়েডসে আছে, ক্যাডক্স হলো ভিরয়েডসে আছে। এছাড়াও কি, এছাড়াও হলো আরেকটা জিনিস সৃষ্টি করতে পারে, হেপাটাইটিস ডি, হেপাটাইটিস ডিটা সৃষ্টি করতে পারে তোমার ভিরয়েডস, হেপাটাইটিস ডি। মনে রাখবা কেমনে, এই যে ড মানে ডি, ডি মানে কি, ডি মানে ড, তো ডি মানে হেপাটাইটিস ডি, ডি মানে ক্যাডাং, ডি মানে কি, ডি মানে ভিরয়েডস। তো ডি দ্বারা কিন্তু তুমি সবকিছু বের করতে পারবা, ডিতে ভিরয়েডস, ডিতে ক্যাডাং, ডিতে হেপাটাইটিস ডি, ডিতে ভিরয়েডস, ডিতে ক্যাডাং, ডিতে হেপাটাইটিস ডি, ড মানেই ডি। এভাবে কিন্তু তোমরা এগুলা বের করতে পারবে। এখন প্রাণীতে, প্রাণীতে কি কি রোগ সৃষ্টি করে, মানুষে, মানুষে কি, মানুষ হলো ক্রু, মানুষের ক্রু। আরেকটা রোগ তোমার হলো কিউজেল, না কি যেন পুরা নাম মনে রাখা লাগবে, জাস্ট এমনি কিউজেল এমনি কিছু একটা বলে দিবা। এটা কি, এটা হলো স্নায়ুতন্ত্রের রোগ। মানুষের স্নায়ুতন্ত্রের ক্রু আর ক্রুজেল রোগ সৃষ্টি করে। মানুষের কোন রোগ, স্নায়ুতন্ত্রের ক্রু আর ক্রুজেল। ওই অত প্রপার মিনিং লাগবে না, একটু করে বলতে পারলেই হচ্ছে, আমি কোনোদিন প্রপার মিনিং পড়ি নাই। আরেকটা কি, আরেকটা হলো তোমার হলো ছাগল, ছাগল আর ভেড়া, ছাগল আর ভেড়া, কারণ এরাও প্রাণী, এদের কি, এদের হলো স্ক্রাপি, এদের স্ক্রাপি। আর গরুর হলো ম্যাটকাও, গরুর কি, গরুর ম্যাটকাও, ম্যাটকাও। আর প্রাণী তো এই যে প্রাণী, মানুষ একটা প্রাণী, ছাগল ভেড়া প্রাণী, গরু প্রাণী। তো এইগুলার এই রোগগুলা সৃষ্টি করে কে, সৃষ্টি করে, প্রিয়ন সৃষ্টি করে। তো সবের সাথে সবের কানেকশন আছে, একটু গুছাই বলি। ভিরয়েডস আর প্রিয়ন্স এরা কি, এরা হলো পূর্ণাঙ্গ ভাইরাস না। কারণ কি এদের মধ্যে তোমার প্রোটিন আর নিউক্লিক অ্যাসিডের মধ্যে যে কোনো একটা থাকে, এজন্য এদেরকে কি বলা হয়, সাব ভাইরাল সত্তা বলা হয়। তা আমরা প্রথমে প্রিয়ন্সে আসবো। পথে প্রিয়ন্স, পথে কি, প্রোটিন আবরণ। তার মানে কি, তোমার প্রিয়ন্সে হলো প্রোটিন আবরণ থাকে, যেহেতু প্রিয়ন্সে প্রোটিন আবরণ আছে, তার মানে ভিরয়েডসে কি থাকবে, নিউক্লিক অ্যাসিড থাকবে। কোন নিউক্লিক অ্যাসিড, আরএন। তো এরা হয়ে গেল। এখন এদের আরএনএ, নিউক্লিক অ্যাসিড দুইজনই হলো সংক্রামক, অর্থাৎ দুইজনেরই সংক্রমণ ক্ষমতা আছে। এখন কি আকারে সংক্রমণ করে, পথে প্রিয়ন্স, পথে প্রাণী। তার মানে কি, তার মানে হলো প্রিয়ন্স প্রাণীকে আক্রমণ করে, তাহলে ভিরয়েস কাকে আক্রমণ করবে, উদ্ভিদকে আক্রমণ করবে। কিভাবে, কি কি করতে পারে, তো ভিরয়েস উদ্ভিদকে আক্রমণ করে, নারিকেল একটা উদ্ভিদ, এর ক্যাডাং সৃষ্টি করতে পারে, আর হলো হেপাটাইটিস ডি সৃষ্টি করতে পারে। এখন মনে রাখবো কিভাবে, ভিরয়েসে ড আছে, ড মানেই ডি, তার মানে ক্যাডাং এও ড আছে, ড, আর হলো হেপাটাইটিস ডি তে ডি আছে। এইভাবে আমরা ড ডি দ্বারা আমরা কিন্তু এইগুলো সব বের করতে পারবো। আর প্রাণীতে তিনটা প্রাণীর রোগ দিয়ে আছে, মানুষের ক্রু ক্রিউজেল স্নায়ুতন্ত্রের এই রোগটা সৃষ্টি করতে পারে, মানে দুইটা রোগ, ছাগল ভেড়ার স্ক্র্যাপি সৃষ্টি করতে পারে, আর হলো গরুর ম্যাটকাও সৃষ্টি করে। এগুলো যেহেতু প্রাণীর রোগ, তার মানে এগুলো প্রিয়ন্সের রোগ। এইভাবে কিন্তু আমরা সব একসাথে পড়ে নিই, সব একসাথে এইভাবে পড়া যায়। তো তোমাদের যেইভাবে সুবিধা হয়, আমি তোমাদেরকে হিন্টস দিয়ে দিছি, তোমরা ওইভাবে একটু পড়ে নিবা তোমাদের যেইভাবে সুবিধা হচ্ছে। তো আমরা এগুলো সব শেষ করে ফেললাম, আমরা একই সাথে আমরা তোমাদের ভিরয়েডস শেষ করাই দিলাম, প্লাস হলো আমরা প্রিয়ন্স শেষ করে ফেললাম।
আর এখানে তোমাদের দুই তিনটা জিনিস একটু খেয়াল রাখা লাগবে। এখানে দুই তিনটা জিনিস তোমাদের একটু খেয়াল করা লাগবে, ওইগুলো আমি একটু তোমাদেরকে খেয়াল করাই দিচ্ছি। তোমার এমসিকিউ আসতে পারে, নিচের কোনটি সাব ভাইরাল সত্তা? সাব ভাইরাল সত্তা, তো অপশন কি থাকবে? সাব ভাইরাল সত্তা আসলে কারা? ভিরয়েডস, ভিরয়েডস। তারপরে কি? তারপরে হলো তোমার প্রিয়ন্স, প্রিয়ন্স। আর এখানে আরেকটা দিয়ে আছে স্যাটেলাইট। এখন স্যাটেলাইট কি জিনিস এটা জানা লাগবে না, এটা তোমাদের বইতে ক্লিয়ার ধারণা দেয় না আসলে কি জিনিস, এটা তুমি বই পড়ে কোনোদিন বুঝতে পারবে না। আর তুমি যদি স্যাটেলাইট পড়ো তাহলে তোমার ভিরয়েড আর প্রিয়ন্সের ধারণা গুলাই যাবে। এই জন্য তোমরা কখনো স্যাটেলাইট পড়বে না, আমি কখনো স্যাটেলাইট পড়ি না, কারণ পরীক্ষায় কোনোদিন ওই স্যাটেলাইটের কিছু আসে না, আসলে ভিরয়েডস বা প্রিয়ন্সের জিনিসপত্র আসে। এই জন্য স্যাটেলাইট পড়বে না, জাস্ট জেনে রাখবা যে সাব ভাইরাল সত্তার মধ্যে স্যাটেলাইট আছে। তো তোমার এমসিকিউ আসতে পারে যে নিচের কোনটি সাব ভাইরাল সত্তা নয়? তার মানে তো নয়তে তোমার অপশন, মানে কারেক্ট অ্যান্সার কি হবে? ভিরিয়ন। অর্থাৎ তোমার আরেকটা অ্যান্সার থাকবে হলো ভিরিয়ন, অর্থাৎ নয়ের অ্যান্সার হবে তোমার ভিরিয়ন হবে অ্যান্সার। কারণ কি? ভিরিয়ন হলো একটা পূর্ণাঙ্গ ভাইরাস, ভিরিয়ন কি একটা পূর্ণাঙ্গ ভাইরাস, এটা কিন্তু সাব ভাইরাল সত্তা না। তো এটা মাথায় রাখবা, এই জন্য স্যাটেলাইটটা পড়া লাগবে, না হলে তুমি স্যাটেলাইট অ্যান্সার করে দিয়ে আসবা। তো সাব ভাইরাল সত্তা কারা? ভিরয়েড, পিরিয়ন্স আর হলো স্যাটেলাইট। আর নয় কে? ভিরিয়ন, ভিরিয়ন হলো একটা পূর্ণাঙ্গ ভাইরাস। এটা তোমার প্রথমত মাথায় রাখা লাগবে, কারণ এরকম এমসিকিউ আসতে পারে। আরেকটা জিনিস মাথায় রাখবে, এই ভিরয়েডস আর ভিরিয়নটা গুলাই যায়, কারণ দুইটাই ভ দ্বারা, দুইটাই কি দ্বারা? দুইটাই হলো ভ দ্বারা। এখন একটা কি? এটা হলো শুধু আরএনএ, এটা কি? এটা হলো শুধু আরএনএ, সংক্রামক আরএনএ। আর এটা কি? এটা হলো সংক্রামক ভাইরাস, সংক্রামক ভাইরাস। এটা হলো, এটা হলো শুধু আরএনএ। আর এটা কি? এটা হলো সংক্রামক ভাইরাস। তো এটা মনে রাখার তেমন কোনো টেকনিক নাই, তোমরা জাস্ট এই জিনিসটা মাথায় রাখবা যে এই দুইটা জিনিস গুলাই যায়, এই দুইটা জিনিস গুলাই যায়, যাতে তুমি পড়ার সময় এইটা একটু মাথায় রেখে পড়তে পারো যে আমার ভিরয়েডস আর ভিরিয়ন গুলাই যাবে। এই জন্য আমি এই দুটো একটু এক্সট্রা কেয়ার দ্বারা পড়বো, যে ভিরিয়ন হলো সংক্রামক ভাইরাস আর ভিরয়েডস হলো সংক্রামক আরএনএ। ভিরিয়ন হলো সংক্রামক ভাইরাস আর ভিরয়েডস হলো সংক্রামক আরএনএ। এই দুইটা জিনিস আমার গুলানো যাবে না। তোমরা এই ক্ষেত্রে একটা টেকনিক ইউজ করতে পারো, একটা বলতে পারো ভিরয়েডস হলো সংক্রামক আরএনএ, ভিরয়েড সংক্রামক আরএনএ, ভিরয়েড সংক্রামক আরএনএ। তার মানে কি? ভিরিয়ন হবে সংক্রামক ভাইরাস। এইভাবে পড়তে পারো, যেভাবে হোক এই জিনিস দুইটা জিনিস গুলানো যাবে না। তোমাদের টার্গেট থাকবে এই দুইটা জিনিস না গুলানো, যেমনি হোক এই দুইটা জিনিস কখনো গুলাবা না। এই দুইটা সমস্যা হইতে পারে, তো খেয়াল রাখবা। ভিরিয়ন হলো সংক্রামক ভাইরাস আর ভিরয়েডস কি? ভিরয়েডস হলো সংক্রামক আরএনএ। মনে রাখার তেমন কোনো টেকনিক নাই, আমি মানে অনেক খুঁজেও তেমন কোনো টেকনিক পাই নাই যে এই টেকনিক দ্বারা মনে রাখবো যে এইটা আরএনএ আর এটা হলো ভাইরাস। এই জন্য তোমরা তোমাদের মতো কিছু বের করতে পারলে হলো, না হলে এই জিনিসটা খেয়াল রাখবে যে এই দুইটা জিনিস গুলাই যায়। এই দুইটা জিনিস আমাদের আলাদাভাবে জানা লাগবে। গেল। দেন একটা শক দিয়ে আছে, শকটা দাগাই দিছি, কিন্তু শকে যা আছে অলরেডি পড়াই ফেলছি, অলরেডি তোমাদের পড়ানো হয়ে গেছে। যে কি? তোমার ভিরিয়নে কি ডিএনএ অথবা আরএনএ থাকে, ওই যে প্রথমে যেটা লিখছিলাম ওইটাই আসলে এই শকটা। তোমার ভিরিয়নে কি থাকে? ডিএনএ অথবা আরএনএ থাকে। ভিরয়েডসে শুধু আরএনএ থাকে, পিরিয়নে কিছুই থাকে না। ভিরিয়ন কি? ভিরিয়নে হলো তোমার প্রোটিন আবরণ থাকে, ভিরয়েডসে প্রোটিন আবরণ থাকে না, পিরিয়ডসে প্রোটিন আবরণ থাকে। ভিরিয়ন যেহেতু ওটা সংক্রামক ভাইরাস, তার মানে কি? ভিরিয়ন তোমার উদ্ভিদ প্রাণী দুইজনকেই আক্রমণ করবে। ভিরিয়ন হলো উদ্ভিদ প্রাণী দুইজনকেই আক্রমণ করবে, বাট পিরিয়ন পথে প্রাণী, পিরিয়ন প্রাণীকে আক্রমণ করবে, তাহলে ভিরয়েডস হলো উদ্ভিদকে আক্রমণ করবে। এইভাবে আমরা মাথায় রাখবো। তো এইভাবে আমরা এই শকটাও অলরেডি আমরা আয়ত্ত করে ফেলছি, তো গেল আমাদের শকও শেষ। তার মানে আমাদের সাব ভাইরাস সত্তা পুরাপুরি শেষ। এরপরে কি? এরপরে আছে হলো তোমার, আমি তোমাদেরকে বলছিলাম ইসের যে গঠনটা আছে, তোমার হলো ইসের হলো টি টু, টি টু ভাইরাসের গঠনটা একটু দেখতে, কারণ এটা অনেক সময় খ নাম্বারে চলে আসে। টি টু ভাইরাসের গঠনটা একটু দেখতে, এটার গঠনটাই তো এরকম। অনেকটা এরকম, এটা একটু ডবল দেয়া, এরকম একটা গঠন। তো এটা অনেক সময় তোমাদের খ নাম্বারে দিয়ে দেয়। তো তোমরা যারা ভালো ছবি আঁকাতে পারো তাদের একটা অ্যাডভান্টেজ থাকবে, এটা যে অনেক সুন্দরভাবে আঁকাইতে পারবে। আর যারা আমার মতো খারাপ ছবি আঁকাইতে পারো তাদের ছবিটা অনেকটা এরকম টাইপের হবে, আর একটু ভালো হইতে পারে, এরকম টাইপের হবে। বা হাত দেখলে বুঝতে পারবে যে এটা টি টু আঁকাইছে। তো তোমার নাম্বার দিয়ে দেবে, যে তো খ নাম্বার না, খ নাম্বারে আসে, গ নাম্বারে তেমন একটা আসে না, আসলে খ নাম্বারে আসে। তো এটা কি? এটা হলো আমার টি টু ভাইরাস। টি টু ভাইরাস এর ভিতরে কি থাকে? ভিতরে হলো তোমার নিউক্লিক অ্যাসিড থাকে। তো টি টু ভাইরাস কি? টি টু কি? টি টু হলো একটা ডিএনএ ভাইরাস, তার মানে কি? আমার ডিএনএ আঁকাইতে হবে। তো এই যে এরকম, এই যে ডিএনএ, দ্বিসূত্র মানে ডিএনএ। তাই এটা কি? এটা হলো আমার নিউক্লিক অ্যাসিড ডিএনএ। আর এটা কি? এটা হলো আমার ক্যাপসিড বা প্রোটিন আবরণ, ক্যাপসিড বা প্রোটিন আবরণ। এটারে তোমার কি বলা হয়? এইগুলারে তোমার হলো স্পাইক বলা হয়, অর্থাৎ এদের একটু কাটা থাকে, স্পাইক বলা হয়। এগুলা কি? এগুলো স্পর্শক তন্তু, মানে এর মাধ্যমে এরা ব্যাকটেরিয়ার সাথে যুক্ত হয়।
স্পর্শক তন্তু, এরকম 2-3টা লেবেলিং করে দিলে হয়ে যাবে, আর কিছু লেখা লাগবে না। ডিএনএ, ক্যাপসিড, এগুলো হলো স্পাইক বা কাটা, আর এগুলো স্পর্শক তন্তু, যার মাধ্যমে এরা হলো ব্যাকটেরিয়ার সাথে যুক্ত হয়। তো এই জিনিসটা একটু আঁকাই দেবে, এটা খ নাম্বারে মাঝে মধ্যে চলে আসে। এটা তোমরা আঁকাই দিলে তোমরা মোটামুটি পুরো নাম্বার পেয়ে যাবে, জাস্ট এতটুকু আঁকাই দেবে। এই ছবিটা দেখলে তোমার 2 নাম্বার চলে আসবে, আর একটু লেবেলিং করে দেবে, এরকম 3-4টা জিনিস লিখে দেবে, গেল। তো খ নাম্বার গেল। তো এখানে দেখো, এখানে 3টা ভাইরাস সম্পর্কে কথা বলা হয়েছে। এখানে তোমার হলো প্রথমে হলো টিএমবি সম্পর্কে অনেক ইনফরমেশন দিয়ে আছে, টি2 সম্পর্কে অনেক ইনফরমেশন দিয়ে আছে, তারপরে করোনা সম্পর্কে ইনফরমেশন দিয়ে আছে। কথা হলো, তোমরা যদি আগে কোনো জায়গায় অনলাইন ক্লাস করে থাকো বা কারোর ক্লাস দেখে থাকো, অবশ্যই সেখান থেকে কি অনেক কিছু তোমাকে পড়াবে। না, আমি দেখো সব স্কিপ করে চলে গেছি। কথা হলো, ভাইয়া সবাই পড়াচ্ছে, আপনি কেন সব স্কিপ করে গেলেন? বিলিভ মি, এইচএসসি আর হলো অ্যাডমিশন পরীক্ষা, এই 2টা পরীক্ষা এখান থেকে কোনো সিঙ্গেল প্রশ্ন আসবে না, কোনো সিঙ্গেল প্রশ্ন আসবে না। আর মানুষ কি করে, এটা সব পড়ে মাথা খারাপ করে ফেলা দেয়, এটা সব পড়ে মাথা খারাপ করে ফেলা দেয়। বাট এখান থেকে তোমার এইচএসসি আর হলো তোমার অ্যাডমিশন, মেডিকেল অ্যাডমিশন পরীক্ষায় সিঙ্গেল কোনো প্রশ্ন আসবে না, একটা সিঙ্গেল কোনো প্রশ্ন আসলে তোমার ইন্টারনাল পরীক্ষায় আসতে পারে, কোচিং এর পরীক্ষায় আসতে পারে, তুমি কোচিং এর পরীক্ষায় এটা পারলা না, কোনো সমস্যা নেই, কারণ তোমার টার্গেট ডাক্তার হওয়া, তোমার টার্গেট এমন না যে কোচিং এ ফার্স্ট হওয়া, তোমার টার্গেট এমন না যে এইচএসসি তে তোমার গোল্ডেন সেটে তোমার হলো পরীক্ষা হলো ক্লাসে ফার্স্ট হওয়া। ক্লাসে ফার্স্ট হওয়া ঠিক আছে, সবার একটা টার্গেট থাকে, বাট ওটা তোমার আলাদাভাবে পড়া লাগবে। বাট মোটামুটি একটা A+ তোলার জন্য এটা তোমার স্কিপ করা লাগবে, মোটামুটি একটা A+ তোলার জন্য এটা স্কিপ করা লাগবে। এটা তারা ধরো যারা টপার থাকে, অনেক বেশি পড়তে পারে, তারা এই জিনিসটা সব একসাথে পড়ে ফার্স্ট হয়ে গেল। আর তোমার ক্ষেত্রে একটা A+, যেহেতু তোমার টার্গেট, তোমার এইগুলা স্কিপ করে পড়া লাগবে, তাহলে তোমার A+টা আসে। কারণ তুমি এইটা পড়তে গেলে অন্য কিছু পড়তে পারবে না, আর এটা কোনো কাজে লাগে না, তুমি এইচএসসি তে ঠিকই ভালো করবা এটা না পড়ে গেলে, সেই জন্য তোমার এটা স্কিপ করা লাগবে। তো তুমি এখানে টিএমবি, টি2, করোনা 3টা সম্পর্কে কিছু পড়বে না, জাস্ট এই চিত্রটা একটু দেখবে, এটা তোমার খ নাম্বারে আসতে পারে, আর কিচ্ছু আসবে না। তো এইগুলা পড়ে খামাখা মাথা খারাপ করার কোনো দরকার নেই। অনেক জায়গায় দেখবা, সব জায়গায় কোনো সিঙ্গেল কোনো জায়গা পাবা না যেখানে এইগুলা সম্পর্কে না পড়ায়, তোমাকে এগুলা পুরোপুরি স্কিপ করায়, আমার মতো পুরা স্কিপ করায় চলে যায়। বাট আমি পুরা স্কিপ করাই যাচ্ছে, কারণ আমি পড়ছি, আমি জানি যে এইগুলার ইম্পর্টেন্স জিরো, এগুলো পড়া মানে মাথা নষ্ট করা, এগুলো পড়া মানে বায়োলজির প্রতি ভয় সৃষ্টি করা, আর কিছুই না। তো এগুলা বাদ, এগুলা তোমরা জীবনে কোনোদিন পড়বা না, জাস্ট এই স্ট্রাকচারটা দেখবা। তো আমার টিএমবি, টি2, কোভিড-19, এই 3টা যেই মানে এত ইনফরমেশন দিয়ে আছে, গঠন কিরকম কি, এসব কিচ্ছু পড়বো না, সব বাদ। তো গেল। তারপরে আরেকটা লাইন দাগাই দিছি, তোমার যে করোনা ভাইরাস কত তারিখে হলো বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষিত হয়। তো এটা কোনোদিন এইচএসসি তে আসবে না, আসলে তোমার মেডিকেলের জিকে তে আসতে পারে, তো ওই জন্য আমার দাগানো ছিল, তাই তোমাদেরকে বলছি, তো ওটা অত ইম্পর্টেন্ট। এই হলো কাহিনী। তো এখানে জাস্ট স্ট্রাকচার শিখবা, তাছাড়া ওই 3টা আর কিচ্ছু শেখা লাগবে না, সব স্কিপ, সব বাদ। আমার উপরে বিশ্বাস করো, বিলিভ রাখো, কিচ্ছু পড়বে না, সব বাদ দিয়ে চলে আসো আমার সাথে। আমার সাথে আমরা নেক্সট বক্সে আসবো। তো এখানে একটা বক্সটা দাগাইছি, বোল্ড ওয়ার্ড আছে। একটা হলো তোমার এন্ডেমিক, এন্ডেমিক। আরেকটা হলো তোমার হলো এপিডেমিক, এপিডেমিক। আরেকটা হলো তোমার প্যান্ডেমিক। তো এইগুলো আমাদের প্রথমত বোঝা লাগবে যে এই জিনিসগুলো আসলে কি, এই জিনিসগুলো আসলে কি, এন্ডেমিক কি, এপিডেমিক কি, প্যান্ডেমিক কি। তো প্রথমে আসি আমরা এন্ডেমিক। এখন তোমাদের আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, চলো বাংলাদেশে আসি। পুরা বাংলাদেশে একটা ভাইরাস পুরা বাংলাদেশে ছড়াই পড়ছে, একটা ভাইরাস কি পুরা বাংলাদেশে ছড়াই পড়ছে। তো ওই ভাইরাসকে আমরা কি বলবো, ওই ভাইরাসকে তোমার হলো এন্ডেমিক বলবো। এরপরে আসি এপিডেমিক। এপিডেমিক কি, একটা ভাইরাস পুরা হলো তোমার দক্ষিণ পূর্ব এশিয়ায় ছড়াই পড়ছে। দক্ষিণ পূর্ব এশিয়া বলতে তোমার বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, নেপাল, দক্ষিণ পূর্ব এশিয়ায় যে 8টা দেশ আছে, 8টা দেশ জুড়ে ছড়াই পড়ছে একটা ভাইরাস। পৃথিবীর ধরো 100টা দেশ জুড়ে ছড়াই পড়ছে, 100টা দেশ, অর্থাৎ অনেকগুলা মহাদেশে, অর্থাৎ এশিয়া মহাদেশেও ছড়াইছে, ইউরোপ মহাদেশে ছড়াইছে, আমেরিকা মহাদেশেও ছড়াইছে, এরকম সব মহাদেশে ছড়াই গেছে। তো ওটাকে আমরা প্যান্ডেমিক বলবো। অর্থাৎ একটা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকলে, একটা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকলে ওটা কি, ওটা হলো এন্ডেমিক, বা ওর একটু আশেপাশে গেল। আর হলো কয়েকটা দেশের মধ্যে থাকলে এপিডেমিক, 10-20টা দেশের মধ্যে থাকলে এপিডেমিক। আর যদি অনেকগুলা দেশ, 100টা+ দেশের মধ্যে এক মহাদেশের থেকে অন্য মহাদেশে চলে যায়, তাহলে ওটাকে কি বলা হবে, ওটাকে পেন্ডেমিক বলা হবে। তো এই হলো, অর্থাৎ এটা কি, এটা হলো একটা সংকীর্ণ অঞ্চল, মানে একটা ছোট অঞ্চল জুড়ে, এটা সংকীর্ণ অঞ্চল জুড়ে ছড়াচ্ছে। এটা কি বিস্তীর্ণ অঞ্চল, মানে মোটামুটি একটা ভালো অঞ্চল জুড়ে ছড়াচ্ছে। আর এটা কি, এটা হলো বিশ্বের অধিকাংশ দেশে ছড়াচ্ছে, বিশ্বের অধিকাংশ দেশে ছড়াচ্ছে। এই হলো তোমার এন্ডেমিক, এপিডেমিক আর প্যান্ডেমিকের মধ্যে পার্থক্য। মোটামুটি তোমরা বুঝতে পারছো যে জিনিসগুলো আসলে কি, মানে আমাদের মূলত এক্সাম্পল গুলা জানা লাগবে। তো এক্সাম্পল কি, তোমার প্রথমে একটা এক্সাম্পল দিয়ে আছে। তো প্রথমে তোমার কি দিয়ে আছে, এন্ডেমিকের এক্সাম্পল। এটা কি, এটা হলো মধ্যপ্রাচ্যের মার্সকপ, মার্সকপ।
তো মার্সকপ কি, এটা হলো করোনারই একটা জাত, যেটা হলো কি তোমার মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশ জুড়ে ছড়াইছিল। মানে সৌদি আরব, এর আশেপাশে ইরান, ইরাক, এরকম 3-4টা দেশ জুড়ে ছিল। এই জন্য এটাকে তোমার এটাকে এন্ডেমিক বলা হয়েছে, মানে মোটামুটি 3-4টা দেশ বা একটা দেশের মধ্যে ছিল। এই জন্য এটাকে তোমার এন্ডেমিক বলা হয়েছে। এরপরে কি আছে, এরপরে আছে হলো তোমার পশ্চিম আফ্রিকার ইবোলা। পশ্চিম আফ্রিকার, আফ্রিকা মহাদেশ, পশ্চিম আফ্রিকার ইবোলা। অর্থাৎ তোমার আফ্রিকা একটা মহাদেশ, তো এই আফ্রিকা মহাদেশের পুরো পশ্চিম অংশ, অর্থাৎ আফ্রিকার মহাদেশের পশ্চিম অংশে অনেকগুলা দেশ আছে, সুদান টুদান মালিটালি এরকম ধরো অনেকগুলা দেশ আছে, তো পুরা দেশ জুড়ে ইবোলা ভাইরাসটা ছড়াইছিল। এই জন্য ইবোলাকে এপিডেমিক বলা হয়েছে, কারণ কি একটা মহাদেশের পুরা পশ্চিম অংশ জুড়ে এটা ছড়াই গেছিল। আর প্যান্ডেমিক কি, এটা তোমরা সবাই খুব ভালো করে জানো, এটা হলো কি, এটা হলো আমাদের করোনা। এই কি প্যান্ডেমিক, কি প্যান্ডেমিক হলো তোমার করোনা বা কোভিড-19। এটা হলো তোমার প্যান্ডেমিক, কারণ কি এটা পুরো বিশ্বে ছড়াইছিল। কারণ এটাকে তোমার কি বলেছে, এমন কোন দেশ ছিল না যে দেশে এর সংক্রমণ ছিল না। এই জন্য তোমার করোনা কি, করোনা হলো তোমার পেন্ডেমিক। এই হলো তোমার কাহিনী। তো মোটামুটি আমরা এন্ডেমিক, এপিডেমিক আর পেন্ডেমিক বুঝতে পারছি, মোটামুটি তোমাদের একটা ধারণা হয়েছে। এটা তোমাদের পরীক্ষায় তেমন একটা আসবে না, যে জানার জন্য এটা আমি দাগাইছি একটু বুঝাইতে। এই হলো কাহিনী, যাতে তোমরা বলতে পারো যে কোনটা এন্ডেমিক, কোনটা এপিডেমিক আর কোনটা পেন্ডেমিক। তো আমি তোমাদেরকে এই পর্যন্তই দাগাই দিছিলাম, ভাইরাসের সংখ্যা বৃদ্ধির আগ পর্যন্ত, যেটা আমি কমপ্লিট করে দিছি। তো মোটামুটি আমাদের ভাইরাসের পার্ট 2 লেকচার আমি এই পর্যন্তই রাখতেছি। দেন আমরা পার্ট 3-তে পরবর্তীতে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি শুরু করে দেন নেক্সটে যাবো। এরকম পার্ট 3, 4 এরকম 4 থেকে 5টা ভিডিওর মাধ্যমে আমাদের ভাইরাস টপিকটা শেষ হবে। তো আমরা ভাইরাসের পার্ট 2 ভিডিওটা এখানেই শেষ করতেছি। নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।